কেউ কি চেক করেছিলেন পরে ক্লাস রেকর্ডিং অথবা প্রেজেন্টেশনটা কেউ কি চেক করেছিলেন যে হোয়াট ওয়াজ ইন দেয়ার? ওকে। হ্যাঁ। হুম, জি বলেন। হুম, বলেন। হুম, 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 হুম। হুম। বুঝতে পেরেছি। ওকে। না। হুম, 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 হুম। আন্ডারস্টুড। বুঝতে পারছি। এটা একদম কমন একটা যখন মানে যেটা বলে যে বিগিনিং লেভেলে যে লার্নার থাকে বা যারা একটু ইংলিশ স্পিকিং এর ব্যাপারে যাদের একটু এনথুজিয়াজম থাকে, বিগিনাররা প্রথমে এই সমস্যাটারই সম্মুখীন হয়। সেটা হচ্ছে কি যে পেটে কথা আছে বাট মুখে আসতেছে না, কাইন্ড অফ লাইক দ্যাট। So you are actually, yeah, I understand. So you are actually learning. The good thing about this problem is you are actually learning from all different sources. So you're probably learning from watching TV, you're learning from watching a movie or YouTube or whatever. So that is actually stimulating your brain. That's the good part. Okay. So তারপরে আপনি যেটা করছেন, you are actually practicing with your friends sometimes. You're practicing with your family এবং নিজে নিজে প্র্যাকটিস করছেন। So sorry to burst your bubble. আপনাকে হয়তো আপনার হয়তো এই কথাটা একটু শুনতে খারাপ লাগতে পারে, বাট দিস ইজ দ্য হার্শ ট্রুথ। সেটা হচ্ছে যে ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস এবং টকিং উইথ ইয়োর সেলফ বা প্র্যাকটিসিং বাই ইয়োর সেলফ, that is not even the real practice. Okay, so the reason that it's not actually counted as real practice is আপনি এটা অলরেডি এটার ফলাফল পাচ্ছেন যখন আপনি অপরিচিত কারোর সামনে কথা বলতে যাচ্ছেন বা অপরিচিত কারোর সাথে কথা বলতে যাচ্ছেন, অথবা কোনো অডিয়েন্সের সামনে কথা বলার যদি কোনো সুযোগ পান, সেই ক্ষেত্রে আপনি তখন নার্ভাস হয়ে যাচ্ছেন এবং সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই যে প্র্যাকটিসগুলো করছেন এগুলো আপনার কাজে আসছে না, তাই নয় কি? এক্স্যাক্টলি। সো এখন এটা ওভারকাম করার উপায়টা কি? এটা ওভারকাম করার অবশ্যই উপায় আছে। সেটা হচ্ছে আহ, আপনি, হ্যাঁ, আই এম নট সেইং যে আপনি ইউ স্টপ প্র্যাকটিসিং ইন ফ্রন্ট অফ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। ইউ স্টিল নিড টু প্র্যাকটিস ইন ফ্রন্ট অফ দেম, কারণ এছাড়া তো প্র্যাকটিস করার খুব ভালো জারিয়া আপনার কাছে নাই, তাই না? সো ইউ স্টিল নিড টু প্র্যাকটিস ইন ফ্রন্ট, বাট টকিং বাই ওয়েন ইউর প্র্যাকটিসিং বাই ইউর সেলফ, যখন কেউ সামনে নেই, একা একা প্র্যাকটিস করছেন, ওই প্র্যাকটিসটা অ্যাকচুয়ালি আপনি বাদ দিতে পারেন, কিন্তু বিকজ দ্যাটস জাস্ট ওয়েস্টিং ইউর টাইম। এটা জাস্ট আপনার টাইম ওয়েস্ট করছে, কারণ হচ্ছে এটা থেকে খুব বেশি কোনো আউটপুট আপনি পাবেন না, এবং আপনি যখন একা একা কথা বলছেন, দের ইজ নো ওয়ান টু অ্যানালাইজ দ্যাট, দের ইজ নো ওয়ান টু অ্যাসেস দ্যাট। তো আপনার নিজের কাছে মনে হবে যে আমি তো সুপারস্টার, আমি সেরকম প্র্যাকটিস করতেছি, অস্থির ফাটায় ফেলতেছি একেবারে, ঠিক আছে? সো যে এটা আপনি, হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এটা আপনি হিসাব থেকে বাদ দিতে পারেন। হ্যাঁ, আপনি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সামনে যখন প্র্যাকটিস করেন তখন কিছুটা হলেও আপনি ফিডব্যাক পাবেন। সো দ্যাট ইজ স্টিল গানা বি অফ সাম ইউজ। এখন আলটিমেট প্র্যাকটিস আপনি যেটা করতে পারেন, যেটা আপনি করতে পারেন, সেটা ক্ষেত্রে আমি আপনাকে একটা সলিউশন দিতে পারি। আপনি একটা জিনিস ট্রাই করে, দিস ইজ স্টিল গানা, মানে ইউ ইউ প্রবলি উড নিড টু স্পেন্ড সাম মানি। সেটা হচ্ছে মেন্টরস কোচিং সেন্টারটার নাম তো আপনারা সবাই জানেন মোস্ট প্রবলি। ওরা যে আইবিএর বিবিএ কোচিং করায়, সো ওখানে ওদের একটা সুন্দর সলিউশন আছে। আহ, সেটা হচ্ছে যে ওদের একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, ওখানে মনে হয় 2,000 টাকা করে একটা মেম্বারশিপ নেয়, 2,000 টাকায় মেম্বারশিপ হয়। আর মান্থলি কত নেয় এটা আমার ঠিক খেয়াল নাই, বাট যদি 2,000 টাকা মেম্বারশিপ হয় তাহলে খুব বেশি একটা মান্থলি চার্জ হওয়ার কথা না। ইটস স্টিল গানা বি, মানে উইদিন দ্য অ্যাফোর্ডেবল রেঞ্জ। তো ওখানে যেটা হয়, এখানে আপনার মতো আরো অনেক নভিস লার্নার প্লাস ইন্টারমিডিয়েট লেভেলের লার্নারদেরও আপনি পাবেন এবং স্পিকারদের আপনি পাবেন। তো ল্যাঙ্গুয়েজ ক্লাবে ওখানে যেটা করে, ওখানে তাদের মধ্যে গ্রুপিং করে দেয় বা পুরো ক্লাস একটা গ্রুপ অ্যাজ এ হোল গ্রুপ হিসেবে কাজ করে। তো ওখানে প্রত্যেক দিন, সপ্তাহে হয়তো নির্দিষ্ট কিছু দিনে হয়তো ওখানে হাজিরা দেওয়া লাগে বা ওখানে গিয়ে সবাই মিট করার ফলে যে ওখানে যে প্রত্যেকে হয়তো টপিক দেওয়া থাকে অথবা ফ্রি স্টাইলে কথা বলতে দেওয়া হয়। তো ওখানে ইউল বি মিটিং সাম আননোন পিপল, ওখানে আপনি অপরিচিত কিছু মানুষের সাথে আপনার পরিচয় হবে, বাট দ্য থিং ইজ দে অল হ্যাভ দ্য কমন গোল, সবাই তাদের স্পিকিংটা ইমপ্রুভ করতে চায়। তো ওখানে মোটামুটি আপনি পাবলিক স্পিকিং এর একটা ভালো মতো মহড়া দিতে পারবেন। সো সিন্স দে আর মানে সামওয়াট নোন পিপল বা মোটামুটি অপরিচিত পিপল, মোটামুটি আননোন পিপল, সো ওখানে আপনি দেখবেন ওখানের যে প্র্যাকটিসটা, দ্যাট ইজ গানা গিভ ইউ আ লট অফ মরাল বুস্ট, এবং ওটা আপনাকে দেখবেন যে পাবলিক স্পিকিং এর জন্য আরো অনেক বেটার ওয়েতে প্রস্তুত করে দিবে। সো দিস ইজ দ্য পেইড অপশন। ওকে, দিস ইজ দ্য পেইড সলিউশন, বাট এটা তো আপনার এখন
এখন তো আর আপনি করতে পারছেন না। এটা যখন লকডাউন লিফট হয়ে যাবে, যখন সবকিছু নরমাল হয়ে যাবে, তখন হয়তো ইউ ক্যান গো ফর দিস সলিউশন। সো মেন্টর আপনাদের আশেপাশে আপনার সবচেয়ে কাছের যে মেন্টরস এর যদি কোনো ব্রাঞ্চ থাকে, ওখানে গিয়ে আপনি যোগাযোগ করে এটার ব্যাপারে আরো ডিটেলস জেনে নিতে পারেন। তো দিস ইজ দ্য প্রিমিয়াম অপশন, ওকে, যেখানে আপনার টাকা স্পেন্ড করতে হবে। মেন্টর আপনার বাসাটা কোথায়? ওল্ড ঢাকা তো বুঝলাম, ওল্ড ঢাকা তো অনেক বড়। ওল্ড ঢাকার কোন জায়গায়? তাঁতিবাজার, আচ্ছা। তো আপনার জন্য সবচেয়ে কাছে মনে হয় পড়বে, সবচেয়ে কাছে মানে বলতে খুব কাছে নাই। মেন্টরস আপনার মোটামুটি কাছে মনে হয় আছে ইয়েতে, মৌচাক। মৌচাকেরটাই আপনার মোটামুটি কাছে পড়বে। আর বাকি হচ্ছে ওদের কলাবাগান এবং ফার্ম গেট এইসব জায়গাতে। সো আমিও ওল্ড ঢাকার, এবং একসময় মেন্টরস এর ওই তো ওটার, হ্যাঁ, ওদের সবগুলো মোটামুটি কি মোটামুটি ভালোই স্ট্যান্ডার্ড মেনটেন করে, খুব একটা আহামরি ডিফারেন্স নাই বললেই চলে। বাট দিস ইজ দ্য পেইড অপশন, বাট দিস ইজ দ্য প্রিমিয়াম সলিউশন আর কি আপনার জন্য। এখন ফ্রি সলিউশন, লেটস টক অ্যাবাউট ফ্রি সলিউশন, যে আপনি কোনো রকম পয়সা খরচ না করে। হ্যাঁ, হুম, আন্ডারস্টুড, আন্ডারস্টুড। সো যেটা হচ্ছে যে, নাও লেটস টক অ্যাবাউট দ্য ফ্রি সলিউশন। আপনি ফ্রিতে কিভাবে পয়সা খরচ না করে নিজে নিজে কিভাবে আপনি ইমপ্রুভ করবেন। ওকে, সো দ্য ফার্স্ট থিং ইজ, যেটা আপনারা অলরেডি মোস্ট প্রবাবলি করছেন, অনেকেই জিনিসটা করছেন, আপনারা শুরুতেই দেখেছেন যে আমি আপনাদেরকে দিয়ে কিছু ইন্ট্রো রেকর্ড করাইছিলাম, আপনাদের কিছু ভিডিও রেকর্ড করাইছিলাম, দেন আই অ্যানালাইজ দ্যাট। মনে আছে ব্যাপারটা? হুম, হুম। সো দ্যাট শুড বি ইয়োর সেকেন্ড গো টু অপশন। সো হোয়াট ইউ নিড টু ডু ইজ, যখন আপনি নিজে নিজে প্র্যাকটিস করছেন বা একা প্র্যাকটিস করছেন বা যেভাবে প্র্যাকটিস করছেন, ভিডিও টেপ দ্যাট, এটা আপনি রেকর্ড করেন। রেকর্ড করে দেন আপনি ওটা আবার দেখেন। ওকে, আর লাগলে আপনি অন্য কাউকে দিয়ে, আপনার ফ্রেন্ড যারা আছে তাদেরকে আপনি সেন্ড করেন। এখানে ফ্রেন্ড বলতে আমি এখানে আপনার যারা ক্লাসমেট যারা আছেন, ইউ ক্যান সেন্ড ইট টু দেম। তো ভিডিও টেপ করার সুবিধাটা হচ্ছে, আপনি যে প্র্যাকটিসটা করছেন, নাও ইট বিকামস শেয়ারেবল। তো আপনি এটা এখন অন্য আরেকজনকে দেখায় তার ওপিনিয়ন আপনি দিতে পারছেন। ইট ক্যান বি আ নোন পারসন, ইট ক্যান বি অ্যান আননোন পারসন। তো আপনি সব জায়গা, বিভিন্ন জায়গা থেকে আপনি বিভিন্ন রকম ওপিনিয়নটা পাচ্ছেন। প্লাস আপনি সবচেয়ে বড় যেটা, অন্যান্যদের ফিডব্যাকের চেয়ে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে যে আপনি নিজে দেখতে পাচ্ছেন যে আপনার কোন জায়গায় ভুল হচ্ছে, কোন কোন জায়গায় আপনি আটকে যাচ্ছেন, কোন কোন জায়গায় আপনার সমস্যাটা হচ্ছে। আর একটা ক্যামেরা ইজ লাইক আ লাইভ অডিয়েন্স। একটা ক্যামেরার সামনে কথা বল, একটা ক্যামেরা ইটসেলফ জাস্ট একটা ফোন ক্যামেরা হতে পারে, বা ডিজিটাল ক্যামেরা হতে পারে, একটা ডিএসএলআর হতে পারে, ইট ক্যান বি এনিথিং। সো ক্যামেরা ইটসেলফ ইজ অ্যান অডিয়েন্স। একটা ক্যামেরার সামনে দাঁড়ায় কথা বলতে যতটুকু নার্ভাস লাগে, একটা অডিয়েন্সের সামনে কথা বলতে, দাঁড়ায় কথা বলতেও সেরকমই নার্ভাস লাগে। অলমোস্ট সিমিলার ফিলটা আপনি পাবেন। সো সেই ক্ষেত্রে আই উড সাজেস্ট ইজ, যখনই আপনি প্র্যাকটিস করতেছেন, ট্রাই টু ভিডিও, এবং পরে পরে দেখা টাকা হয়ে গেলে পরে ডিলিট করে দেন। সো ইউ ডোন্ট নিড টু লাইক ইউ ডোন্ট নিড টু স্টক আপ অন দ্য ফুটেজ এন্ড স্টাফ লাইক দ্যাট, যাতে আপনার স্টোরেজ নিয়ে কোনো সমস্যা না হয়। সো এই ক্ষেত্রে আই উড সে যে, স্টার্ট রেকর্ডিং ইউর কনভারসেশনস, অথবা স্টার্ট রেকর্ডিং ইউর স্পিচেস এন্ড এভরিথিং। লাগলে আপনি ধরেন সপ্তাহে এটা 2 বার বা 3 বার করলেন, সপ্তাহে 2টা বা 3টা টপিক আপনি সিলেক্ট করলেন, আপনি র্যান্ডম হয়তো 5 মিনিট 10 মিনিট নিয়ে অনর্গল কথা বলে গেলেন। এবং হ্যাঁ, ট্রাস্ট মি, 5 মিনিট কথা বলা, ইট টেক্স আ লট অফ গাটস। 5 মিনিট কথা বলতে অনেক কথা লাগে। 2 মিনিট কথা বলতেই লোকজনের নাভিশ্বাস উঠে যায়। 2 মিনিট কথা বলতেই ঘাম বের হয়ে যায়। ওকে, এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। সো হোয়াট আই এম গোনা সাজেস্ট ইজ, আপনি একটা 5 মিনিটের এক একটা করে, হুম, এক্স্যাক্টলি, এটা আপনি আরো টের পাবেন। আপনি যেটা করেন, সপ্তাহে আপনি 2 বার থেকে 3 বার যেটা করবেন, 5 মিনিটের একটা সেশন আপনি রেকর্ড করবেন। যে কোনো একটা র্যান্ডম টপিক নেবেন, সেটা নিয়ে আপনি যেভাবে হোক কথা, ওই ব্যাপারে কথা আসুক বা অন্য ব্যাপারে কথা আসুক, যেভাবেই হোক, ট্রাই টু রিচ দ্য 5 মিনিট মার্ক। ওকে, এবং রেকর্ড করার সুবিধা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে কতটুকু সময় অতিবাহিত হয়েছে, সো ইউ ক্যান চেক দ্যাট ইয়োর সেলফ। সো যেটা করেন যে আপনি 5 মিনিটের একটা সেশন আপনি রেকর্ড করেন, দেন ফার্স্ট আপনি নিজের ফুটেজটা নিজে চেক করেন। একবার দেখেন, 2 বার দেখেন। একবার 2 বার দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কোন জায়গায় সমস্যাটা হচ্ছে, কোন কোন জায়গায় আপনার ইমপ্রুভ করা দরকার। আর ফার্দার দেন, ইফ ইউ ওয়ান্ট আ সেকেন্ড অপিনিয়ন, ইউ ক্যান আইদার সেন্ড দ্যাট টু মি, আমি হয়তো চেক করে দিতে পারি, অথবা আরো ইভেন ইভেন বেটার যেটা হবে, আপনাদের ক্লাসমেটদের মধ্যে ভালো ভালো স্পিকার, যাদের মনে করেন যে আপনার চেয়ে একটু বেটার লেভেলের স্পিকার, তাদের কাছে আপনি সেন্ড করতে পারেন, তাদের কাছে আপনি অপিনিয়ন নিতে পারেন। দেন ইউ ক্যান, নেক্সট টাইম আপনি যখন আবার রেকর্ড করবেন, সেই সময় ওই টিপসটা, যেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনি শিখেছেন, বা যেই জিনিসগুলো, যেই সলিউশনগুলো আপনি পেয়েছেন, বা যে অ্যাডভাইসগুলো আপনি পেয়েছেন, সেটাকে আপনি ইনকর্পোরেট করার চেষ্টা করবেন, ওয়ান এট এ টাইম। ধরেন আপনি একটা রেকর্ডিং সবাইকে দেখিয়ে বা নিজে অ্যানালাইজ করে আপনি হয়তো 5টা জিনিস আপনার চোখে পড়ছে, আপনি 5টা জিনিস একবারে কারেক্ট করতে পারবেন না। ওকে, আপনি প্রথমবারে একটা জিনিস ঠিক করেন, তারপরের বারে একটা জিনিস করে, স্টেপ বাই স্টেপ। ইট ইজ গোনা টেক টাইম, বাট ট্রাস্ট মি, ইউ আর গোনা গেট রেজাল্ট। So this is the free solution that I can tell you about. So এটা যদি আপনি কাজে লাগাতে পারেন, hopefully you're gonna get better. হ্যাঁ, জি বলেন।
গ্রামাটিক্যাল, হ্যাঁ, গ্রামাটিক্যাল ইমপ্রুভমেন্টের জন্য গ্রামার পড়তে হবে, এটার নো আদার শর্টকাটস। আপনি যেটা করতে পারেন, হ্যাঁ, গ্রামার পড়তে হবে। গ্রামার পড়তে হলে যেটা আপনাকে করতে হবে, ভালো বই, ভালো বইয়েরও দরকার নাই। টেক এনি গ্রামার বুক, আপনি যে কোনো একটা গ্রামার বই নেন। কেউ আজ পর্যন্ত কোনো ইংলিশ টিচারও, বা ইংলিশ টিচার হোক বা যেই হোক, ইংলিশ ব্যাপারে যত বিশারদ হোক, কেউ বলতে পারবে না যে একটা গ্রামার বই একদম আগাগোড়া কারো মুখস্থ আছে। যে কোনো গ্রামার বই, এনি গ্রামার বুক উইড ডু। হ্যাঁ, তবে হ্যাঁ, একটা আমি আপনার যদি সাজেস্ট করতে, আচ্ছা, সেক্ষেত্রে একটা জিনিস আমি আপনাকে সাজেস্ট, ওকে, একটা জিনিস আমি আপনাকে সাজেস্ট করতে পারি, এটা হয়তো স্কুল লেভেলে আপনারা অনেকে পড়ছেন, বাট দ্য থিং ইজ, এটা ঘুরে ফিরে আবার দেখবেন এই জিনিসটা বারবার কাজে লাগে। এই জিনিসটা, দিস ইজ সামথিং দ্যাট ইজ এভারগ্রিন। এটা সবসময় কাজে লাগার মতো একটা জিনিস এবং একটা কালেক্টিবল একটা জিনিস। এনি ইংলিশ ইনথুজিয়াস্ট, ইংলিশ বা গ্রামার শেখার ব্যাপারে যারই একটু আধটু আগ্রহ আছে, এভরিওয়ান শুড কিপ দিস বুক হ্যান্ডি। এটা হচ্ছে রেমন্ড অ্যান্ড মার্ফির এসেনশিয়াল গ্রামার ইন ইউজ। এটা মনে হয় মোস্ট প্রবাবলি অনেকেই আপনারা হয়তো স্কুলে পড়েছেন। আর যারা যারা পড়েন নাই, that's also all the more reason to collect it. So এটার যেটা আমি করি, আমি, let me see, I probably have the PDF, just give me a second. এখানে সুবিধা হচ্ছে এটা আপনার একদম কনভেনশনাল গ্রামার বইয়ের মতো না। এখানে সঙ্গে যেটা হয় যে গ্রামাটিক্যাল রুলস এন্ড রেগুলেশনস গুলো আছে, বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে, প্লাস এখানে বিভিন্ন রকম এক্সারসাইজেস আছে। সো সঙ্গে আপনি স্যাম্পলটা দেখবেন, দেন এক্সারসাইজটা নিজে নিজে করবেন। এটাতে যেটা হবে যে আপনার জিনিসটা মাথায় গেঁথে যাবে, তখন আপনি জিনিসটা সহজে আর ভুলবেন না। জাস্ট গিভ মি আ সেকেন্ড, আমি দেখি এটা আমি কোথায় রাখছি। আই প্রবলি হ্যাভ দ্যাট। No, 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 no. Forget about Chaudhry and Hossain. No. চৌধুরী অ্যান্ড হোসেন দিয়ে কোনো কাজ করতে পারবেন না। চৌধুরী অ্যান্ড হোসেন যেটা করে, চৌধুরী অ্যান্ড হোসেনের চেয়ে আরো বেটার হ্যাঁ, ওটা ছাড়াও চৌধুরী অ্যান্ড হোসেন যেটা করে, এটা পুরনো যে খুব ফেমাস যে গ্রামার বইগুলো ছিল, ওগুলা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চ্যাপ্টার টোকায় মোকায় আয় না একটা ককটেল বানায়। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। চৌধুরী অ্যান্ড হোসেন পড়তে চাইলে তাহলে আপনি সাইফুরজের বইও গিয়ে পড়তে পারেন। নো ওয়ান স্টপিং ইউ। আচ্ছা, কোথায় রাখলাম? এই যে, yeah, this one. আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, রাইট? Okay, so this is Raymond Murphy, English Grammar in Use. এই বইটা, এটা আমার কাছে পিডিএফটা করা আছে। সো ইউ ক্যান, আমি যেটা করতে পারি, আমি আপনাদের গ্রুপে এটা শেয়ার করে দিতে পারি। এটা ফোর্থ এডিশনটা আছে, একটু পুরনো, বাট তেমন একটা চেঞ্জ হয়নি। চ্যাপ্টারগুলো অলমোস্ট সিমিলার। সো এখানে যেটা সুবিধা হচ্ছে, অ্যাজ ইউ ক্যান সি, এখানে বিভিন্ন রকম, প্রথমে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম্পল দেওয়া থাকে। আচ্ছা, লেট মি ওপেন আপ চ্যাপ্টার। ওকে, সো যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওকে, এখানে এই চ্যাপ্টারে শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে কথা হচ্ছে, প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কোন কোন জায়গায় কিভাবে ব্যবহার করা হয়, এই জিনিসগুলো এখানে মিনিংগুলো লেখা আছে। তো আপনার এবং আরেকটা সুবিধা হচ্ছে, এখানে যেমন ইউনিটে ইউনিটে ভাগ করে দেওয়া হয়েছে, তো আপনি এখানে আপনার ইচ্ছা মতো ইউ ক্যান পেস ইউর সেলফ। দ্যাট মিনস আপনি হয়তো দিনে একটা করে ইউনিট পড়লেন, দিনে একটা ইউনিটই অনেক, আপনি দিনে একটা করে ইউনিটই শিখেন। এখানে মোস্ট প্রবাবলি টোটাল 99 বা 100 একটু বেশি হয়তো ইউনিট আছে মেবি। তো আপনি একটা একটা করে ভাগ করেন, বা আপনার যদি ক্যাপাসিটি বেশি থাকে, বা আপনার যদি হাতে সময় থাকে, সেই ক্ষেত্রে আমি যে আপনি দিনে 3টা ইউনিট করতে পারেন খুব বেশি হলে। তো দেন এই যে দেখেন, এখানে যেমন ডিসকাশনটা দেওয়া আছে, ডিসকাশনটার পরে এখানে এই যে এক্সারসাইজেস দেওয়া আছে, এবং এক্সারসাইজের পিছনে একদম শেষের দিকে এটার অ্যান্সার গুলো দেওয়া আছে, যাতে আপনি পরে মিলিয়ে নিতে পারেন। সো এই জিনিসগুলো যখন আপনি কমপ্লিট করবেন, তখন যেটা হবে, এই যে এখানে যে রুলগুলো আপনি শিখেছেন, এখানে যে নিয়ম কানুনগুলো আপনি শিখেছেন, সেগুলা আপনার মোটামুটি আপনার মনে এটা বদ্ধমূল হয়ে যাবে, এবং তখন আপনি জিনিসটা সহজে বুঝবেন না, সহজে ভুলবেন না। যেমন এখানে যেমন প্রেজেন্ট সিম্পল, তো প্রেজেন্ট সিম্পল আই ডু দিয়ে এটা কি সিকোয়েন্সে কোন কোন জায়গায় কোন কোন অর্থে ব্যবহৃত হয়, সেগুলোর বিভিন্ন এক্সাম্পল এখানে দেওয়া আছে, ABCD দিয়ে। দেন আবার এটার উপরে এক্সারসাইজেস আছে। সো ওয়েন ইউ আর এবল টু কমপ্লিট অল দিস এক্সারসাইজেস, তখন দেখবেন এই জিনিসটা আপনার জন্য আর কঠিন হবে না। সো আই উড সে যে আপনি যদি কনভেনশনাল গ্রামার বইতে না যেতে চান, বা আপনি যদি ট্রুলি বেসিক গ্রামারটা শিখতে চান, দিস ইজ আ ফ্যান্টাস্টিক টুল। এটা কোনো বই না, এটাকে আমি অ্যাকচুয়ালি বই হিসাবে কাউন্ট করি না। দিস ইজ অ্যাকচুয়ালি আ টুল।
সো দিস ইজ স্টিল গানা বি ভেরি ইউজফুল ফর ইউ। সো আপনারা চাইলে আমি এটা শেয়ার করে দিতে পারি, আর আপনারা যদি মনে করেন যে অন্য কোনো গ্রামার বই পড়বেন, ডেফিনেটলি ইউ ক্যান গো ফর এনি আদার গ্রামার বুক। বাট যেটা হচ্ছে যে অনেকেই এই কথাটা আমাকে বলে যে গ্রামার ঠিক করতে কি করবো, গ্রামার ঠিক করতে কি করবো, বাট গ্রামারটা কেউ পড়তে চায় না। ইউ হ্যাভ টু স্টাডি গ্রামার ইন অর্ডার টু কারেক্ট ইউর গ্রামার। গ্রামারের কোনো শর্টকাট নাই, গ্রামার পড়তে হবে, রিসার্চ করতে হবে, আদারওয়াইজ ইউ আর নেভার গানা গেট ইট কারেক্ট। এটার কোনো টুল নাই, কোনো সফটওয়্যার নাই, কোনো শর্টকাট নাই, আনফর্চুনেটলি। বুঝি নাই কি স্যার। ওকে, জাস্ট গিভ মি আ সেকেন্ড, আমি এখনই শেয়ার করে দিচ্ছি। ওকে, নো ওয়ারিজ। এটা অ্যাকচুয়ালি আমার কাছে এখন আছে কি জন্য, কারণ এটা আমারও এখন পড়া লাগতেছে আবার নতুন করে। আমাদের মাস্টার্সের একটা ইংলিশে মাস্টার্স একটা কোর্স আছে, সেন্টেন্স এন্ড ডিসকোর্স। ওখানে কিছু গ্রামাটিক্যাল ব্যাপার স্যাপার আছে, ওটার জন্য আবার এই পুরানা জিনিস আমাদেরকে নাড়াচাড়া করা লাগতেছে। তো দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ দিস রাইট নাও। ওকে, ডান। সো আমি এটা শেয়ার করে দিলাম, আপনারা একটু কাইন্ডলি ডাউনলোড করে নেবেন। অ্যান্ড ডাউনলোড করলেই তো কাজ শেষ না, এটা প্র্যাকটিস করেন, এটা ইউজ করেন, আদারওয়াইজ এই যে দিলাম এটা একদম ইটস কানা বি ওয়েস্ট, ইটস কানা বি এ ওয়েস্ট। ওকে, তো আর যেটা হচ্ছে যে যেটা শিখছেন এখন, নেক্সট ফেজে আসি। তো আপনি এই যে গ্রামারটা শিখছেন, এটা তো জাস্ট আপনি এক্সারসাইজগুলো করে ফেললে শেষ হয়ে গেল না। আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি এটা দুটো জায়গায় আপনি মোস্টলি কাজে লাগাবেন। এক হচ্ছে স্পিকিং এর জন্য, আর দুই নম্বর হচ্ছে রাইটিং এর জন্য। ওকে, সো যখন আপনি রাইটিং করছেন তখন যেই রুলগুলো আপনি শিখেছেন সেই এবং যেই জায়গাগুলো আপনার ভুল হতো আগে, সেগুলো কারেক্ট করে নেওয়ার চেষ্টা করবেন। প্লাস যখন আপনি কথা বলছেন সেখানেও আপনি এই যে যেই ইউনিটটা আপনি শিখেছেন, যে প্রতিদিন যে ইউনিটগুলো শিখছেন বা যতগুলো ইউনিট আপনি শিখেছেন, সেগুলো আপনি স্পিকিং এর সময় ওগুলো ইনকর্পোরেট করার চেষ্টা করবেন। সো ইফ ইউ আর আপনি জাস্ট ওগুলো যদি পড়ে রেখে দেন আর ওগুলো যদি রাইটিং এর সময় আর স্পিকিং এর সময় ইনকর্পোরেট না করেন, ইটস নট গোনা বি অফ এনি ইউজ। সো পড়েন এবং ইউজ করেন। ওকে, সিম্পল এজ দ্যাট। I hope that answers your question. Any other questions regarding English grammar or negotiation, perhaps? Okay. Okay. I guess there are no questions. Okay. Let me check something real quick. And we're gonna start with the probing question. Okay, no worries. So yeah, everything's cool. So I'm sure করে দিলাম that is there. This is okay. All right. Now let's talk about probing questions. All right. So লাস্ট ক্লাসে উই টকড অ্যাবাউট নেগোসিয়েশন। কারো কি মনে আছে নেগোসিয়েশনে কি কি বিষয় আমরা আলোচনা করেছিলাম? ডাজ এনিওয়ান রিমেম্বার যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন বিষয়টা আমরা আলোচনা করেছিলাম? কেউ কি একটু রিক্যাপ করতে পারবেন? কারো মনে নাই? এনিওয়ান? ওকে, ক্যান ইউ? ইয়েপ। হুম, হুম। আর বাট নেগোসিয়েশনের হয়তো একটা প্রথম দিকে একটা থিওরির মধ্যে একটা জিনিস আমরা শেয়ার করেছিলাম, কয়েকটা প্রোফাইলের কথা বলেছিলাম। এটা কি মনে আছে কারো? আচ্ছা, তার মানে আপনারা মোস্ট প্রবাবলি কেউ ওই জিনিসটা চেক করে নাই। 5টা প্রোফাইলের কথা বলা হয়েছিল লাস্ট ক্লাসে, যে সমস্ত ক্লায়েন্টদেরকে 5টা ভাগে ভাগ করা যায়, 5 ধরনের প্রোফাইলে ভাগ করা যায়। কারোরই মনে নেই? ইয়া, হ্যাঁ, হ্যাঁ।
কি কি ছিল ওগুলা, কি কোন কোন 5টা প্রোফাইল ছিল, কেউ একজন বলতে পারবে? হুম। ওকে। হুম। ওকে, ফ্যান্টাস্টিক, ইয়েপ, ভেরি গুড। সো যেটা হচ্ছে যে আম, এটার ওই বিষয়টার অবতারণা করা হয়েছিল একটাই কারণে, সেটা হচ্ছে যে দিস ইজ ডিরেক্টলি রিলেটেড টু সেলস। কারণ সেল করতে হলে, কোনো একটা জিনিস বেচতে হলে, কোনো একটা জিনিস কাউকে দিতে হলে ফর আ প্রাইস, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে আপনাকে কিভাবে জিনিসটা রিপ্রেজেন্ট করতে হবে এবং ওই মানুষের কোন জিনিসটার দরকার। এখন আজকে আমরা ওইটারই পরের ধাপে আমরা আসবো, দ্যাট ইজ প্রোবিং কোয়েশ্চেন। সো নেগোসিয়েশন হচ্ছে ওটা অ্যাকচুয়ালি পরে আসে, তার আগে আসে হচ্ছে প্রোবিং কোয়েশ্চেন। প্রথমে যখন আপনার ক্লায়েন্টের সাথে আপনার পরিচিতি হয়, সেকেন্ডলি আপনাকে কি করতে হয়, সেকেন্ডলি আপনাকে যেটা করতে হয়, আপনার ক্লায়েন্টের ব্যাপারে জানতে হয় এবং কাজটার ব্যাপারে জানতে হয়। ক্লায়েন্টের ব্যাপারে জানার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কাজের ব্যাপারে জানা। বিকজ এটা না হলে বা এটা না যদি আপনি না করতে পারেন, যদি কাজের ব্যাপারে আপনি জানতে না পারেন, ইন দ্যাট কেস ইউ আর নট গোনা নো যে কিভাবে কাজটা করতে হবে, বা কাজের কোনো খুঁটিনাটি ডিটেলস এমন কিছু আছে কিনা যেটা আপনি মিস করছেন। সো ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ নিড টু ডু, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য টাস্ক। তো সেটা কিভাবে করা যায়, সেটা করার কয়েকটা উপায় আছে এবং এটা বাধ্য হয়ে আপনাকে করতে হবে। কারণ ফার্স্ট অফ অল, এক একজন মানুষ এক রকম হয়। কেউ কেউ হয়তো ডিটেলস ইনস্ট্রাকশন দিতে পছন্দ করে, একদম ইন ডিটেল। আবার কেউ হয়তো খুব ডিটেইলে ইনস্ট্রাকশন দিতে পারে না, হয়তো দেয় না ইচ্ছা করে, অথবা দিতে পারে না। যেমন আমারও হয়তো অনেক সময় দেখা যায় যে অনেক কেউ কোনো কোয়েশ্চেন করলে আমার হয়তো কোনো কোনো সময় মনে হচ্ছে যে আমার এখন আই এম ইন দ্য মুড টু টক, আমার এখন কথা বলার মুড আছে, সো আমি হয়তো খুব ডিটেইলড একটা অ্যান্সার দিলাম। আবার অনেক সময় আমার হয়তো মুড অফ, তো ওই সময় হয়তো দেখা গেলো যে কেউ কোনো কোয়েশ্চেন করলে আমি হয়তো ইন্টার বললাম, ভাই দেখা নেন, ভাই দেখা নিন, আছে গুগল করে বাই করে লেন। সো এইভাবে করে হয়তো আমি পাশ কাটায় যাই। সো everyone has their good days and bad days. You have to understand that, and you have to remember that as well. সো সেই ক্ষেত্রে ইফ ইউ এক্সপেক্ট যে এবং প্রথম প্রথম এই জিনিসটা একটা ধাক্কা হিসাবে আপনাদের কাছে মনে হতে পারে, সেটা হচ্ছে যে প্রথম সব ক্লায়েন্ট কিন্তু আপনাকে একদম, যখন আপনার নতুন মার্কেট প্লেসে জয়েন করবেন, সব কিছু ক্লায়েন্ট আপনাকে কিন্তু ধরে ধরে বোঝায় দিবে না। সব ধরনের ক্লায়েন্টও আপনাকে সবকিছু ধরে ধরে বোঝায় দিবে না। সো অনেক সময় দেখবেন যে কিছু কিছু জিনিস, যদিও এগুলো ফ্যামিলিয়ার টপিক, ফ্যামিলিয়ার থিংস, আপনাদের অনেক সময় মনে হবে যে আপনাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে, বা হয়তো একটু এদিক ওদিক চলে যাচ্ছে ব্যাপারটা, বা হয়তো বিষয়টা ঠিক মতো ক্লিয়ার হচ্ছে না এরকম। সো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে হাউ ইউর গানা আন্ডারস্ট্যান্ড অর হাউ ইউর গানা ফাইন্ড আউট যে হোয়াট ইউ নিড টু ডু, এই কাজটার সাথে কি কি ডিটেলস ইনভলভ। সো ইন অর্ডার টু ডু দ্যাট ইউ নিড টু অ্যাস্ক কোয়েশ্চেন্স, প্রশ্ন করতে হবে। সো অনেকে একটা কথা, পুরানো যেটা কথা সবাই যেটা বলে যে there are no such things as silly questions. There are no silly questions. But if you ask me, there are silly questions. Silly questions আছে। সিলি কোয়েশ্চেন্স বলে অবশ্যই অনেক কিছু আছে। যেমন ছোট্ট একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আমি যখন এই যে রিসেন্টলি যখন মাস্টার্সে ভর্তি হইলাম, তখন এখানে ক্লাসে যারা আসছে এরা অনেকেই আমার জুনিয়র, কারণ আমি অনেক দেরি করে মাস্টার্স করতেছি। এরা ম্যাক্সিমামই আমার জুনিয়র। সো মানে একাডেমিক ইয়েতে জুনিয়র, বাট বয়সে হয়তো আমার সমান অথবা আমার বড়ও হইতে পারে, এরকম অনেক আছে। সো যেটা হচ্ছে যে দে ডোন্ট নো মি, আই ডোন্ট নো দেম, আই ডোন্ট নো এনি ওয়ান অফ দেম, কারণ আমার পরিচিত কেউই এখানে প্রিভিয়াসলি, আমার পরিচিত এমন কেউই এখানে জয়েন করে নাই। সো এখন যেটা হয়েছে যে অ্যান্ড মোস্ট অফ দেম আর ফ্রম আউটসাইড অফ ঢাকা, তারা ম্যাক্সিমামই ঢাকার বাইরে থেকে আসছে, হয়তো বেশি দিন হয়নি ঢাকা শহরে আসছে, অথবা জাস্ট পড়ার সুবাদে, পড়াশোনার সুবাদে হয়তো বা ঢাকা শহরে আসছে, মেসে টেসে থাকে বা কোনো আত্মীয় স্বজনের সাথে থাকে, সামথিং লাইক দ্যাট। মোস্ট অফ দেম ডোন্ট ইভেন লিভ উইথ দেয়ার ফ্যামিলিজ। সো তাদের সাথে আমার ডিফারেন্স অনেক বেশি, আই এম নট লাইক দ্যাম, বা দে আর নট লাইক মি। সো সেক্ষেত্রে সবার ক্লাসে, আমি যখন ক্লাসে ঢুকি বা আমি যখন প্রথম ক্লাসে যাই, তখন সবার আমার ব্যাপারে একটু বেশি কৌতূহল ছিল, আই ডোন্ট নো ওয়াই। যেটা হচ্ছিল যে একজন এসে হঠাৎ জিজ্ঞেস করলো যে ভাই জিমে টিমে যান নাকি। So that guy didn't even have the courtesy to introduce himself first. কারোর সাথে একটা জিনিস সবসময় মনে রাখবেন, যখনই কারোর সাথে আপনি কথা বলতে যাচ্ছেন বা কারোর সাথে আপনি ইন্ট্রোডিউসড হতে যাচ্ছেন, বা সোজা কথা, ইফ ইউ ওয়ান্ট টু ব্রেক দ্য আইস, এটাকে বলা হয় আইস ব্রেকিং। এটা পাবলিক স্পিচের ক্ষেত্রেও প্রযোজ্য, এটা ওয়ান টু ওয়ান কনভারসেশনের ক্ষেত্রেও প্রযোজ্য।
এটা আপনি একজন মানুষের সাথে কথা বলতে গেলেও প্রথমে ইউ হ্যাভ টু ব্রেক দ্য আইস, এটাকে আইস ব্রেকিং বলা হয়। মানে হচ্ছে আপনি একটা ওয়ার্ম আপ, জাস্ট হালকা পাতলা কিছু একটা কথা বলে ইউ ফাইন্ড এ কমন গ্রাউন্ড, দেন ইউ স্টার্ট ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ, অথবা ইউ গেট ইন্ট্রোডিউস টু ইচ আদার। এটাকে বলা হয় আইস ব্রেকিং। আইস ব্রেকিং এর ব্যাপারে আপনারা আরো জানতে চাইলে ইউ ক্যান গুগল ইট আউট। আইস ব্রেকিং এর ব্যাপারে প্রচুর বইপত্র আছে, প্রচুর গাইডলাইন্সও আছে, এবং প্রচুর ডিসকাশনস ইন্টারনেটে অ্যাভেলেবল আছে। সো যেহেতু এটা এই কোর্সের সাথে রিলেটেড না, এই জন্য আমি এখানে এটা নিয়ে খুব বেশি একটা আলোচনা করছি না। আহ, এখন আইস ব্রেক তো ব্যাপার হচ্ছে যে দ্যাট গাই ডিডন্ট ইভেন হ্যাভ দ্য কার্টেসি টু ডু দ্য আইস ব্রেকিং অর এনিথিং। সো ডিরেক্টলি এসে আমাকে এমন একটা ব্যাপারে জিজ্ঞেস করছে যেটা হয়তো বা মোস্ট প্রবাবলি আমি অ্যাকচুয়ালি এটাকে খুব পার্সোনাল একটা বিষয় হিসেবে কনসিডার করি। এখন আমার লাইফস্টাইল, আমার ফিটনেস রুটিন, বা আমার আমি নিজে ফিট থাকার জন্য যদি আমি কিছু করে থাকি, দ্যাট ইজ স্ট্রিক্টলি মাই পার্সোনাল বিজনেস। ওকে, সো আই উডন্ট ওয়ান্ট এনিওয়ান টু পোক দেয়ার নোজেস ইন ইট। সো যেটা হচ্ছে যে হি থট যে এটা এই এই প্রশ্নটা করে হি ওয়াজ এবল টু ব্রেক দ্য আইস, সে এটা মনে করছিল। বাট দ্য থিং ইজ দ্যাট অ্যাকচুয়ালি পিসড মি অফ। কারণ হচ্ছে ওই লোকটাকে দেখে মনে হচ্ছে না হি হ্যাজ এভার গন টু এ জিম, বা দেখে মনেও হচ্ছে না যে দ্যাট গাই ইজ ইনটু ফিটনেস। সো ডেফিনেটলি উই ডোন্ট হ্যাভ এনিথিং ইন কমন। সো যেহেতু আমাদের মধ্যে এই বিষয়টা কমন নাই, সো আই এম নেভার গানা ফিল কমফোর্টেবল টকিং টু দ্যাট গাই রিগার্ডিং ফিটনেস অর নিউট্রিশন অর এনিথিং লাইক দ্যাট। ওকে, সো এই প্রশ্নটা কি তাহলে যুক্তিযুক্ত হলো? এবং আরেকটা জিনিস, আমি যদি এখন তাকে অ্যান্সারটা, এখন আচ্ছা নেক্সট স্টেপটা আমরা চিন্তা করি, আমি তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি যদি তাকে বলিও যে হ্যাঁ আমি জিমে যাই, সো কি করবে সে? তার কিছু করার আছে এটা নিয়ে? এরপরে তো সে আর কোনো কমেন্ট করতে পারবে না, বিকজ হি ক্লিয়ারলি ডাজ নট নো এনিথিং অ্যাবাউট দ্য ফিটনেস ইন্ডাস্ট্রি, অর ক্লিয়ারলি হি ডাজন্ট হ্যাভ এনি নলেজ রিগার্ডিং ফিটনেস অ্যান্ড নিউট্রিশন। সো কনভারসেশনটা কি আগে বাড়বে? বাড়বে না। So what he's trying to do is he was probably trying to get introduced to me, অথবা he was trying to introduce himself to me, but on the contrary, what he was able to achieve is he was able to piss me off. He really annoyed me, এবং আমি তাকে কিছু কড়া কথা বলে হয়তো বিদায় করে দিয়েছিলাম। সো যেটা হচ্ছে if you don't have a common ground with the other person, আপনি কোনো একটা ব্যাপারে যদি আপনার যার সাথে আপনি কথা বলতে চাচ্ছেন তার সাথে যদি আপনার কমনালিটি না থাকে, অথবা এমন একটা টপিক নিয়ে আপনি তার সাথে কথা বলা শুরু করলেন যেই ব্যাপারে আপনার নিজেরই নলেজ নাই, সো ওই ব্যাপারে প্রশ্ন করেও তো কোনো লাভ নাই, বিকজ ইউ আর নট গোনা বি এবল টু কন্টিনিউ দ্যাট কনভারসেশন, ইউ আর নট গোনা বি এবল টু ক্যারি অন উইথ দ্যাট কনভারসেশন। যদি সে আপনাকে উত্তর দেয়ও, উত্তর যদি সে দয়া পরবশ হয়ে দিয়েও থাকে, ইটস নট গোনা ডু ইউ এনি গুড। সো সেই ক্ষেত্রে এই ধরনের কোয়েশ্চেন গুলাকে আমি সিলি কোয়েশ্চেন হিসেবেই ধরি, এবং এই কোয়েশ্চেন গুলো অ্যাকচুয়ালি দিজ টাইপ অফ কোয়েশ্চেন্স ইট দে অ্যাকচুয়ালি রিয়েলি পিস মি অফ। এবং ট্রাস্ট মি, আপনি যদি আপনার কোনো ক্লায়েন্টের সাথে এরকম ধরনের কোনো কথা বলে থাকেন, ইউ আর গোনা পিস অফ ইউর ক্লায়েন্ট অ্যাজ ওয়েল। ইউর ক্লায়েন্টস আর নট গোনা বি ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। সো এই জন্য এটা আমরা অ্যাকচুয়ালি একটা মডেল দেখবো, এটা নিয়ে আমরা একটু কথা বলবো যে একটা 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 প্রশ্ন কয়েকটা অ্যাসপেক্টে বা কয়েকটা নীতিমালা দ্বারা সিদ্ধ হতে হয়, বা কয়েকটা মূল মন্ত্র দ্বারা সিদ্ধ হতে হয়। সো এটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি ফার্দার কথা বলবো। সো সিন্স উই আর টকিং অ্যাবাউট কোয়েশ্চেনিং, একটা কোয়েশ্চেনিং এর মাধ্যমে অনেক কিছু অ্যাচিভ করা সম্ভব। কোয়েশ্চেনিং এর মাধ্যমে অনেক কিছু আদায় করে নেওয়া সম্ভব, অনেক কিছু জানাও সম্ভব, ইফ ইউ নো হাউ টু আস্ক দ্য রাইট কোয়েশ্চেন্স। সো প্রোবিং মানে আমরা গত ক্লাসে একটু বলেছিলাম যে প্রোবিং মানে হচ্ছে যে খোঁচানো। প্রোব মানে হচ্ছে খোঁচানো, প্রোবিং মানে হচ্ছে খোঁচানো হচ্ছে। আর প্রোবিং কোয়েশ্চেন মানে হচ্ছে খুঁচিয়ে খুঁচিয়ে বা বিভিন্ন একাধিক প্রশ্ন করে এক বা একাধিক বা কোনো স্পেসিফিক তথ্য আহরণ করা। সো প্রোবিং কোয়েশ্চেনটা ইজ আ পার্ট অফ দি আর্ট অফ কোয়েশ্চেনিং, কারণ কোয়েশ্চেনিংটাকে এটা একটা আর্ট হিসেবে ধরা হয়। আই এম নট টকিং অ্যাবাউট দ্য পুলিশের রিমান্ডে নিয়ে যে কোয়েশ্চেনিং করা হয়, অথবা স্পাই, অথবা গেরিলা ওয়ারফেয়ারে, অথবা যখন যুদ্ধ বিগ্রহ চলে ওই সময় যে এক পক্ষ আরেক পক্ষের লোকজনকে ধরে যে কোয়েশ্চেনিং করে বা ইন্টারোগেশন করে, সেটার কথা আমি বলছি না। দ্যাট অলসো ফলস আন্ডার আ সার্টেন আর্ট অফ কোয়েশ্চেনিং, দ্যাট ইজ আ ডিফারেন্ট সোর্ট অফ কোয়েশ্চেনিং। ওকে, বাট দ্য থিং ইজ কমন সিনারিওতে, বা আপনাদের জন্য যেটা কমন সিনারিও, দ্যাট ইজ আ বায়ার অ্যান্ড এ সেলার সিনারিও, সেই ক্ষেত্রে কোয়েশ্চেনিংটা অবশ্যই ইটস অ্যান আর্ট। কারণ হচ্ছে
ইটস গোনা বি দ্য মোস্ট ইউজফুল অ্যান্ড পাওয়ারফুল টুল ফর ইউ। আপনি যদি আপনার ক্লায়েন্টকে ঠিকমতো অ্যানালিসিস করতে পারেন এবং আপনি যদি আপনার ক্লায়েন্টকে ঠিকমতো স্টিমুলেট করতে পারেন ইন রিগার্ডস টু হোয়াট হি নিডস অথবা হোয়াট হি ডাজন্ট নিড, সেই ক্ষেত্রে অথবা ইউ ক্যান অলসো স্টিমুলেট হিম ইন টু মেকিং এ ডিসিশন অ্যাজ ওয়েল, সেই ক্ষেত্রে সেটা আপনার জন্যই ভালো, যেটা আপনার জন্যই কল্যাণ বয়ে আনবে, কারণ হচ্ছে এটা আপনার সেল বাড়াতে সাহায্য করবে। এখন আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। ধরেন আপনি আম, দোকানে গেলেন, আপনি একটা ফলের দোকানে গেলেন। আমাদের এই যে বাজারের সঙ্গে সাধারণত দেখা যায় যে বাজারের সঙ্গে বাজারের কয়েকটা লেয়ার থাকে। একটা লেয়ার থাকে হচ্ছে সেখানে শুধুমাত্র মাছ মাংস যে সেকশনটা থাকে সেটা হচ্ছে পোলট্রি বা ডেইরি সেকশন, ডেইরি না, পোলট্রি সেকশন বা মিট সেকশন। এরপরে থাকে হচ্ছে আপনার তরি তরকারি এবং গ্রোসারি সেকশন। তো ওখানে আপনার বিভিন্ন রকম বা আপনার ব্রেডস, উইটস, বিভিন্ন রকম শস্য দানা টানা টাইপের এগুলা, আর হচ্ছে কাঁচা তরি তরকারি যেগুলোর ব্যাপার, সবজি টবজি যেগুলো আছে ওই সেকশনটা থাকে। এটার সঙ্গে ফাইনাল যে সেকশনটা থাকে সেটা হচ্ছে দ্য ফ্রুট সেকশন। ওকে, সো আপনি এরকম ফ্রুট সেকশনে গেলেন বা ফলের দোকানে গেলেন, গিয়ে আপনার আপনার টার্গেট হচ্ছে যে ইউ আর গোনা বাই 1 কিলো অ্যাপল, গ্রিন অ্যাপল। আপনি ওই সবুজ যে আপেল সেটা 1 কেজি কিনবেন। কি জন্য কিনবেন? আপনার হয়তো বা কোনো একজন আত্মীয় অসুস্থ, আল্লাহ না করুক, জাস্ট সেইং ইট অ্যাজ অ্যান এক্সাম্পল। বাট যেটা হচ্ছে যে ধরেন আপনার কোনো একজন আত্মীয় স্বজনের মধ্যে কেউ একজন অসুস্থ, এবং তার জন্য আপনি হয়তো ওকে, তো তার জন্য হয়তো আপনি 1 কিলো আপেল কিনতে যাচ্ছেন। সো এখন আপনি ফলের দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন, ওখানে থরে থরে বিভিন্ন ধরনের সবজি, সবজি না সরি, বিভিন্ন ধরনের ফ্রুটস সাজানো আছে। তো আপনি গিয়ে ফলওয়ালাকে বললেন যে ভাই 1 কেজি আপেল দেন। সো বেটা এখন আপনাকে 1 কেজি আপেল, আপনি জিজ্ঞেস করলেন যে দাম কত, দাম বললো, দাম দর হলো, তো 1 কেজি ডিসাইড করার পরে 1 কেজি সে আপনাকে সুন্দর মতো প্যাকেট ট্যাকেট করে দিচ্ছে। তো ওই সময় ফল বিক্রেতা আপনাকে হয়তো জিজ্ঞেস করলো যে আচ্ছা আপা, ফলটা কার জন্য নিচ্ছেন, কি জন্য নিচ্ছেন? তো আপনি তখন বললেন যে আমার এক আত্মীয় অসুস্থ, এই অবস্থা, এই সমস্যা হয়েছে, তো তার জন্য এটা হসপিটালে অ্যাডমিট আছে, তার জন্য এটা নিয়ে যাচ্ছি। তো ফলালা হয়তো আপনার বুঝায় বললো, "ও আচ্ছা এই সমস্যা, তাহলে আপনি একটা কাজ করেন আপা, এটা এত এই সমস্যা আছে, তাহলে আপনি 1 কেজি মালটাও নিয়ে যান, কারণ ওনার এখন অপারেশন, ওনার হয়তো অপারেশন হয়েছে, ওনার এই অপারেশনের জন্য অপারেশনের এই ক্ষত টত শুকাইতে বা এটা ড্রাই, এই স্টিচেস ড্রাই আপ হইতে, অথবা যেখানে ইনসেশন হয়েছে এটা ড্রাই আপ হওয়ার জন্য ভিটামিন সি দরকার। মালটা এখন যে মালটাগুলো উঠছে ভিটামিন সি আছে প্রচুর, আপনি এটাও 1 কেজি নিয়ে যান।" এখন আপনি কিন্তু দোকানে মালটা কেনার অবজেক্টিভ নিয়ে যান নাই, আপনার অবজেক্টিভ ছিল শুধুমাত্র 1 কেজি আপেল নেওয়া। এখন দোকানদারের কথা কনভিন্সড হয়ে আপনি 1 কেজি মালটাও নিয়ে নিলেন। এখন দোকানদার যদি আপনাকে আপেল কেনার সময় ওই কোয়েশ্চেনগুলো না করতো, তাহলে কি সে 1 কেজি মালটা বেচতে পারতো? পারতো না। আর দোকানদার যদি আপনাকে এই কোয়েশ্চেনটা না করতো, আপনার মাথায় কি ভিটামিন সি এর জন্য মালটা কেনার চিন্তাটা মাথায় আসতো? আসতো না। সো দ্যাট ইজ হাউ কোয়েশ্চেনিং হেল্পস ইউ অ্যাজ এ সেলার। দ্য কোয়েশ্চেন উইল বি ইয়োর স্ট্রংগেস্ট টুল। আপনি কোয়েশ্চেন করে আপনার বিভিন্ন রকম ইনফরমেশন আপনি জানতে পারবেন, প্লাস আপনি কোয়েশ্চেন করার মাধ্যমে আপনার ক্লায়েন্টের মাথায় বা ক্লায়েন্টের ব্রেইনে আপনি তার চাহিদা এবং কোন জিনিসটা ফিউচারে তার লাগতে পারে, ভবিষ্যৎ চাহিদা, সেই ব্যাপারে বিভিন্ন রকম স্টিমুলেশন আপনি তৈরি করতে পারেন। সো ইটস কাইন্ড অফ লাইক আ ভেরি ডেলিকেট অপারেশন। আপনি খুব সূক্ষ্মভাবে যদি আপনি ঠিকমতো আপনার স্টেপগুলো নিতে পারেন, ডেফিনেটলি সেল লক হয়ে যাবে। এবং ইটস সাচ এ বিউটিফুল থিং, কাউকে এভাবে কোয়েশ্চেনিং এর মাধ্যমে একটা সেল লক করতে পারা, যখন আপনি এটা কাজটা করতে পারবেন, দ্যাট গিভস ইউ আ লট অফ ডোপামিন রাশ, দ্যাট ইজ গানা make you really happy, এবং এটা that will give you a sense of achievement, যেটা actually it cannot be replicated with anything else. So এটা যখন আপনারা আস্তে আস্তে করতে শিখবেন, তখন আপনার এটার মজাটা বুঝতে পারবেন। তো আমার আইডিয়াটা হচ্ছে যে আহ, যখন আপনারা নতুন নতুন মার্কেট প্লেসে যাবেন, হয়তো এই সেন্সটা আপনাদেরও গ্রো করবে। আপনাদের মোটামুটি এটা এটা শিওর থাকেন, যখন আপনারা ফ্রিল্যান্সার হিসেবে আপনাদের ক্যারিয়ার শুরু করবেন, উইদিন 3 মান্থস, আফটার দ্য ফার্স্ট 3 মান্থস, 3 মাসের মধ্যে হয়তো বা আপনি 15-20, অ্যাটলিস্ট 15-20টা ক্লায়েন্টের সাথে আপনার মোটামুটি কথাবার্তা হয়ে যাবে, ইন্টারাকশন হয়ে যাবে। সো এটার পরে ইউর গানা স্টার্ট গ্রোয়িং দ্যাট সেন্স অফ কোন ক্লায়েন্টের সাথে কোন ধরনের কোয়েশ্চেন করা উচিত, বা কোন ক্লায়েন্টকে কোন ধরনের কথা বলা উচিত, কোন ক্লায়েন্টকে কিভাবে স্টিমুলেট করতে হবে, সেই জিনিসটা আপনারা শিখে ফেলবেন।
সেই সেন্সটা আপনাদের গ্রো করা শুরু হবে। এবং হ্যাঁ, এটা আস্তে আস্তে যত দিন যাবে তত আরো গ্রো করবে, এবং হয়তোবা এমনও হতে পারে যে ইফ আই টক টু ইউ অ্যাগেন আফটার 6 মান্থস, আপনাদের মার্কেট প্লেসে আপনাদের এই কোর্স শেষ হওয়ার পরে আপনার মার্কেট প্লেসে যখন ফুল টাইম কাজ শুরু করবেন, এর 6 মাস পরে যদি আমি আপনাদের সাথে কথা বলি, দেন ইউ ক্যান টিচ মি অ্যাবাউট সাম থিংস এজ ওয়েল। আপনারাও হয়তো আমাকে এমন কিছু অ্যাডভাইস দিতে পারেন যে জিনিসগুলো আমি হয়তো শুনিনি, বা আমি হয়তো জানি না, বা আমার হয়তো বা জানা দরকার। সো it is an acquired skill, and it is kind of like that. So এটা অ্যাকচুয়ালি অর্জন করা বা এটা শেখা সম্ভব। No one is actually born with this skill. কিছু কিছু মানুষ, হ্যাঁ, কিছু কিছু বর্ন সেলার থাকে, তারপর এটা প্র্যাকটিস না করলে ইটস নট ক্যান বি অফ এনি ইউজ। আর যেটা হচ্ছে যে আম, যখন আপনি কোয়েশ্চেন থ্রো করছেন, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে ইট ডাজন্ট অফেন্ড এনিওয়ান, এটা কাউকে যাতে অফেন্ড না করে, বরং ইট 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 মে কাম অ্যাক্রস অ্যাজ অ্যান ইনোসেন্ট কোয়েশ্চেন, একটা ইনোসেন্ট কোয়েশ্চেন হিসাবে আপনার জিনিসটা থ্রো করতে পারতে হবে। এটা আস্তে আস্তে আপনারা শিখবেন। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড দি আর্ট অফ কোয়েশ্চেনিং, অথবা দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর্ট অফ কোয়েশ্চেনিং, সো টু স্পিক। So, as it says over here, the questioning is a crucial skill. There are not questions to which you already know the answers. So, এমন প্রশ্ন করা উচিত না যেটার অ্যান্সার আপনি অলরেডি জানেন, বা যেটা আপনি জেনে শুনেও ইচ্ছা করে জাস্ট দেখানোর জন্য কোয়েশ্চেনিং করতেছেন। আপনারা যখন কোনো একটা সেমিনারে যান, বা কোনো ওয়ার্কশপে যান, বা কোনো ট্রেনিং সেশনে যান, বা ইভেন ক্লাসরুমেও যখন আপনারা থাকেন, বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে প্রশ্নকর্তা থাকে, এক ধরনের মানুষ থাকে যারা এরকম প্রশ্ন করে যে অ্যান্সারটা সবাই মোটামুটি জানে, বা তারও এই জিনিসটা জানার কথা। আবার কিছু কিছু মানুষ আছে যে শুধু শুধু একটা জিনিস পেঁচায় পেঁচায় কোয়েশ্চেন করে। এদেরকে, ইফ ইউ আস্ক মি, বোথ টাইপস আর ইকুয়ালি অ্যানোয়িং। কারণ হচ্ছে এরা প্রশ্ন করে তথ্য জানার জন্য প্রশ্নটা করে না, এরা প্রশ্ন করে হচ্ছে প্রশ্ন ফর দ্য সেক অফ কোয়েশ্চেনিং। দে আস্ক কোয়েশ্চেন্স ফর দ্য সেক অফ কোয়েশ্চেনিং। সো জাস্ট মানুষকে দেখায় যে সে খুব স্মার্ট, তার খুব স্মার্টনেস আছে, সে যে কোনো মহলে দাঁড়ায় কথা বলতে পারে, যে কোনো মজলিসে দাঁড়ায় কথা বলতে পারে। এই জিনিসটা জাস্ট এস্টাবলিশ করার জন্য দে আস্ক দ্য কোয়েশ্চেন্স। সো দ্যাট অ্যাকচুয়ালি ডাজ নট অ্যাচিভ এনিথিং, দ্যাট ডাজ নট এস্টাবলিশ এনিথিং ইদার। সো ডোন্ট বি লাইক দ্যাম। আর যদি প্রবিং কোয়েশ্চেনের কথা বলি, সো প্রবিং কোয়েশ্চেন হচ্ছে যে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে কোয়েশ্চেন করে আপনি একজন ক্লায়েন্টের কাছ থেকে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো, প্লাস ক্লায়েন্টকে আপনি যেই জিনিসগুলো আপনি সেল করতে চান, বা আপনার যেই প্রোডাক্টগুলো বা আপনার যে সলিউশনগুলো ক্লায়েন্টকে আপনি প্রেজেন্ট করতে চান, সেই জিনিসগুলোর ব্যাপারে ক্লায়েন্টকে স্টিমুলেট করা। আরেকটা এক্সাম্পল দিই আপনাদেরকে, যেটা হচ্ছে এটার একটা আরেকটা এক্সাম্পল দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে হোয়াট আই এম অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট। সো লাস্ট ইয়ার যখন আমি পুমার জন্য ট্রেনিংয়ে ইন্ডিয়াতে যাই। সো আই ওয়াজ ওভার দেয়ার ফর মোর দ্যান 1 মান্থ। সো ওখানে যেটা করা হচ্ছিল সেটা হচ্ছে যে আই ওয়াজ অ্যাকচুয়ালি সার্ভিং, কারণ I was being trained as a manager. I was being trained as a Puma retail manager, রিটেল অপারেশনস ম্যানেজার। বাট দ্য থিং ইজ, ওখানে ম্যানেজার মানে এই না যে আপনি ডেস্কে বসে কাজ করবেন। ওখানে ম্যানেজারদের ট্রেনিং এর সময় সোজা পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন আউটলেটে। তাদের কয়েক রকম আউটলেটে পাঠানো হয়। প্রথম যে আউটলেটগুলোতে পাঠানো হয় সেই আউটলেটগুলো হচ্ছে যেখানে বিক্রি বাট্টা ভালো চলতেছে না, যে আউটলেটগুলো ভালো পারফর্ম করতেছে না, এদের মান্থলি সেল কম বা ডেইলি সেলও ইভেন কম, টার্গেট রিচ করতে পারতেছে না, এরকম আউটলেটগুলোতে পাঠানো হয়। দেন পাঠানো হয় একটু হাইলি পারফর্মিং আউটলেটগুলোতে, যে আউটলেটগুলোতে খুব রাশ থাকে, বা একটু সিটির ভিতরে, বা একদম সিটির কেন্দ্রবিন্দুতে, এরকম হাইলি পারফর্মিং ইয়েগুলোতে পাঠানো হয়। সো এখন প্রথমে ল- আহ, মানে প্রথমে আন্ডার পারফর্মিং আউটলেটগুলোতে পাঠানোর উদ্দেশ্যটা হচ্ছে ওইসব জায়গায় যেহেতু লোকজন তেমন থাকে না, সো ওখানের যারা স্টাফ থাকে তারা ফ্রি থাকে, একটু একটু হাতে তাদের অবসর সময় থাকে। তাতে করে যে ট্রেনিং নিচ্ছে, ফর এক্সাম্পল তো আমাকে ওনারা সময় দিতে পারছিলেন। ওনাকে আমি বিভিন্ন কোয়েশ্চেন করলে দে ওয়ার এবল টু অ্যান্সার মি, তারা আমাকে বিভিন্ন ঘোরায় ঘোরায় বিভিন্ন জিনিস, খুঁটিনাটি জিনিসগুলো আমাকে শিখিয়ে দিতে পারতেছিলেন। দেন আমি যখন ওখানে মোটামুটি কিছুটা সময় স্পেন্ড করার পরে, মোটামুটি সবকিছু বুঝে ফেলার পরে, দেন দে ইউজ টু সেন্ড মি টু দ্য হাই পারফর্মিং দ্য হাইয়েস্ট পারফর্মিং দ্য হাইয়েস্ট পারফর্মার্স, অথবা দ্য ওভার অ্যাচিভার্স অফ টার্গেটস। এইসব জায়গাগুলো, এইসব ভালো ভালো পারফর্মার যে আউটলেটগুলো, সেগুলোতে আমাকে সেন্ড করা হচ্ছিল। কারণ হচ্ছে যে তখন আই উড বি এবল টু অ্যাপ্লাই দ্য স্কিলস, এবং তারা দেখতে চাচ্ছিল যে আমি রাশটা কিভাবে সামাল দিই, এই যে ওখানে যে ব্যস্ততা, এই সময় অপারেশনগুলো আমি কিভাবে হ্যান্ডেল করতে পারবো, সেই জিনিসগুলো টেস্ট করার জন্য।
সো ওখানে আমার ট্রেনিং এর শেষে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে যে একদিন পুরা একদম পুরা সারাদিন একটা পুরা শিফট আমি কাজ করতে হয়েছে একটা আউটলেটে, এবং ওখানে আমাকে টার্গেট দেওয়া হয়েছিল যে একটা পার্টিকুলার নাম্বার অফ একটা পার্টিকুলার অ্যামাউন্টের সেল আমাকে করে দেখাতে হবে। দ্যাট ওয়াজ দ্য ফাইনাল এক্সাম, সো টু স্পিক। ওখানে এক্সাম, ওখানে থিওরিটিক্যাল এক্সাম তো হয়ে গেছে, বাট ওখানে থিওরিটিক্যাল এক্সামের চেয়েও বেশি অ্যাকচুয়ালি মার্ক থাকে হচ্ছে এই স্টোর পারফরমেন্সের উপরে। দ্যাট মিনস স্টোরে আমি হাউ আই এম এবল টু পারফর্ম। সো ওখানে আমাকে সেল করতে বলা হয়েছিল। সো দ্য থিং ইজ দ্য আউটলেট ওয়াজ ইন ব্যাঙ্গালোর। সো ওখানে ম্যাক্সিমাম সাউথ ইন্ডিয়ার লোকজনই আসে, আর সাউথ ইন্ডিয়ান লোকজন তো দে টক ইন তামিল, তেলেগু অ্যান্ড সামটাইমস মালায়ালাম, ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলে। বাট হ্যাঁ, হিন্দিতে কথা বলে সেটা তারা বুঝতে পারে, বাট হিন্দিটা তারা মানে প্রোঅ্যাক্টিভলি বলতে চায় না আর কি। বাট ইংলিশে তারা দে আর ভেরি মাচ ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ইংলিশটাই তারা বেশি প্রেফার করে। সো আমার ফার্স্ট যে কাস্টমার ছিল আমাকে দেওয়া হয়েছিল হচ্ছে 25,000, 25,000 রুপিজের একটা টার্গেট দেওয়া হয়েছিল যে 25,000 রুপির সেল করতে হবে ফুটওয়্যার এবং ক্লোদিং এগুলো মিলায়, কারণ পুমার সবচেয়ে বেশি এক্সপেন্সিভ আইটেমগুলো হচ্ছে ফুটওয়্যার। তো দুইটা বা তিনটা বা ইভেন এরকম দুইটা ভালো ভালো ফুটওয়্যার সেল করলেই দেখা যেত যে 25,000-এর বিল হয়ে আসছে। সো আমার ফার্স্ট যে কাস্টমার ছিল, ফার্স্ট যাকে আমি সার্ভ করছিলাম, আই ওয়াজ এবল টু সেল হিম ফর 15,000 রুপি বিল। সো প্রথম বিলটাই ছিল 15,000 রুপি। হি টুক এক ওয়ান পেয়ার ফুটওয়্যার নিয়েছিল আর কয়েকটা টি শার্ট নিয়েছিল, সব মিলে 15,000 রুপি। হ্যাঁ, আর দুইটা শর্টস নিয়েছিল। সো সব মিলে 15,000 রুপির বিল হয়ে গেছিল। তো ওইখানে যে চ্যালেঞ্জটা আমাকে ফেস করতে হয়েছিল যে দ্যাট গাই জাস্ট গট হিজ বোনাস। তখন ইট ওয়াজ তাদের ওখানে একটা ইয়ে তাদের ওখানে এই একটা ফেস্টিভ্যাল ছিল ওইখানে, ওই ব্যাঙ্গালোরের একটা লোকাল ফেস্টিভ্যাল ছিল। তো ওই উপলক্ষে ওখানে তার অফিস থেকে সে একটা বোনাস পাইছিল, সো এই জন্য সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে আসছিল শপিং করতে। সো দ্য গাই অ্যারাইভড ফার্স্ট। ছেলেটা, হি ওয়াজ অ্যাকচুয়ালি ইয়াঙ্গার দ্যান মি। তো ছেলেটা ইয়াং ছিল, সে আগে আসছে, তার গার্লফ্রেন্ড তাকে ফোন করে লোকেশন নিয়ে পরে আসছে তার সব পিছনে পিছনে। সো তার গার্লফ্রেন্ড পৌঁছানো পর্যন্ত হোয়াট দ্যাট গাই ওয়াজ ডুইং ইজ হি ওয়াজ অ্যাকচুয়ালি ট্রাইং আউট ডিফারেন্ট থিংস। এই ফুটওয়্যারটা ট্রাই করতেছিল, ওটা ট্রাই করতেছিল, এই টি শার্ট দেখতেছিল, ওই টি শার্ট দেখতেছিল। হি ওয়াজন্ট বিং এবল টু মেক এনি ডিসিশন। সে বারবার দেখলাম যে বিভিন্ন জিনিস ট্রাই করতেছে, বাট কোনোভাবে ডিসিশন পারতেছে না। सो आमियो ताके बार बार चेष्टा करते हैं सर, दिस इज गोना सूट यू वेल, बा आप देखिए ये आप पे अच्छा लगेगा, ये कलर आप पे बिल्कुल जच रहा है, बा ये कलर आपके लिए वो उतना अच्छा नहीं रहेगा, आप ये वाला देखिए वैसा। সো এরকম কিছু আমি ট্রাই করতেছিলাম, বাট দেখলাম যে হচ্ছে না, কাজ সামহাও হচ্ছে না। তো দেন দ্য গার্লফ্রেন্ড অ্যারাইভ। তো গার্লফ্রেন্ড অ্যারাইভ করার কিছু আগে কয়েকটা আইটেম সে মোটামুটি চুজ করে ফেলছিল যে এই কয়টা সে হয়তো নেবে। এখন গার্লফ্রেন্ড আসার পরে সমস্যাটা হলো যেটা, যে গার্লফ্রেন্ড এসে সবকিছু ওলটপালট করে দিল, বললো একটাও চলবে না, এইটাও চলবে না, ওইটাও চলবে না, যেগুলো আমি তাকে মোটামুটি কনভিন্স করে ফেলছিলাম নেওয়ার জন্য সেগুলো সব ক্যান্সেল করে ফেললো। তো আমি বুঝছি তখন কাহিনীটা কি, যে ইভেন দো মানে একটা রিলেশনশিপ এক এক রকম হয়। ওকে, সো কিছু কিছু রিলেশনশিপে এরকম হয় দ্য গাই ইজ ডমিনেন্ট, দ্য দ্য পুরুষ লোকটা হয় ডমিনেন্ট। আবার কিছু কিছু রিলেশনশিপ এরকম হয় যেখানে দ্য গার্ল অর দ্য ওমেন, দে আর দ্য ডমিনেন্ট ওয়ান্স। তারা রিলেশনশিপটাকে ডমিনেট করে বা তারা রিলেশনশিপটাকে স্টিয়ার করে। সো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে দিস ওয়াজ দ্যাট কাইন্ড অফ রিলেশনশিপ। সো বোঝা যাচ্ছিল যে দ্য গাই ইজ ভেরি হাম্বল গাই এবং হি ইজ এ ভেরি সিম্পল মাইন্ডেড গাই, সহজ সরল একটা ছেলে, এবং মেয়েটা একটু ডমিনেন্ট টাইপের। এবং এই রিলেশনশিপের যতগুলো ডিসিশন মেকিং হবে ইট হ্যাজ টু বি রান বাই হার। তো আমি যদি ওনার গার্লফ্রেন্ডের মতামত না নিই অথবা ওনার গার্লফ্রেন্ডকে দিয়ে যদি আমি অ্যাপ্রুভাল না নিই তাহলে হবে না। সো দেন আই চেঞ্জ মাই স্ট্র্যাটেজি। সো হোয়াট আই ডিড ওয়াজ, আমি প্রত্যেকটা আইটেম নিয়ে বা আমি যেটা হচ্ছে যে আই স্টপ পেইং অ্যাটেনশন টু দ্য গায়। আমি তাকে আর কোনো রকম কোনো কিছু পিচ করা থেকে আমি বিরত হইলাম, আমি তাকে আর কিছু পিচ করলাম না। সো দ্য নেক্সট থিং আই ডিড ইজ আই স্টার্টেড পিচিং দ্য গার্ল। আমি তাকে দেখানো শুরু করলাম, मैम आप देखिए, आप कौन सा वाला इनके लिए लेना चाहेंगे, অথবা आप ये ट्राई करके देखें उनको। आपको क्या, আমি সবচেয়ে বড় যেটা আমি কোয়েশ্চেনটা যেটা দ্যাট হেল্প মি, যেটা আমাকে সবচেয়ে বড় হেল্প করেছে সেটা হচ্ছে যে আমি ওনাকে ডিরেক্ট যে একটা টি শার্ট বা যে টি শার্টটা আমি বেচতে চাচ্ছি বা যেই ফুটওয়ারটা আমি চাচ্ছি সেটা আমি নিয়ে ওনাকে দেখালাম যে मैम आप बताइए कि ये उन पे कैसा लगेगा, এই জিনিসটা ওনাকে কেমন মানাবে।
সো ইফ দ্য গার্ল সেড ইয়েস, আমি সঙ্গে সঙ্গে ওটা কাউন্টারে পাঠিয়ে দিচ্ছিলাম, আমি জানি যে এটা হয়ে যাবে সেল। সো এরকম ভাবে যেটা হচ্ছে যে আই স্টার্টেড পিচিং দ্য গার্ল এবং শি স্টার্টেড মেকিং সিলেকশনস। তো আমি জানি যে একে দিয়ে ডিসিশন হবে, ছেলেটাকে আমি যতই দেখাই ডিসিশন হবে না, এটা বাস ঘুরে জাস্ট রাউন্ড এন্ড রাউন্ড ঘুরতে থাকবে। সো আমি by changing my strategy, I was able to close 15,000 rupee bill on the very first bill that on the very first customer that I served. এরপরে আর দুইটা সেল করার পরে আমার 25,000 হয়ে গেছিল। সো I passed with flying colors. So the thing is দেখেন, uh, একটা simple question, একটা simple strategy that will help you actually achieve your goal এবং that will help you in turn to make a change, আকাশ পাতাল ফারাক তৈরি করে দেওয়ার জন্য একটা সিম্পল কোয়েশ্চেন বা একটা সিম্পল স্ট্র্যাটেজি যথেষ্ট। সো দ্যাট ইজ হোয়াট উই আর বেসিক্যালি টকিং অ্যাবাউট। আচ্ছা, so am I boring you guys with all the examples or anything, or do you want me to just rush with the theories and stuff like that? Okay, 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 okay. থ্যাংক ইউ। অলরাইট, সো এখন আমরা আসি দ্য নেক্সট ফেজ, সেটা হচ্ছে প্রবিং কোয়েশ্চেনের বা আপনাদের শেখার মূল বিষয় হচ্ছে দুইটা, যে প্রবিং কোয়েশ্চেনের টাইপ কয়টা, কোন কোন ধরনের কোয়েশ্চেন আছে এবং কোন কোন ধরনের কোয়েশ্চেন কোন কোন ক্ষেত্রে করা উচিত। তো the first thing is open question and the second thing is closed question. So these are the two types of probing questions that you can use. সেলসের জন্য হোক, পরিচিতির জন্য হোক, খাতির করার জন্য হোক, যে কোনো কারণেই হোক, these are the two types of questions that you should be asking. সো মূলত ভাঙায় বললে যেটা হয় যে প্রবিং কোয়েশ্চেন দুই ধরনের, ওপেন কোয়েশ্চেন এবং ক্লোজ কোয়েশ্চেন। সো এখন ওপেন কোয়েশ্চেনটা কি আর ক্লোজ কোয়েশ্চেনটা কি, এবং আগে থেকেই বলে রাখি সেটা হচ্ছে ওপেন কোয়েশ্চেন এবং ক্লোজ কোয়েশ্চেন দুইটারই কিছু সুবিধা এবং অসুবিধা দুটোই আছে। ওগুলো নিয়ে সব নিয়ে কথা বলবো আমরা। অলরাইট, সো ওপেন কোয়েশ্চেন হচ্ছে এখানে যেটা লেখা আছে যে ওপেন কোয়েশ্চেনস আর ব্রড, অফেন স্পেসিফাইং only a topic and allow the respondent considerable freedom in determining the amount and kind of information to offer. ব্লা ব্লা ব্লা। সো এটা হচ্ছে জাস্ট থিওরির কথা, এগুলি একদম বাদ দিই, এগুলো সাইডে রাখি। সোজা বাংলায় ওপেন কোয়েশ্চেন মানে হচ্ছে এমন ধরনের কোয়েশ্চেন যেটাতে বক্তা বলার সুযোগ পায়। তার মানে আপনি যদি কাউকে একটা ওপেন কোয়েশ্চেন থ্রো করেন, কাউকে যদি আপনি এই ধরনের একটা কোয়েশ্চেন করেন, সে তার মতামত, তার অনুভূতি, তার অভিজ্ঞতা, তার বক্তব্য সবকিছু এক্সপ্রেস করার সুযোগ পায়। যেমন এটা খুব একটা ফেমাস একটা কোয়েশ্চেন আছে, আপনারা সবাই বিভিন্ন ইন্টারনেট মিমস অথবা বিভিন্ন ট্রোলে আপনারা দেখতে পেয়েছেন। আমাদের শ্রদ্ধেয় মুন্নিশা আপা যিনি আছেন ইয়েতে এটিএন এটিএন নিউজে, এটিএন নিউজের কর্ণধার, তিনি তিনি একটা কোয়েশ্চেন করতেন যে আপনার অনুভূতি কি। সো আপনার অনুভূতি কি, এটা হচ্ছে একটা ওপেন কোয়েশ্চেন। ওকে, বাট হ্যাঁ, I'm not saying যে she is very expert অথবা she is an expert অথবা she is very good at what she does সেই জন্য এই কোয়েশ্চেনটা করে, নো। এটা উনি ইউজ করেন হচ্ছে যে যখন কোনো বিষয়ে ওনার অজ্ঞতা থাকে বা ম্যাক্সিমাম বিষয়ে ওনার অজ্ঞতা থাকে, সেটাকে জাস্ট কাভার আপ করার জন্য এখন কিছু একটা কোয়েশ্চেন করতে হবে, না হলে উনি জার্নালিস্ট কিভাবে, তাই না? উনি জার্নালিস্ট হিসেবে তো থাকতে পারেন না। সো শি হ্যাজ টু অ্যাস্ক সামথিং। সো সেক্ষেত্রে উনি ওনার ঢাল হিসেবে এই জিনিসটা ইউজ করেন যে আপনার অনুভূতি কি, আর কিছু জিজ্ঞেস করা না থাকলে। কারণ তার অনুভূতি বিভিন্ন রকম হতে পারে। হোয়াট আর ইউ আফটার, আপনি কোন অনুভূতিটা শুনতে চান সেটা আগে বলেন। আচ্ছা, এনিওয়েজ, তো যেটা হচ্ছে যে ওপেন কোয়েশ্চেনের মাধ্যমে আপনি কারোর মতামত জানতে চাইতে পারেন, কারো অভিজ্ঞতা জানতে চাইতে পারেন, কারো অনুভূতি জানতে চাইতে পারেন, বা কারো কোনো রকম সাজেশনও আপনি চাইতে পারেন। সো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওপেন কোয়েশ্চেনগুলো সাধারণত এরকম ধরনের হয়। যেমন আমি যদি এখন এখন বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আমি জানি না আপনাদের কার কার ওখানে আপনাদের কার কার বাসার আশেপাশে কিরকম ওয়েদার। বাট আমি যদি এখন কাউকে জিজ্ঞেস করি যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য রিসেন্ট ওয়েদার, অথবা হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দ্য ওয়েদার দিজ ডেজ, অথবা হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দ্য ওয়েদার ইন রিসেন্ট টাইমস, আজকাল এই যে এখনকার যে ওয়েদারটা যাচ্ছে এই ওয়েদারটা সম্পর্কে আপনার আপনার চিন্তা কি, বা আপনি কি ভাবেন, আপনার কি মনে হয় এই ব্যাপারটাতে। সো ইউ ক্যান প্রবাবলি আপনার অ্যান্সারটা অনেকটা এরকম হবে যে হ্যাঁ এই তো চলতেছে, এই তো বর্ষাকাল, আমার বর্ষাকাল খুব পছন্দ, বৃষ্টিতে ভিজা যায়। তারপর কি এই একটু পরপর বৃষ্টি হচ্ছে, এই রোদ একটু এই রোদ এই বৃষ্টি, হ্যাঁ হিউমিডিটি একটু বেশি, বাতাসে আর্দ্রতা অনেক বেশি, গরম মাঝে মাঝে খুব অস্থির গরম লাগে, হ্যান ত্যান হাবিজাবি। আমার আবার বৃষ্টিতে খুব ভয়, ভিজতে খুব ভালো লাগে, হুমায়ুন আহমেদের বইতে এটা লেখা আছে ওটা লেখা আছে, আবার কি কি হাবিজাবি। সো দ্যাট 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 ক্যান বি ওয়ান অফ দোজ অ্যান্সার। তো সোজা কথা হচ্ছে
মাই পয়েন্ট ইজ যে যখন এ ধরনের আমি একটা কোয়েশ্চেন করছি তখন কিন্তু ইট ওপেন্স আপ দ্য ফ্লোর ফর দ্য স্পিকার, যাকে আমি কোয়েশ্চেন করছি ইট গিভস দ্য ফ্লোর টু দেম, যাতে করে তারা বেশ খানিকটা বলার সুযোগ পায়। তো ওপেন কোয়েশ্চেনের মাধ্যমে যেই উদ্দেশ্যটা সাধন হয় সেটা হচ্ছে যে আপনি যে তথ্যটা আপনার দরকার সেটার আশপাশ দিয়ে আরো অনেক অ্যাডিশনাল তথ্য আপনি পেয়ে যাচ্ছেন। সো দ্যাট ইজ ওয়ান অফ ইটস অ্যাডভান্টেজেস। তো এখন অ্যাডভান্টেজে আসি। তো ওপেন কোয়েশ্চেনের অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি এখানে অনেক তথ্য কালেক্ট করতে একটা কোয়েশ্চেনের মাধ্যমে অনেক তথ্য কালেক্ট করতে পারছেন, এবং ওপেন কোয়েশ্চেনের সুবিধা হচ্ছে এটা আপনাকে, আরেকটা সুবিধা হচ্ছে এটা আপনাকে কনভারসেশন লম্বা করতে, দ্যাট মিনস এটা আপনাকে কনভারসেশনটাকে টেনে নিয়ে যেতে সাহায্য করে, এবং কনভারসেশনটা তখন একটু ন্যাচারাল মনে হয়, একটু ফ্লুইড মনে হয়। ওকে। আর এখন আসি আমরা ওপেন কোয়েশ্চেনের অসুবিধা। ওপেন কোয়েশ্চেনের অসুবিধাটা হচ্ছে যে আহ, যখন আপনি আহ, এমন কাউকে এই কোয়েশ্চেনটা করছেন যে খুব গপ্প মারতে পছন্দ করে, যে খুব মানে আলাপ, খুব গোপ্পে টাইপের বা খুব আলাপ আলাপ করতে পছন্দ করে, এরকম কাউকে যদি আপনি প্রশ্নটা করে বসেন এবং আপনার হাতে যদি যথেষ্ট সময় না থাকে, আপনার যদি কোনো বিষয়ে তাড়া থাকে, তাহলে বুঝতেই পারতেছেন কি হবে। হি ইজ গোনা ওয়েস্ট সো মাচ টাইম, এবং আপনার অনেক প্রেশাস সময় সে নষ্ট করে ফেলবে। সো দ্যাটস ওয়ান অফ দ্য মেজর ডিসঅ্যাডভান্টেজেস অফ ওপেন কোয়েশ্চেন। এখানে অবান্তর অনেক তথ্য চলে আসে যেটা আপনার কোনো প্রয়োজন নাই, প্লাস ইটস আ টাইম ওয়েস্টার, এটা আপনার সময় নষ্ট করবে। সো এখন যদি জিজ্ঞেস করেন যে ওপেন কোয়েশ্চেন কি ভালো কি খারাপ, আই উড সে যে ওপেন কোয়েশ্চেন ইজ এ ইউজফুল ফরম্যাট, এবং যখন আপনি কোনো ব্যাপারে একটু আনসার্টেন, যখন আপনি কোনো ব্যাপারে সম্পূর্ণরূপে নিশ্চিত না, সেই ক্ষেত্রে আপনি আশপাশ দিয়ে কোয়েশ্চেন করে তথ্যটা বের করার জন্য ইউ ক্যান ইউজ দিস টাইপস অফ কোয়েশ্চেন্স। সো দিস ইজ হাইলি এফিশিয়েন্ট ইফ ইউ নো হাউ টু ইউজ ইট, এবং কনভারসেশনটাকে স্মুথ এবং ন্যাচারাল রাখার জন্য ওপেন কোয়েশ্চেন্স আর ভেরি মাচ ইউজফুল। সো এটা গেল ওপেন কোয়েশ্চেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন এই ব্যাপারে? অলরাইট। সো দেন এখানে কিছু টাইপের ওপেন কোয়েশ্চেন, আবার কিছু সাব ক্যাটাগরি আছে, এগুলো নিয়ে আপনাদের মাথা না ঘামালেও চলবে, এটা জাস্ট জাস্ট ফর দ্য সেক অফ থিওরি এখানে দেওয়া দিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে যেখানে হাইলি ওপেন কোয়েশ্চেন আছে, মডারেটলি ওপেন কোয়েশ্চেন আছে, ওপেন কোয়েশ্চেন এর অ্যাডভান্টেজ, তো হাইলি ওপেন কোনটার আর মডারেটলি ওপেন কোনটা, আর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে তো আমরা কথা বলে ফেললামই। তো হাইলি ওপেন আর মডারেটলি ওপেন যেগুলা, এগুলোর মধ্যে ডিফারেন্সটা ধরতে পারাটা খুবই মুশকিল। সো ওয়েন এভার ইউ আর আস্কিং কোয়েশ্চেন, আপনার মাথায় কখনো এই জিনিসটা খেলা করবে না যে আমি এখন একটা হাইলি ওপেন কোয়েশ্চেন করবো বা একটা মডারেটলি ওপেন কোয়েশ্চেন করবো। দিস জাস্ট ফর আইডেন্টিফাইং উইচ ইজ হোয়াট। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা ক্লোজড কোয়েশ্চেনে। সো আপনারা যেটা নিশ্চয়ই ধারণা করে ফেলেছেন যে ক্লোজড কোয়েশ্চেন ইজ দ্য অপোজিট অফ ওপেন কোয়েশ্চেন। সো ওপেন কোয়েশ্চেন যা, ক্লোজড কোয়েশ্চেন হচ্ছে ঠিক তার বিপরীত। সো ইউজুয়ালি যেটা হয়, ক্লোজড কোয়েশ্চেন তখনই করা হয় যখন আপনার স্পেসিফিক একটা তথ্য দরকার, যখন আপনার স্পেসিফিক একটা তথ্য দরকার এবং আপনার হা বা না এর মধ্যে বা এক এক বা দুই সেন্টেন্সের মধ্যে অ্যান্সারটা হয়ে গেলেই হয়, সেই ক্ষেত্রে ইউ ক্যান আস্ক ক্লোজ কোয়েশ্চেন। যেমন তখন আমি একটা কোয়েশ্চেনের এক্সাম্পল দিয়েছিলাম যে এখনকার ওয়েদার সম্পর্কে আপনার কি মতামত, বা হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়েদার ইন রিসেন্ট টাইমস। তো এই কোয়েশ্চেনটাকে আমি যদি একটু ঘুরে এই আপনাদের কাউকে কোয়েশ্চেনটা করি যে ডু ইউ লাইক দ্য কারেন্ট ওয়েদার, অথবা ডু ইউ লাইক টুডেজ ওয়েদার, সেক্ষেত্রে আপনার অ্যান্সারটা কি হবে? সেক্ষেত্রে আপনার অ্যান্সার হবে ইয়েস অথবা নো। হয়তো সঙ্গে আপনি খুব বেশি হলে একটা লাইন অ্যাড করতে পারেন যে আমার এত বৃষ্টি ভাল লাগে না, অথবা এই যে বৃষ্টি হলে কাদা হয়, এত কাদা ভাল লাগে না। অথবা এটা বলতে পারেন যেটার সঙ্গে যে এই যে বৃষ্টি হইলো, তো গরুর হাটের অবস্থা খুব খারাপ, পুরো তো মাখামাখি হয়ে যাচ্ছে, তাই না? সো ম্যাক্সিমাম খুব বেশি হলে এটাই বলতে পারেন। আই থিঙ্ক আই পোস্টেড এ মিম। আচ্ছা, let me share on that note, let me share with you the meme that I posted. আমি জানি না আপনারা কেউ এটা দেখেছেন কিনা। গতকালকে I posted I usually don't make memes, but গতকালকে এটা আমি না বানায় থাকতে পারতেছিলাম না। So this was the meme. Yeah. Okay. So yeah. So যেটা হচ্ছে যে আপনার টিভিতে মোস্ট প্রবাবলি অ্যাডটা দেখেছেন, ওই যে আম, ইয়ে হাসান মাসুদ যে অ্যাডটা করেছেন, যে স্বাস্থ্যসম্মত হাট, বাংলাদেশ গভর্নমেন্টের সৌজন্যে মনে হয় এই অ্যাডটা সব চ্যানেলে দেখানো হচ্ছে, যে স্বাস্থ্যসম্মত ভাবে বা স্বাস্থ্যবিধি মেনে কিভাবে গরুর হাট পরিচালনা করা হচ্ছে। শতাব্দী ওয়াদুদ আর হচ্ছে হাসান মাসুদের যে অ্যাডটা, আপনারা মোস্ট প্রবাবলি অনেকেই দেখেছেন এটা।
সো টিভিতে একটু পরপরই দেখায়, তাই না? সো ওইটা দেখে গরুর হাটে গেলে যে এখন আজকে অ্যাটলিস্ট গতকালকে এত খারাপ অবস্থা ছিল না, বাট অ্যাটলিস্ট আজকে বৃষ্টি হওয়ার পর এরকম অবস্থাই হবে, দ্যাটস ফর শিওর। আমাদের এখানে তো গরু টরু এসে ভরে গেছে অলরেডি। সো এই যে এরকম অবস্থাই চলতেছে। So, আচ্ছা, এনিওয়েজ, সো অ্যাটলিস্ট হয়তো আপনি এটার সঙ্গে আপনাকে যখন যদি আমি জিজ্ঞেস করি যে ডু ইউ লাইক টুডেজ ওয়েদার, অথবা ডু ইউ লাইক দ্যাট ইটস রেইনিং রাইট নাও, আপনার কি এটা ভালো লাগতেছে এখন যে বৃষ্টি হচ্ছে, আপনি হয়তো বলতে পারেন যে না, গরুর হাটের অবস্থা তো বিচ্ছিরি হয়ে যাবে, ম্যাক্সিমাম এইটুকু বলতে পারেন। বাট এরপরে কি আপনি বলার সুযোগ পাচ্ছেন, বা আপনি বলার আপনার কি আগ্রহ জন্মাচ্ছে, বা বলার কি আপনাকে ফ্লোর দেওয়া হচ্ছে? নো। সো দিস ইজ ইয়োর ক্লোজড কোয়েশ্চেন। ক্লোজড কোয়েশ্চেন ইউজুয়ালি হ্যাঁ বা না এর মধ্যে সীমাবদ্ধ থাকে, ম্যাক্সিমাম এর সাথে একটা লাইন অ্যাড হতে পারে, খুব বেশি হলে ছোট একটা লাইন। সো সোজা কথা হচ্ছে, ক্লোজড কোয়েশ্চেনে আমি কিন্তু বক্তাকে বলার তেমন সুযোগ দিচ্ছি না, আমার যতটুকু জানার দরকার আমি ঠিক ততটুকুই তার কাছ থেকে নিচ্ছি। এখন আসি আমরা ক্লোজ কোয়েশ্চেনের সুবিধাতে। ক্লোজ কোয়েশ্চেনের সুবিধাটা হচ্ছে যে ক্লোজ কোয়েশ্চেনে আপনি একদম পিন পয়েন্ট করে একদম স্পেসিফিক অ্যান্সার পেয়ে যাচ্ছেন। ধরেন আপনি একদম শিওর যে ক্লায়েন্টকে আপনি জিজ্ঞেস করছেন যে এই লোগোটা কি সাদা কালারে বানাবো না রেড কালারে বানাবো, অ্যাম আই গোয়িং টু পুট রেড কালার অর হোয়াইট কালার ইন দিস অন দিস লোগো। সো সেই ক্ষেত্রে আর ক্লায়েন্ট হয়তো বলে দেবে যে পুট ইউ ক্যান ট্রাই আউট উইথ দ্য হোয়াইট কালার, বাস শেষ, কাহিনী শেষ। তো এখানে আপনি একদম পিন পয়েন্ট করে কারেক্ট অ্যান্সার পেয়ে যাচ্ছেন। 2 নম্বর হচ্ছে এটা আপনার সময় বাঁচাচ্ছে, কারণ এখানে আপনার বেশি কথা খরচ করা লাগতেছে না। ইউ আর প্রেজেন্টিং অ্যান অপশন এবং ইউ আর সাউন্ডিং ভেরি মাচ প্রফেশনাল, এবং ক্লায়েন্টের কাছ থেকে আপনি একদম আপনার যে তথ্যটা দরকার সেই তথ্যটুকু আপনি আহরণ করে নিচ্ছেন। গেল এটা। এখন আসি আমরা ক্লোজ কোয়েশ্চেনের অসুবিধা। ক্লোজ কোয়েশ্চেনের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে ক্লোজ কোয়েশ্চেনগুলো অনেক সময় হার্শ লাগে, একটু হার্শ শোনায়। হ্যাঁ, যেমন আমাদের আমাদের দেশে কমন যে কোয়েশ্চেনগুলা, যে ছেলে কি করে, ছেলে কি চাকরি করে, হ্যাঁ, কত টাকা বেতন পায়, হ্যাঁ, মেয়ের বয়স কত, এমন এত এত বয়স হয়েছে বিয়ে দেন না কেন, এরকম ধরনের কোয়েশ্চেন গুলো থাকে না, একদম ভেরি কমন কোয়েশ্চেন। তো দিজ আর অ্যাকচুয়ালি ক্লোজ কোয়েশ্চেন। এক হচ্ছে এই কোয়েশ্চেন গুলো আমাদেরকে বিব্রত করে তোলে, 1 নম্বর, খুবই অকওয়ার্ড একটা সিচুয়েশনে ফেলে দেয়। আর 2 নম্বর হচ্ছে এখানে অ্যাকচুয়ালি বলার মতো খুব বেশি একটা অপরচুনিটি, মানে একে তো খুবই বিব্রতকর কোয়েশ্চেন, আর 2 নম্বর হচ্ছে তার মধ্যে আবার বলার তেমন স্পেস দেওয়া হচ্ছে না। ওকে, সো এটা হচ্ছে ক্লোজ কোয়েশ্চেন সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে এখানে কোয়েশ্চেন গুলো হার্শ মনে হয় ইফ ইফ দিজ আর থ্রোন ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি, যদি এটাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করা হয়। ওকে, এবং অনেক সময় যেটা হয় যে অনেক কোয়েশ্চেন অনেক অফেন্ডেডও হয়ে যেতে পারে। অলরাইট, সো ফর এক্সাম্পল, আপনি যদি আপনার কোনো ক্লায়েন্টকে জিজ্ঞেস করেন যে আর ইউ ম্যারিড, ডু ইউ হ্যাভ এনি, হাউ মেনি কিডস ডু ইউ হ্যাভ, হ্যাঁ, এটা তো আপনি আপনার ক্লায়েন্টকে এরকম ভাবে জিজ্ঞেস করতে পারেন না, অ্যাটলিস্ট প্রথম মোলাকাতে তো অসম্ভব। অনেক দিন ধরে কথাবার্তা হলে যখন খুব খাতির হয়ে যাবে, যখন ক্লায়েন্ট আপনার পার্সোনাল ব্যাপার জিজ্ঞেস করবে, তখন আপনি হয়তো তাকে এই পার্সোনাল কোশ্চেনগুলো করতে পারবেন। কারণ আহ, বিদেশি ক্লায়েন্টরা ইউজুয়ালি তাদের ফ্যামিলি, ম্যারিটাল স্ট্যাটাস, তাদের কিডস, বাচ্চা, এগুলো নিয়ে খুব বেশি কথা বলতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না, অ্যাটলিস্ট অপরিচিত বা অল্প পরিচিত কারো সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। দে আর ভেরি ডেলিকেট অ্যাবাউট দিস থিংস। সো এই জন্য যেটা হচ্ছে যে ক্লোজ কোয়েশ্চেন অনেক সময় কিন্তু হার্শ লাগে, রুড যথেষ্ট রুড শোনায়, অথবা এবং অনেক সময় ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হয় অ্যাট টাইমস। আর দ্বিতীয় বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে ক্লোজ কোয়েশ্চেন করে একটা কনভারসেশন টেনে নিয়ে যাওয়া, বা একটা কনভারসেশনকে স্মুথলি কন্টিনিউ করাটা মুশকিল হয়ে যায়। কারণ a conversation is a two-way street. আপনি প্রশ্ন করছেন, উত্তর পাচ্ছেন, আপনাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি উত্তর দিচ্ছেন। সো এই টু ওয়ে, এই ব্যাক অ্যান্ড ফোর্থ, টু অ্যান্ড ফ্রো, এই ইনফরমেশন চালাচালির মাধ্যমে কিন্তু কনভারসেশনটা এগিয়ে যায়। বাট ক্লোজ কোয়েশ্চেনে যেটা হচ্ছে যে আপনি কিন্তু এখানে আপনি যদি ক্লোজ কোয়েশ্চেন থ্রো করেন, তাহলে আপনি আপনার বক্তাকে তো বলার তেমন একটা সুযোগ দিচ্ছেন না, প্লাস আপনাকে যদি ক্লোজ কোয়েশ্চেন করা হয়, আপনাকেও কিন্তু বলার জন্য বেশি সময় দেওয়া হচ্ছে না। সো এটা দিয়ে কনভারসেশনটাকে ন্যাচারাল রাখা, এটাকে স্মুথ রাখা, বা এটাকে একটু প্রাঞ্জল রাখাটা একটু মুশকিল হয়ে যায়। সো ওপেন কোয়েশ্চেনটা সেদিক দিয়ে মাচ বেটার। বাট এখন আপনারা যদি জিজ্ঞেস করেন যে ক্লোজ কোয়েশ্চেন কি ভালো না খারাপ, আই উড সে যে ইট হ্যাজ ইটস ইউজেস। এটার ব্যবহার অবশ্যই আছে, এটার ব্যবহার করার মতো জায়গা অবশ্যই আছে। ইফ ইউ নো হাউ টু ইউজ ইট প্রপারলি, দিস ইজ গানা সেভ ইউর লাইফ অ্যান্ড দিস ইজ গানা সেভ ইউর টাইম। সো ওপেন কোয়েশ্চেন, ক্লোজ কোয়েশ্চেন কোনোটাই খারাপ না, দুটোই ভালো। বাট ইউ হ্যাভ টু নো, আলটিমেটলি ইউ হ্যাভ টু নো যে উইচ ওয়ান টু ইউজ অ্যান্ড ওয়ার টু ইউজ ইট অ্যান্ড হাউ টু ইউজ ইট।
ওকে। ওরকম ধরনের অবান্তর কোয়েশ্চেন যদি কেউ যে যেরকমটা শুরুতে বললাম যে একজন এসে আমায় জিজ্ঞেস করলো যে ভাই জিমে টিমে যান নাকি, ওরকম ধরনের অবান্তর কোয়েশ্চেন করলে ডেফিনেটলি ইউর গানা শট ডাউন। আপনি এখানে এখানে ওই কনভারসেশনে খুব তিক্ত একটা জিনিস ছাড়া কিছু পাবেন না। সো দ্যাট ওয়াজ ক্লোজ কোয়েশ্চেন ফর ইউ। সো ওপেন এবং ক্লোজ কোয়েশ্চেন এই দুইটার ব্যাপারে কারো কোনো কোয়েশ্চেন? কারো কোনো কনফিউশন? ক্লিয়ার? এটা কি বোঝা গেছে আমি এতক্ষণ যা যা এক্সপ্লেইন করলাম? হুম। হুম, বলেন। হুম। 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 এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। না, আই এম শিওর যে আমি যতগুলো অবান্তর কোয়েশ্চেন ফেস করি তার চেয়ে অনেক বেশি আপনাদের ফেস করতে হয়, বিকজ ইউ নো যে সোশ্যাল মিডিয়াতে মেয়েদের প্রতি সবার আহ, মানে তাদের অ্যাপ্রোচটা কিরকম থাকে, এবং সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে কিছু কোনো মেয়ের প্রোফাইল দেখলে লোকজন কি করে না করে সেটার ব্যাপারে আমার চেয়ে আপনারা আরো বেটার জানেন। সো আই এম শিওর যে ইউ গেট আ লট অফ অবান্তর কোয়েশ্চেন্স এজ ওয়েল। হুম। হুম। হ্যাঁ। হ্যাঁ। এরকমও আছে। হ্যাঁ, ইভেন এরকমই হয়, এবং ইভেন এরকমও দেখি যে আই হ্যাভ নেভার মেট দিস পারসন, আই ডোন্ট নো হু দিস ইজ, একদমই অপরিচিত কেউ হঠাৎ করে মেসেঞ্জারে মেসেজটা পাঠালো যে কি করতেছেন। তো ব্যাপার হচ্ছে যে ইউ ডোন্ট ইভেন নো মি ম্যান, তুমি তো আমার চিনোই না, তো আমি কি করতেছি, হোয়াট ডাজ দ্যাট ম্যাটার, তাই না? ইয়া, ইয়া ভাত, দ্য the classic, no, that's a classic, I would say. I consider these things as classics. যে the classic ভাত খাওয়া কোয়েশ্চেন, ভাত খাইছো নাকি, আমার জিজ্ঞেস করলে আমি বলি আমি ভাত খাই না, আমি রুটি খাই, অ্যাকচুয়ালি আমি ভাত খাই না, আমি রুটি খাই। So আমার এই কোয়েশ্চেন করেও লাভ নেই। Anyways, so yeah, so the thing is, the art of questioning বা যে কোয়েশ্চেনিং করার যে এটিকেসি বা দ্য কোয়েশ্চন দ্য এটিকেটস অফ কোয়েশ্চেনিং অথবা দ্য আর্ট অফ কোয়েশ্চেনিং, এই যে ব্যাপারটা, এটা কিন্তু শুধুমাত্র সেলস এর মধ্যে বা ফ্রিল্যান্সিং এর মধ্যে সীমাবদ্ধ না। এটা আপনার অ্যাকচুয়ালি ইটস অলসো অ্যানাদার লাইফ স্কিল। এটা আপনার জীবনের প্রতিটা পদে পদে সব জায়গায় কাজে লাগবে। যেমন আপনি যখন একটা নতুন ওয়ার্ক প্লেসে যাবেন, যখন আপনি ধরেন একটা একটা অফিসে জয়েন, প্রথম যখন অফিসে জয়েন করবেন, অথবা একটা অফিস ছেড়ে যখন আরেকটা নতুন অফিসে আপনি জয়েন করবেন, তখন ওখানে নতুন জায়গায় গেলেও কিন্তু আপনার মনে অনেক কোয়েশ্চেন থাকবে, ওখানেও কিন্তু আপনার অনেক কিছু জানার থাকবে, অনেক কিছু শেখার থাকবে। সো ইফ ইউ অ্যাস্ক দ্য রাইট কোয়েশ্চেন্স, তখন আপনি হয়তো ওখানকার নতুন কমিউনিটির সাথে নিজেকে সুন্দরভাবে মানিয়ে নিতে পারবেন। আর ওখানে গিয়ে যদি প্রথমে জিজ্ঞেস করেন ভাই এখানে বোনাস কত দেয়, আপনি কত বেতন পান, এখানে বেতনের স্ট্রাকচার কি, এইসব কোশ্চেন করতে শুরু করেন, তাহলে তো সমস্যা। দে আর গানা সি ইউ অ্যাজ অ্যান আউটসাইডার, দে অলওয়েজ গানা সি ইউ অ্যান আউটসাইডার, এবং যেটা হচ্ছে যে ফার্স্ট ইমপ্রেশনটা ওখানেই রুইন হয়ে যাবে, একদম নষ্ট হয়ে যাবে। ওই ফার্স্ট ইমপ্রেশন আর কখনো রিকভার করা সম্ভব হয় না। সো সোজা কথা হচ্ছে যে ইটস গানা সার্ভ ইউ ইন মেনি মোর ওয়েজ টু কাম, ইটস গানা সার্ভ ইউ ফর লাইফ। সো এটা ছিল হচ্ছে ওপেন অ্যান্ড ক্লোজ কোশ্চেন। এখন আমি আপনাদের এখানে এই থিওরিগুলো এগুলো নিয়ে আপনাদের মাথায় কোনো দরকার নেই, এগুলো জাস্ট ফর দ্য সেক অফ ইট। যে জিনিসটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, where did I put it? Okay, no, not this one. Okay, this one. So এই যে বলেছিলাম না যে একটা কোয়েশ্চেনের কিছু আম, আম, নীতিমালা আছে, একটা কোয়েশ্চেনকে কয়েকটা নীতিমালায় বা কিছু ক্যারেক্টারিস্টিক্সে কিছু বিষয়বস্তুর দ্বারা সিদ্ধ হতে হবে। তো এটাকে বলা হয় হচ্ছে গ্রো মডেল। একটা কোয়েশ্চেনের এই চারটা অ্যাসপেক্ট ফুলফিল করতে পারতে হবে, মানে একটা ভালো কোয়েশ্চেনের, দ্যাট ইজ। সো ফার্স্ট হচ্ছে গোল। হ্যাঁ, যে হোয়াট ইজ ইউর গোল, একটা কোয়েশ্চেনের একটা ক্লিয়ার কাট অবজেক্টিভ থাকতে হবে। হ্যাঁ, এবং দ্য গোল হ্যাজ টু বি স্মার্ট। স্মার্ট গোলস এর ব্যাপারে আপনারা যারা জানেন, ইউ প্রবলি, সাম অফ ইউ প্রবলি উড নো অ্যাবাউট ইট। আর যারা জানেন না তার জন্য স্মার্ট গোল হচ্ছে একটা যে কোনো কিছুর ইম্প্যাক্ট অথবা আউটকামকে এটা দিয়ে মেজার করা হয়, এবং স্মার্ট গোলের এটার ফুল ফর্ম হচ্ছে স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়ালিস্টিক অ্যান্ড টাইম বাউন্ড।
সো সোজা কথা হচ্ছে যে আপনি যখন একটা কোয়েশ্চেন করছেন ওটার একটা ক্লিয়ার কাট অবজেক্টিভ থাকা জরুরি। যেমন ওই যে শুরুতে যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে কেউ আমাকে একজন এসে জিজ্ঞেস করেছিল যে ভাই জিমে টিমে যান কিনা। সো ব্যাপার হচ্ছে যে ডাজ হি হ্যাভ এনি গোল, আমি যদি যাইও সে তো আর যাচ্ছে না, সে জীবনে কখনো যায়ও নাই। সো তার কি অ্যাকচুয়ালি কোনো গোল আছে? এই উত্তরটা দিয়ে সে করবেটা কি? সে কিছুই করতে পারবে না। সো দের ইজ নো গোল। ওকে, সো তার কোশ্চেনের কোনো উদ্দেশ্য নাই। সো তার কোশ্চেন তার কি হয়, তার এই কোশ্চেনটা এই ক্যারেক্টারিস্টিক্সটা ফুলফিল করতে পারে না। সো এই জন্য এটা একটা ফালতু কোশ্চেন। আচ্ছা, ২ নাম্বার হচ্ছে রিয়ালিটি। রিয়ালিটি মানে হচ্ছে আপনার কোয়েশ্চেনটা ইট হ্যাজ টু বি বেসড অন রিয়ালিটি। ফর এক্সাম্পল, কিছুদিন আগে ওই যে পাঠাওয়ের যে কো-ফাউন্ডার, হি ওয়াজ মার্ডার্ড। I wouldn't say he died, he was murdered, and he was murdered না, he was actually assassinated. কারণ যে যত যাই বলুক এখানে এইসব ধাপ্পাবাজি দিয়ে তো আর করা যায় না। আসল যেটা কাহিনী, যেটা মোস্ট প্রবাবলি হ্যাজ হ্যাপেন, সেটা হচ্ছে যে it has a lot of things to do with mafia. কারণ এইসব স্টার্টআপ গুলো যে কাজ করে, এবং এরকম আরো অনেক এরকম স্টার্টআপ হয়েছে যারা যেটা করে, যেটা যাদের কালো টাকা আছে ওই কালো টাকা সাদা করার একটা সুযোগ দেয় আর কি। তো যাদের কাছে অবৈধ টাকা আছে বা বিভিন্ন মাফিয়ার যে টাকা থাকে সেই টাকাটাকে এখানে তারা খাটায় মাফিয়ার লোকজন, এবং যদি টাকা ঠিকমতো পরিশোধ করতে না পারে বা ঠিকমতো রিটার্ন না আসে তখনই যেরকম ধরনের বিভিন্ন রকম কাহিনী হয়। সো হি হ্যাজ প্রবাবলি গটন ইনটু ওয়ান অফ দোজ ডিজ। এবং পাঠাও যে একসময় টাকা আত্মসাৎ করছে এটা তো সবাই জানতো। পাঠাও তো অনেক টাকা আত্মসাৎ করেছে, পাঠাও আত্মসাৎ করেছে, তারপরে যে সহজ এটাও টাকা আত্মসাৎ করেছে, আরো কতগুলো এরকম স্টার্টআপ ছিল যারা এরকম ইনিশিয়ালি কিছু সাকসেস পাওয়ার পরে বেশ কয়েকটা বড় বড় ইনভেস্টমেন্ট নিয়ে টাকা নিয়ে পালিয়ে গেছে। সো ওখানে এখন দেখলাম যে কিছু কিছু রিপোর্টার, কিছু কিছু নিউজ পেপারে, কিছু কিছু জায়গায় এরকম কথা উঠতেছে যে আহ, ফাহিম সালে কি হতে পারতেন বাংলাদেশের মার্ক জুকারবার্গ, ফাহিম সালে কি হতে পারতেন বাংলাদেশের ইলন মাস্ক। তো ব্যাপার হচ্ছে এই কোয়েশ্চেনগুলার কি অ্যাকচুয়ালি, এগুলা অ্যাকচুয়ালি আমার মানে টু মি ইন মাই অপিনিয়ন এগুলো জাস্ট ওই খবরের কাগজ বোঝাই করার ছাড়া, অথবা নিউজ চ্যানেলের টাইম স্লট ফিল আপ করা ছাড়া এটার আর কোনো উদ্দেশ্য নাই। এগুলো বেসিকলি ইট ডাজন্ট অ্যাচিভ এনিথিং, বিকজ দ্যাট গাই ইজ নট অ্যারাউন্ড এনিমোর, হি ইজ নট অ্যারাউন্ড। এবং যেটা হচ্ছে যিনি কি হতে পারতেন না হতে পারতেন উই উইল নেভার নো। সো শুধু শুধু এটা দিয়ে স্পেকুলেশন করে লোকজনকে সেন্টিমেন্টাল করে হুক করার কোনো মানে হয় না। ওকে, সো হ্যাঁ জি বলেন। ই ভ্যালিটা একদমই ফালতু একটা প্ল্যাটফর্ম, এটা পুরাটাই কালো টাকা সাদা করা। এবং আরেকটা আমি আপনাকে এক্সাম্পল দিতে পারি, রিং আইডির ব্যাপারটা কেউ দেখেছেন কিনা? রিং আইডির ব্যাপারে আপনারা কেউ জানেন? ক্লিয়ার না? আচ্ছা, রিং আইডির অ্যাডভার্টাইজ, হ্যাঁ, রিং আইডির অ্যাডভার্টাইজমেন্ট এবং পোস্টার তো আপনারা সব জায়গায় দেখেছেন, সমস্ত বড় বড় জায়গায় এটার অ্যাডভার্টাইজমেন্ট, এবং প্রচুর নাটকও এরা স্পন্সর করে, বিভিন্ন নাটকে বা ইউটিউব চ্যানেলে দেখবেন এদের স্পন্সরশিপ। সো রিং আইডি আর ই ভ্যালি একদম সেম। তো এরা বেসিক্যালি যেটা হচ্ছে, এটা একদমই কালো টাকা সাদা করার দুইটা মাধ্যম। সো এখানে কিছু মানুষ জাস্ট ইনভেস্টমেন্ট দেখিয়ে এই টাকাটাকে সাদা করায় নিচ্ছে, এগুলার অ্যাকচুয়ালি কোনো অ্যাক্টিভিটি নাই। রিং আইডিটা এটা লঞ্চ করা হয়েছিল এই কথা বলে যেটা হবে বাংলাদেশের ফেসবুক, অথবা সাউথ এশিয়ান ফেসবুক বা সামথিং লাইক, এটা বাংলাদেশে বা সাউথ এশিয়াতে ফেসবুককে রিপ্লেস করে দিবে। ওকে, সো এটা তো এখন একদমই চুপচাপ, এটার কোনো এখন কোনো অ্যাক্টিভিটি নাই। সো কাইন্ড অফ লাইক, তো এটা যেটা করে যাদের কালো টাকা আছে তারা তারা দেখায় যে এখানে তাদের টাকাটা তারা এখানে ইনভেস্ট করছে, এবং ইনভেস্ট করার ফলে এটা সাদা হয়েছে। এখন কোম্পানিটা লস লস হয়ে এটা বন্ধ হয়ে গেছে। তারপরে তারা যেটা করে এটা দেখিয়ে, এই লসটা দেখায় তারা ব্যাংক্রাপসি বা দেউলিয়া, নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করে। দেউলিয়া ঘোষণা করে তাদের যদি কোনো ঋণ টিন থাকে সেগুলো মওকুফ করা নেয়। সো দ্যাট গিভস হিম মোর অপরচুনিটি টু ডু দ্য কালো টাকা সাদা। সো সব দিক দিয়ে তাদের কিন্তু আলটিমেটলি লাভ। ই ভ্যালিউ সেম, ই ভ্যালি তো এক নম্বর একটা বাটপার। আমি ই ভ্যালির যে কি পরিমাণ দুর্নীতি, দুর্নীতি বলতে তো ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচারের কথা আমি বাদই দিলাম, তাদের সার্ভিসটা কত বাজে এটা আপনি ই ভ্যালির যে কোনো গ্রুপে গেলে, ইয়া ওদের ফেসবুক পেজে তাদের রিভিউ টিভিউ চেক করলে আপনার দারাজ তো খারাপ ছিলই, দারাজের চেয়েও ই ভ্যালি মানে হ্যাজ সেট দ্য বার সো লো। এখন ই ভ্যালির কম্প্যারিজনে মনে হয় যে না, দারাজ বেশ ভালোই, এতটাই খারাপ এটা। সো ইউনো ইউনো হুম, হুম। কিছু, কিছু জায়গায় প্রবলেম হয়। যেমন রিসেন্টলি আমি যেটা হয়েছে যে রিসেন্টলি আই বট মাই নিউ ক্যামেরা। আমি আমার নতুন ক্যামেরাটা কিনি। আমার মোটামুটি অনেক দিনকার জমানো টাকা দিয়ে অনেক শখ করে আমি আমার ক্যামেরাটা কিনা। সো এখন যেটা হচ্ছে, দ্য ক্যামেরা দ্যাট আই বট, এটা একটা এটা কিন্তু কনভেনশনাল ডিএসএলআর না। ইটস আ মিররলেস ক্যামেরা।
সো মিররলেস ক্যামেরাগুলো ডিএসএলআর এর মতোই সব ফাংশন হয়, বাট দ্য ডিফারেন্স ইজ ওখানে ভিতরে একটা মিরর থাকে না। হ্যাঁ, সেন্সরের সামনে একটা এক্সট্রা মিরর কম থাকে, এবং এটার কারণে এটা একটু লাইট ওয়েট হয় আর একটু কম্প্যাক্ট হয়, ছোটখাটো হয় একটু সাইজে। সো এখন যেটা হচ্ছে, এখন সমস্যা হচ্ছে যে এই মিররলেস ক্যামেরাগুলোতে যে লেন্সগুলো ইউজ করে আলাদা, ওই লেন্সগুলো খুব এক্সপেন্সিভ। তো এখন আমার ক্যামেরা কিনেই তো আমার বাজেট শেষ হয়ে গেছে, আমার পকেট তো ফুটা হয়ে গেছে। এখন আমি যে এই মিররলেস ক্যামেরার জন্য যে স্পেসিফিক যে লেন্সগুলা, সেগুলা কিনা আমার পক্ষে আপাতত আগামী 2-1 বছরের মধ্যে পসিবল না। ওকে, সো আমি যেটা ডিসাইড করছি যে আমি এটার মধ্যে এই মিররলেস ক্যামেরার জন্য আলাদা এক ধরনের অ্যাডাপ্টর পাওয়া যায়, ওই অ্যাডাপ্টরটা লাগায় নিয়ে নর্মাল যে লেন্সগুলো তখন আমি এটা ইউজ করতে, নর্মাল লেন্সগুলো, নর্মাল ডিএসএলআর লেন্সগুলো তখন আমি ইউজ করতে পারবো। সো আমি অনেক খুঁজে খুঁজে দেখছি যে আশেপাশে বাংলাদেশে কোনো জায়গায় এই জিনিসটা আছে কিনা। তো ওটার একটা এক্সপেন্সিভ অপশন আছে যেটা আমার অ্যাকচুয়ালি বাজেটের বাইরে। তো একটা সস্তা অপশন আছে, সেই সস্তা অপশনটা আমি দারাজে খুঁজে পাইছি। তো দারাজে খুঁজে পাওয়ার পরেও আমি অর্ডার দিব কইরা, অর্ডার দিতে গিয়ে আমি দেখলাম যে এখানে এখন আর ওই যে ক্যাশ, আগে কিন্তু দারাজে ক্যাশ অন ডেলিভারি অপশনটা ছিল, ইফ ইউ রিমেম্বার, আপনাদের যদি কারো মনে থেকে থাকে। কিন্তু এখন দেখলাম দারাজ যেটা করছে, তাদের ওই ক্যাশ অন ডেলিভারি অপশনটা এখন উঠায় নিয়েছে। তাদের ম্যাক্সিমাম প্রোডাক্টে এখন ওই ক্যাশ অন ডেলিভারি অপশনটা এখন আর নাই। সো এখন দারাজকে আমি এতটা বিশ্বাস করতে পারতেছি না যে আমি আগেই 4-5 হাজার টাকা পে করে তারপর বসে থাকবো আশায় আশায় যে কবে তারা আমার এই জিনিসটা দিবে, আর তাও জিনিসটা ঠিক জিনিসটা দিবে কিনা আল্লাহ মালুম। তো শেষে আমি এটা বাইরে থেকে একজনকে দিয়ে অর্ডার করে অ্যামাজন থেকে অর্ডার করায় নিচ্ছি। সো এতটাই এখন ওইটা, যেখানে হয়তো 5-7 দিনের মধ্যে আমি জিনিসটা পাইতাম, দারাজ যদি ঠিক মতো ডেলিভার করতো, এখন আমাকে এটার জন্য হয়তো আরো 20-21 দিন আমার ওয়েট করতে হবে। বাট মানে ফর দ্য পিস অফ মাইন্ড, আমার মনের প্রশান্তির জন্য আই এম স্টিল গোনা প্রেফার বাইং ইট ফ্রম অ্যামাজন রাদার দ্যান দারাজ, কারণ অ্যামাজন অ্যাট লিস্ট আই ক্যান ট্রাস্ট। ওকে, আচ্ছা, কেউ একটা মেসেজ করেছিলেন মনে হয়। হ্যাঁ, আমি ধরা খেয়ে যাচ্ছি। জহুর আক্তার, আপনি কি ধরা খাইছেন ইয়েতে, এই দারাজ থেকে নাকি ই ভ্যালি থেকে, কোনটা থেকে ধরা খেয়েছেন আপনি? ও আচ্ছা, জোর আক্তারকে তো এখানে দেখতেই পাচ্ছি না। মনে হয় কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এনিওয়েজ, উনি আসলে I'll ask her. আচ্ছা, ও সরি। ও ই ভ্যালিতে মোবাইল আচ্ছা, ও ই ভ্যালি থেকে মোবাইল কিনছিলেন, ড্যাম, এর চেয়ে বড় বোকামি আর হয় না। তাহলে তো বিশাল ধরা গেছেন। কি বেশি, কি স্মার্টফোন স্মার্টফোন ছিল নাকি ইয়া বাটন ডাম ফোন ছিল, কি ধরনের ফোন ছিল এটা? স্মার্টফোন থাকলে তো বড় ধরনের ধরা খেয়েছেন। আচ্ছা, এনিওয়েজ, ওকে, স্মার্টফোন ছিল। ও শিট, কি ওই যে 16 টাকার মোবাইল, হ্যাঁ? 16 টাকায় স্মার্টফোন ওইটা? Damn. আচ্ছা, এনিওয়েজ, সো ব্যাপার হচ্ছে যে এই বাংলাদেশের স্টার্ট আপ নিয়ে এখনো পর্যন্ত আশাবাদী হওয়ার তেমন কিছু হয় নাই এখনো পর্যন্ত। সো ওই যে ফাহিম সালে নিয়ে সবাই যে এখন চোখের পানি ফেলতেছে হ্যান ত্যান হাবি যাবি, ফাহিম সালেকে ভালো মতোই চিনি, সে কোথাকার, সে কোত্থেকে আসছে, কোন মহলে সে ঘোরাফেরা করতো ভালো মতোই দেখা আছে। সো পেপারে বা নিউজ চ্যানেলে হয়তো তাকে অনেক হিরো বানায় রাখছে, বাট ইটস অ্যাকচুয়ালি ফার রিমুভ ফ্রম দ্য রিয়ালিটি। এনিওয়েজ, সো এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি আর বেশি কথা বলতে চাচ্ছি না। আচ্ছা, তো এটা গেল। তো সোজা কথা, কোয়েশ্চেনটা ইট হ্যাজ টু বি বেসড অন রিয়ালিটি। সো এই যে অনেক ধরনের এই কোয়েশ্চেন হতো যে উনি কি করতে পারতেন, হ্যাঁ, সুশান্ত সিং রাজপুত বেঁচে থাকলে কি উনি শাহরুখ খানকে রিপ্লেস করতে পারতেন, এইসব ধরনের কোয়েশ্চেন, এগুলো জাস্ট শুধুমাত্র সেন্টিমেন্টাল কোয়েশ্চেন, এগুলোর অ্যাকচুয়ালি কোনো অবজেক্টিভ নাই। ওকে, সো এরকম ধরনের কোয়েশ্চেনের অ্যাকচুয়ালি কোনো ভ্যালু হয় না। সো ইট হ্যাজ টু বি বেসড অন রিয়ালিটি। আচ্ছা, 2-3 নাম্বার হচ্ছে অপশনস। সো ওয়েন এভার ইউ আর আস্কিং আ কোয়েশ্চেন, আপনার সাধারণ যদি সম্ভব হয়, ইউ উইল হ্যাভ টু প্রেজেন্ট আ কাপল অফ অপশনস ফর ইউর ক্লায়েন্ট। যেমন ওই যে তখন একটা কোয়েশ্চেন করেছিলাম যে ক্লায়েন্টকে আপনি জিজ্ঞেস করলেন যে এই লোগোটাকে কি সাদা কালার দিবেন নাকি লাল কালার দিবেন, হ্যাঁ, বা আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে এটা কি এডুকেশন থিমের উপরে নাকি রেস্টুরেন্টের কোনো থিমের উপরে। সো বেসিক্যালি হোয়াট আই এম ডুইং ইজ আই এম প্রেজেন্টিং টু অপশনস, ওখান থেকে হয়তো একটা চুজ করে নিবে, হ্যাঁ। সো এরকম ইউ হ্যাভ টু প্রেজেন্ট সাম অপশনস, বা কোনো অপশনস যদি থাকে সেটা প্রেজেন্ট করা। সো এটা সবসময় হয়তো কাজে নাও লাগতে পারে, কারণ সব কোয়েশ্চেনের মধ্যে যে অপশন দিতে হবে বা দিতে পারবেন এমন কোনো কথা নেই। বাট যদি অপশন দেওয়ার মতো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা এই নিয়ম দ্বারা সিদ্ধ হতে হবে। আচ্ছা, দেন হচ্ছে ওয়ে ফরওয়ার্ড। হোয়াট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড, তার মানে হচ্ছে এর পরবর্তী করণীয়টা কি, হ্যাঁ, পরবর্তী করণীয়টা কি, বা ক্লায়েন্টকে আপনার বোঝাতে যে এরপরে হাউ উই প্রসিড উইথ দিস। ফর এক্সাম্পল, আপনি ক্লায়েন্টের সাথে আপনার কথা হয়েছে, কাজটা আপনি সব বুঝে নিয়ে নিছেন, এখন হচ্ছে
আপনি কাজটা শুরু করবেন কিভাবে? এখন আপনিও সংকোচে ভুগতেছেন যে আপনি কি অর্ডারটা ক্রিয়েট করবেন আগে, নাকি ক্লায়েন্ট অর্ডার ক্রিয়েট করবে, নাকি আপনি অফার আগে সেন্ড করবেন, নাকি ক্লায়েন্ট আগে অফার সেন্ড করবে। সেই ক্ষেত্রে আপনি টু ক্লিয়ার দি এয়ার, টু ক্লিয়ার দ্য কনফিউশন, আপনি হয়তো বললেন, আচ্ছা, আই হ্যাভ আন্ডারস্টুড হোয়াট নিডস টু বি ডান, সো হোয়াটস হাউ ডু উই প্রসিড উইথ দিস। দ্য বেস্ট ওয়ে টু আস্ক দিস অ্যাবাউট দিস থিং ইজ হাউ ডু উই প্রসিড উইথ দিস, ওকে, বা হাউ ডু উই গো অ্যাবাউট স্টার্টিং দিস টাস্ক অথবা অ্যাসাইনমেন্ট। সো দ্যাটস দ্য ওয়ে ফরওয়ার্ড কোয়েশ্চেন। সো একটা কোয়েশ্চেন যখন এই চারটা নিয়ম দ্বারা সিদ্ধ হয়, তো দ্যাটস আ বিউটিফুল কোয়েশ্চেন। হয়তোবা প্রত্যেকটা কোয়েশ্চেন চারোটা ইয়েই ফুলফিল করতে পারবে না, বা অ্যাটলিস্ট এখান থেকে দুইটা বা তিনটা ফুলফিল করতে পারার কথা। বাট যদি কোনো কোয়েশ্চেন এখানে চারটার থেকে একটাও ফুলফিল করতে না পারে, দেন দ্যাট ক্যান বি কোয়ালিফাইড অ্যাজ অ্যান অবান্তর কোয়েশ্চেন। ওকে, ওকে, এখন এখানে কিছু এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। এখানে এই এক্সাম্পলগুলো আপনাদের সুবিধার্থে, এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা। এগুলো জাস্ট আপনাদের আপনারা ইউ ক্যান ইউজ দিজ থিংস অ্যাজ টেমপ্লেটস, অথবা আপনারা কোয়েশ্চেনগুলো কোন কোন কোয়েশ্চেনগুলো ভালো, বা কোন সিচুয়েশনে কোন কোয়েশ্চেন, বা কোন জায়গায় কোন কোয়েশ্চেনটা করা উচিত, সেটাকে জাস্ট সেটা বোঝার জন্য এই কোয়েশ্চেনগুলো দেওয়া। যেমন হোয়াট ডু ইউ মিন বাই দিস, এটা একদম কমন, যে একটা জিনিস বুঝেন নাই, সোজা কথা, হোয়াট ডু ইউ মিন বাই দিস। ক্লায়েন্ট বললো যে আই হ্যাভ ফেসড আ বিট অফ এ ক্যাভিয়াট, অথবা আই অ্যাম ইন আ বিট অফ এ প্রেডিকামেন্ট। তো আপনি বুঝলেন না যে প্রেডিকামেন্ট মানে কি, তো আপনি জিজ্ঞেস করলেন হোয়াট ডু ইউ মিন বাই প্রেডিকামেন্ট, আপনি হয়তো জিজ্ঞেস করতে পারলেন। সো আচ্ছা, ইজ ইউর বেসিক পয়েন্ট দিস অর দ্যাট, তোমার মূল বিষয় কি, এটা নাকি ওটা। তারপর আরো সুন্দর জিনিস, যেমন ধরেন আপনি ক্লায়েন্টের একটা কথা আপনি ক্লিয়ারলি বুঝেন নাই, বাট ক্লায়েন্টকে আপনি বুঝতে দিতে চাচ্ছেন না যে আপনি ব্যাপারটা বুঝেন নাই। সো আপনি এই জিনিসটাকে হাইড করার জন্য, বাট অন দ্য আদার হ্যান্ড ইনফরমেশনটা কালেক্ট করার জন্য আপনি বললেন যে উড দিস বি এন এক্সাম্পল, তাহলে কি এটা উদাহরণ হিসেবে এটা বলা যায়। অথবা কুড ইউ, সোজা কথা, আপনি যদি ক্লিয়ার কাট জেনে নিতে চান তাহলে বলতে পারেন যে কুড ইউ গিভ মি অ্যান এক্সাম্পল, একটা উদাহরণ দাও তো একটু, তাহলে আমি বুঝে নিতে পারবো। ওকে, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য মেইন ইস্যু হিয়ার, তোমার কি মনে হয় যে বেশি সমস্যাটা, ক্লায়েন্ট যদি কোনো সমস্যার কথা বলে, আপনি বলতে পারেন যে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য মেইন ইস্যু হিয়ার, এখানে বড় ইস্যু কোনটা মনে হচ্ছে তোমার। ওকে, কুড ইউ এক্সপ্লেইন দিস ফার্দার। ধরেন ক্লায়েন্ট একটা কথার অবতারণা করেছে, একটা নতুন কিছুর কথা বলেছে, এখন আপনি হয়তো জিনিসটা আর একটু ক্ল্যারিটি চান বা আর একটু এক্সপ্লেনেশন চান, তো সেক্ষেত্রে বলতে পারেন যে কুড ইউ এক্সপ্লেইন দিস ফার্দার। এবং এই জিনিসগুলো দিয়ে দেওয়ার কারণ হচ্ছে, অনেক সময় মোস্ট অফ দ্য টাইমস বাংলাদেশিদের ইংরেজি লিখতে গেলে বা বলতে গেলে সবচেয়ে বেশি প্রবলেম হয় হচ্ছে প্রশ্ন করতে গেলে। সবচেয়ে বেশি মিস্টেক হয় প্রশ্ন করতে গেলে। কি জন্য? এখানে কয়েকটা জায়গায় ঝামেলা হয়। ফার্স্ট অফ অল, আমরা অক্সিলারি ভার্বটা কোথায় বসাবো, ই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, এটা কিভাবে বসবে, কোন জায়গায় বসবে, এটা নিয়ে একটা কনফিউশন হয়। দেন ভার্বের পাস্ট ফর্ম হবে নাকি পাস্ট পার্টিসিপল হবে নাকি পাস্ট কন্টিনিউয়াস ফর্ম হবে, কোনটা বসবে, সে ভার্বের সাথে আইএনজি যোগ হবে কিনা, সেই জিনিসগুলো নিয়ে আমাদের কনফিউশন তৈরি হয়। আর আরেকটা সবচেয়ে বড় সমস্যা হয়, সেটা হচ্ছে প্রিপোজিশন নিয়ে। যেমন আমি বললাম যে আম, কোথায় গেল, ওকে, সো হোয়াট ডু ইউ মিন বাই দিস, হ্যাঁ, এই যে বাইটা, এটা এখানে কোথায় বসবে, এটা কি অবজেক্টের ওই সাবজেক্টের আগে বসবে, না সাবজেক্টের পরে বসবে, না শেষে বসবে, না মাঝখানে বসবে, এই জিনিসগুলো দেখা যায় অনেক কনফিউশন তৈরি হয়। দেন অনেক সময় যেমন যে হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট, এটা আরেকটা সফিস্টিকেটেড ফর্ম হচ্ছে এটা, হোয়াট আর ইউ ইমপ্লাইং বাই দ্যাট, তোমার এটা দিয়ে তুমি কি বোঝাতে চাচ্ছ, বা ওয়েন ইউ সে দিস আর ইউ ইমপ্লাইং দিস, কাইন্ড অফ লাইক দ্যাট। দেন যদি আপনি অল্টারনেটিভ কোনো সলিউশন চান বা অল্টারনেটিভ কোনো অপশন চান, সেক্ষেত্রে জিজ্ঞেস করতে পারেন যে হোয়াট ইজ অ্যান অল্টারনেটিভ, আপনার মতে এটার অল্টারনেটিভ কি থাকতে পারে, বা এটার অল্টারনেটিভ আর কি আছে, আর কোনো উপায় আছে কিনা। হোয়াট আর ইউ অ্যাসিউমিং, তুমি কি ধারণা করছো, হ্যাঁ, হোয়াট কুড উই অ্যাসিউম ইনস্টেড, এটার বদলে আমরা কি অন্য কোনো ধারণা করতে পারি। ওয়াই উড সামওয়ান মেক দ্যাট অ্যাসাম্পশন, আরেকজন কেন এটা মনে করবে, kind of like that. Okay, so what would be an example? How do you know? And then how do you? These are all common questions, but structure. আপনি at least দেখে রাখেন যে স্ট্রাকচারটা কিরকম হওয়া উচিত এবং কোনগুলা কারেক্ট ফর্ম অফ কোয়েশ্চেন্স। সো এই এইটাই এই যে এখানে যে কোয়েশ্চেনগুলো আছে, এই কোয়েশ্চেন, এই যে স্লাইড নাম্বার 18 থেকে 22। আচ্ছা, এখন জয়েন করলেন কি নূরজাহান আনিকা? ওকে, ওকে, সো এখন যেটা হচ্ছে, এই যে এখানে স্লাইড 18 থেকে স্লাইড 22, এই প্রেজেন্টেশন তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দিব। এই স্লাইড 18 থেকে 22 তে অনেকগুলো কোয়েশ্চেন আছে। তো আপনাদের বলতে গেলে বাড়ির কাজ বলেন বা অ্যাসাইনমেন্ট বলেন, যেটাই বলেন, এখানে ইউ ডোন্ট নিড টু রাইট এনিথিং, ইউ ডোন্ট নিড টু প্রেজেন্ট এনিথিং বা সামথিং লাইক দ্যাট। আপনারা জাস্ট এইগুলো একটু দেখে নেবেন। এটা আপনাদের বাসার কাজ আর কি, যেটা বলে। তো এই প্রেজেন্টেশনটা যখন আমি শেয়ার করে দিব, আপনারা জাস্ট এই কোয়েশ্চেনগুলো দেখবেন, এবং এগুলো দিয়ে বিভিন্ন সিনারিওতে আপনারা যখন পারস্পরিক একজন একজনের সাথে কথা বলছেন বা যখনই কনভারসেশন হচ্ছে, তখন
এই কোয়েশ্চেনগুলো আপনারা ইউজ করার চেষ্টা করুন, বা আপনারা যখন লেখালেখি করছেন বা কাউকে কোয়েশ্চেন করছেন, কারো থেকে কোনো তথ্য আহরণ করার চেষ্টা করছেন, তখন এই কোয়েশ্চেনগুলো আপনারা একটু ব্যবহার করার চেষ্টা করবেন। সো দিস ইজ অ্যাকচুয়ালি ইয়োর হোমওয়ার্ক, দিস ইজ হোয়াট ইউ নিড টু ডু। তো এখানে মোটামুটি আমরা থিওরি আলোচনা করে ফেলেছি, অল দেয়ার ইজ টু অ্যাবাউট প্রবিং কোয়েশ্চেন্স অ্যান্ড এভরিথিং। এখানে স্যাম্পল কোয়েশ্চেনগুলো দিয়ে দিয়েছি। সো এগুলো থেকে আপনারা মোটামুটি প্রবিং কোয়েশ্চেন সম্পর্কে একটা হোলিস্টিক আইডিয়া পেয়ে যাবেন। এখন প্রবিং কোয়েশ্চেন সম্পর্কে আর কারো কোনো কনফিউশন, কারো কোনো কোয়েশ্চেন? এটা কি জিনিস? মেসেঞ্জার রুমস ফর গ্রুপস? এখন গ্রুপের জন্য মেসেঞ্জার রুম ইউজ করা যাবে? এ ফালতু একটা জিনিস লঞ্চ করছে। জুমকে টেক্কা দেওয়ার জন্য রুম, জুমের পরিবর্তে রুম। আচ্ছা, তো যেটা বলছিলাম, সো প্রবিং কোয়েশ্চেনের ব্যাপারে কারো কোনো কনফিউশন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ওকে, সো ইফ দেয়ার, আচ্ছা আচ্ছা, 14,000, মাই গড, 2 মান্থস হয়েছে এখনো পান নাই? তো এটা কোনো রিপোর্ট টিপোর্ট করেন নাই কিছু? এটা এটা কি মানে এভাবে 14,000 টাকা মেরে দিল বাস? আজব ব্যাপার, হাউ ক্যান মানে পিপল গেট অ্যাওয়ে উইথ সাচ স্টাফ? এখন এরা এদের এদের আহ, শক্তি একটাই, বা এদের আহ, ইয়ে, আচ্ছা রিপোর্ট করছেন, ওকে। সো এদের একটাই যে 14,000 টাকার জন্য তো আর কেউ মামলা করতে যাবে না উকিল টুকিল হায়ার করে, আর মামলা করলেও এটার নিষ্পত্তি তো অনেক সময় লাগবে, তাতে আরো 14,000 টাকার পর অনেক বেশি খরচ হয়ে যাবে। সো এই জন্যই তারা এভাবে সাহস করে জিনিসটা করতে পারে। সো দিস ইজ অ্যাকচুয়ালি রিয়েলি আনফর্চুনেট, আই ফিল সরি টু হিয়ার দ্যাট। সো এই জন্য ফার্দার যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে বা যে কোনো অনলাইন পোর্টাল থেকে কোনো কিছু কেনা, অ্যাটলিস্ট বাংলাদেশে অনলাইন পোর্টাল থেকে কিছু কেনার আগে খুব সাবধান। হ্যাঁ জি বলেন। ও আচ্ছা 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 আচ্ছা। হুম হুম। হ্যাঁ, এটা মানে সবার ক্ষেত্রে এরকম হয় নাই, বাট এরকম অনেক কেসে শোনা গেছে, মানে ওদের সার্ভিসটা স্মুথ না, ঝামেলা আছে কিছু ভিতরে, কিছু দুর্নীতি আছে ভিতরে। So, হুম 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 হুম, সেটাও সেটাও প্রশ্নের কথা হচ্ছে মানে ওরা কোয়ালিটি কন্ট্রোল করতেছে না, একেবারেই কোয়ালিটি মেনটেন করতেছে না, এটাই হলো দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, তাই না? সেটাই। আচ্ছা, এনিওয়ে, সো আচ্ছা তাহলে আই উড লাইক টু র্যাপ থিংস আপ উইথ প্রবিং কোয়েশ্চেনের ব্যাপারে এইটুকুই। এরপরে এখন আমরা যেটা করবো, এখন ওয়ের গানা গো ফর এ ব্রেক, এবং ব্রেকের পরে আমরা যেটা করব, ব্রেকের পরে ওয়ের গানা টক অ্যাবাউট সেলস টেকনিক্স। ওয়ের গানা টক অ্যাবাউট দিস টপিক। লেট মি, হ্যাঁ জি বলেন। আহ উইন্ডোজ 10 হইলেই হইলো, এটা হোম হোক, এন্টারপ্রাইজ হোক বা প্রো হোক। প্রো বা এন্টারপ্রাইজ যদি আপনি পান, এন্টারপ্রাইজের দরকার পড়ে না, কারণ এন্টারপ্রাইজ ইজ ফর বিজনেস পারপাসেস এন্ড এভরিথিং। ওইটার যে অ্যাডিশনাল ফিচার আছে ওটা আপনার তেমন কোনো কাজে লাগবে না। হোম ইজ গুড এনাফ। আর যদি আপনি প্রো পান তাহলে ইভেন বেটার। হুম হুম। ওকে ওকে। হ্যাঁ দাঁড়ান, আমার স্ক্রিন শেয়ারটা আমি অফ করি, তাহলে আপনারটা শেয়ার করতে পারবেন। ইয়াপ, আপনারটা শেয়ার করতে পারেন জি। উম, দেখতেছি। না এখনো আসেনি, আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এই যে হ্যাঁ, এখন আসতেছে 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 আসতেছে। আচ্ছা আপনার স্ক্রিনটা, এই যে হ্যাঁ। আচ্ছা কি, ও আচ্ছা, ওই যে ভাইরাস এসে ভরে গেছে। ও আচ্ছা। তো এ তো অনেক ড্যাম। ও হুম। আচ্ছা একটা কাজ করেন তো একটু, এই যে সিভিয়ার, এই যে এখানে যে সিভিয়ার লেখা আছে না, এই যে প্রথমটা ফিল্টার্স এর নিচে সিভিয়ার লেখা। হ্যাঁ, না না না, এটা না, এটা না 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 না, ডোন্ট ক্লিক দ্যাট। এই যে থ্রেড ব্লকড, প্রথম যে থ্রেড ব্লকড, হ্যাঁ, যে 12টা 15, নো নো নো, ওটাও না ওটাও না ওটাও না ওটাও না।
এই যে আপনার এখানে থ্রেড ব্লকড 12:15 PM যে থ্রেড ব্লকড লেখা দেখা যাচ্ছে না, এই যে প্রথম 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 ইয়েটা, প্রথম ভাইরাসটা একদম উপরের বাইরে, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ এই যে এটা, হ্যাঁ এই যে সিভিয়ারটা, হ্যাঁ এই যে এই সিভিয়ারটা একটু ক্লিক করেন তো। হুম, একটু নিচে স্ক্রোল করেন, আচ্ছা একটা সেকেন্ড একটু হোল্ড করেন, একটু একটু হোল্ড করেন। আচ্ছা এটা হচ্ছে এনভিডিয়া, আচ্ছা এটা তো এনভিডিয়ার, ও আচ্ছা এনভিএস টেস্ট, আচ্ছা মোবাইল প্লাগইনস, ওকে হুম, আচ্ছা 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 মোস্ট প্রবাবলি এখানে, আচ্ছা আপনার এটাতে কি গ্রাফিক্স কার্ড ইনস্টল করা আছে তাই না? এই মানে এই আচ্ছা এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড তো তাই না? আচ্ছা 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 আচ্ছা, এখানে যেটা হয়েছে যে আহ, এই উইন্ডোজ 10-এর যে মানে যে বিল্ট ইন যে ভাইরাস এবং থ্রেট প্রোটেকশন যে ইয়েটা আছে, উইন্ডোজ সিকিউরিটি বলে যেটাকে, এটা একটু বেশি সেনসিটিভ, হ্যাঁ। তো অনেক সময় এই জিনিসগুলা, মানে অনেক সময় যে থার্ড পার্টি কোনো সফটওয়্যার, বা আপনি যদি কোনো সফটওয়্যার ইভেন ক্র্যাক বা প্যাচ করেও ইনস্টল করেন, সেগুলো ধরতে চায় খুব, মানে ইয়ে করে। তো এটা নিয়ে এটা একটু 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 মুশকিল বটে, বাট it actually doesn't look like a virus. This is not necessary, কারণ এটা .exe তো, এটা doesn't look like a virus। এখানে যেটাকে ভাইরাস হিসেবে ধরছে, এটা হয়তো বা ক্র্যাক বা প্যাচ বা থার্ড পার্টি কিছু হতে পারে। Win32 বি, সো এরকম। আচ্ছা এটা যেটা আই উড সে যে এটা, এটার ব্যাপারে আমি খুব বেশি কিছু বলতে পারবো না, কারণ আই এম নট অ্যান এক্সপার্ট অন ভাইরাসেস এন্ড স্টাফ লাইক দ্যাট। তবে আপনি হয়তো থার্ড পার্টি একটা অ্যান্টিভাইরাস ইনস্টল করে দেখতে পারেন। ফর এক্সাম্পল ক্যাসপারস্কির যে প্রিমিয়াম যেটা আছে, যেটা যে হয়তো 800 না 1200 টাকায় কিনতে পাওয়া যায়, 1 বছরের মতো আপনাকে ওটা সার্ভিস দিবে। সো আমি এটা আমার উইন্ডোজ 7-এর সাথে আমি ইউজ করছিলাম। সো উইন্ডোজ 7 তো এমনিই স্লো, তারপরেও আল্লাহর মতে ওটা পিসিকে স্লো করে না, ওটা একদম স্মুথলি রান করতে দিছে, এবং সাধারণত বেশ ভালো সাপোর্ট দেয়। এবং তখন যেটা করে যে থার্ড পার্টি ইউজ করলে, তখন এই যে উইন্ডোজ সিকিউরিটিটা তখন একটু একটু চুপচাপ হয়ে থাকে, তখন আর তো বেশি ঝামেলা টামেলা করে না। সো এটা আপনি যাকে দিয়ে যে ইনস্টল করে দিয়েছে বা ঠিক করে দিয়েছে, তাকে আপনি একটু দেখায় নিন যে এইগুলা হচ্ছে কি। হুম, ওকে, হুম, হুম, ওকে, হুম, হুম, বুঝতে পারছি। এখন এখন উইন্ডোজটা ঠিক মতো ইনস্টলেশন হয়েছে মোস্ট প্রবাবলি, বাট হচ্ছে যে উইন্ডোজ ডিফেন্ডার যেটা আছে বা যে উইন্ডোজ সিকিউরিটি যেটা, এটা একটু বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে রয়েছে। সো এটা অ্যাকচুয়ালি এটা এরকম করবে, যেমন যে আমার এখানেও মোটামুটি এই এই যে আমার এখানে ওই যে করে, আমার এখানে ওই যে রোজ রেগুলারলি স্ক্যান করে, বাট আমার যে দরকারি সফটওয়্যারগুলো আছে, ওগুলাকে আমি যেটা করি, যেটা এখানে আমি এক্সেপশন হিসেবে অ্যাড করে রাখি, যে ওই জায়গা ওই জিনিসগুলোতে যাতে ও হাত না দেয়। সো এটা আপনাকে একটা একটা করে করতে হবে, দিস ইজ গোনা টেক টাইম, একটু সময় লাগবে। যখন ওই যে যেমন ওখানে যেমন সিভিয়ার দেখাইলো, ওখানে দেখবেন অ্যাকশনস আছে, অ্যাকশনসের ওখানে আপনার অ্যালাউ থাকে, তারপর কোয়ারেন্টাইন থাকে, অথবা রিমুভ অপশন থাকে। সো আপনি যেটা আপনি ট্রাস্ট করতে পারেন যে হ্যাঁ এই সফটওয়্যারটা ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নাই, সেটাকে আপনি অ্যালাউ করে দিবেন, আর যেটা একটু সন্দেহজনক সেটাকে আপনি কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিয়ে রাখতে পারেন। হুম, বুঝতে পারছি। সেই ক্ষেত্রে আমি আই উড সে যে টেক প্রফেশনাল হেল্প। এই যারা যে পিসি টিসি কম্পিউটার টম্পিউটার ঠিকঠাক করে না, তাদের কাছে নিয়ে যান। খুব বেশি খরচও হবে না, হয়তো ওই যে জাস্ট একটা ভিজিটে হয়তো 100-200 টাকার মতো নেয়। তাদের সাথে একটু বসে জিনিসটা একবারে সেট আপ করায় নেন। সেট আপ বলতে উইন্ডোজ সেট আপ করার প্রয়োজন নাই, বাট ওই যে যেই সফটওয়্যারগুলো আপনার এক্সেপশন হিসেবে অ্যাড করা দরকার, তাকে দিয়ে একটু অ্যাড করায় নেন। ওকে, ওই যে বাসা আসবে দেখবেন যে ছোটখাটো কোনো দোকান টোকান আছে কিনা, কম্পিউটার টম্পিউটার রিপেয়ার করে এরকম। হুম হুম, ওরকম। হুম 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 হুম, ওনার দে উড বি দ্য প্রপার পিপল টু হেল্প, তারা এই ব্যাপারগুলোতে বেশি নলেজ রাখে। ওকে ওকে ওকে, নো ওয়ারিজ। আচ্ছা তাহলে আমরা এখন যেটা করবো, উই আর গোনা গো ফর এ শর্ট ব্রেক, এবং ব্রেক থেকে আসার পরে আমরা সেলস টেকনিক্স নিয়ে কথা বলবো। উই আর গোনা টক অ্যাবাউট দ্য রুলস অফ সেলিং, স্ট্রিক্টলি কিছু সেলস রিলেটেড ট্রেনিং ট্রেনিং নিয়ে আমরা কথা বলবো। সো এখন 3:44 বাজে। হ্যাঁ জি বলেন। হুম হুম, বলেন। হুম, ইয়াপ, হুম, ওকে, হুম,
ওকে। হুম। ওকে। হুম। ওকে। হুম 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 হুম। ওকে। এটা এটা ডিপেন্ড করবে কান্ট্রি টু, এটা অ্যাকচুয়ালি ডিফার করবে কান্ট্রি টু কান্ট্রি। আপনার রিলেটিভরা কোন কান্ট্রিতে আছেন, মানে আপনার টাকাটা কোন কান্ট্রিতে পাঠাতে হবে। ওকে। ওকে, ইউএসএ বা ইন্ডিয়াতে পাঠাতে। আচ্ছা, সেক্ষেত্রে ওয়েস্টার্ন ইউনিয়ন কি আপনি ইউজ করেছেন কখনো? হুম, কি বলেছে ওরা? হুম 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 হুম। রিসিভ করতে পারে। হুম 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 হুম। না ওয়েস্টার্ন, হ্যাঁ না ঠিকই আছে, ওয়েস্টার্ন ইউনিয়ন এটাই বলার কথা, কারণ লাস্ট টাইম যখন ওয়েস্টার্ন ইউনিয়নে আমি কথা বলছিলাম ওরা আমাকেও এই জিনিসটাই শুনেছে। বাংলাদেশ থেকে স্যাডলি এখনো পর্যন্ত টাকা সেন্ড করার তেমন কোনো অপশন নাই। সো এটা অ্যাকচুয়ালি দিস উইল সাউন্ড একটু, মানে কি বলে, একটু শেডি, বাট যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি লিগ্যাল কোনো পসিবল ওয়ে নাই যেটাতে করে আপনি অ্যাকচুয়ালি টাকাটা তাকে পাঠাতে পারবেন। এটা একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে হুন্ডি, ইউ নো অ্যাবাউট ইট, বাট হুন্ডির ব্যাপার হচ্ছে যে দেয়ার গোনা বি রিস্ক ইনভলভ। আমরা যখন লাস্ট, হ্যাঁ, হুম। সো বাট এখানে এখানে কিন্তু হিউজ রিস্ক ইনভলভ, এবং এখন যেটা হচ্ছে যে এখন আবার এই যে হুন্ডি টুন্ডি সব বিষয় নিয়ে বেশ ধরপাকড় চলতেছে, তো সো আই উইড সে যে এখন এটা অ্যাভয়েড করাটাই বেটার। বাট এটা যদি করতে পারেন যে আপনার পরিচিত অন্য কাউকে দিয়ে যদি ওখান থেকে টাকাটা দেওয়ায়, আপনি এখানে এখানে তার কাউন্টার পার্ট পরিচিত কাউকে যদি এখানে আপনি টাকার মাধ্যমে জিনিসটা পে করে দিতে পারেন। ফর এক্সাম্পল ধরেন, আমার যেমন হলো যে আমার আমার বোনের হাজবেন্ড থাকে হচ্ছে রিয়াদে, সৌদি আরবে, ঠিক আছে? তো সে যদি আমার জন্য একটা কিছু অ্যামাজন থেকে অর্ডার করে দেয়, হোয়াট আই এম গোনা ডু ইজ আই এম গোনা পে মাই সিস্টার ওভার হিয়ার। আমি আমার বোনকে আমি এখানে টাকা দিয়ে দেবো, সে তার হাজবেন্ডের সাথে এই জিনিসটা বুঝে নেবে। বুঝে গেছে ব্যাপারটা? সো এরকম যদি কোনো অ্যারেঞ্জমেন্টে আসা যায়, দ্যাট ইজ গোনা বি দ্য বেস্ট অপশন ফর ইউ। আদারওয়াইজ দেয়ার আর নো আদার অপশনস দ্যাট আই নো অফ। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যেভাবে অ্যাকচুয়ালি পুমার যে কাজটা করছিলাম, দ্যাট ওয়াজ লিগালি ডান, বিকজ দ্যাট ওয়াজ ডান থ্রু এলসি। ওখানে আমরা এলসি ওপেন করে আমরা ব্যাংকের মাধ্যমে জিনিসটা সবকিছু ব্যাংক টু ব্যাংক ইয়ে হয়েছে, এবং এলসি করে আমরা মাল আনছিলাম। তো ওখানে কিন্তু অ্যাকচুয়ালি হুন্ডি বা এরকম আমরা পার্সোনালি টাকা ট্রান্সফারের কোনো কাজ কারবার ছিল না। হুম হুম। সেই ক্ষেত্রে, ইয়া, এক্স্যাক্টলি। হুম 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 হুম। ইয়াপ, এবং এলসি খুলতে হলে তো অবশ্যই আপনার বিজনেস লাইসেন্স থাকতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য টিআইএন, ইউ হ্যাভ দ্য টিআইএন এন্ড দ্য বিজনেস লাইসেন্স নাম্বার এন্ড এভরিথিং। ইয়াপ। এটা আপনি এটা আপনি কোম্পানির সাথে ডিরেক্টলি অ্যাপ্রোচ করতে চাচ্ছেন, মানে বিদেশি যে কোম্পানি তাদের সাথে? ওকে, তো সেই ক্ষেত্রে ইউল হ্যাভ টু প্রথমে তাদেরকে ইনভাইট করতে হবে যে ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট বিজনেস, অথবা আপনার প্রপোজিশন কি। আপনি প্রথমে যেটা করেন, ফার্স্ট ইউ নিড টু এস্টাবলিশ এ বিজনেস মডেল। আপনাকে একটা বিজনেস মডেল এবং আরেকটা জিনিস, একটা বিজনেস স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। দ্যাট মিনস যে আপনি কত টাকার মাল এখানে তুলবেন, আপনার টার্গেট অডিয়েন্স কে, আপনি প্রতি মান্থে কত আপনার টার্নওভার আপনি হিসাব করেন, প্লাস আপনার আগামী 5 বছরের, এই প্রতি মান্থলি হিসাব করলে আপনার আগামী 5 বছরের সমস্ত ফ্যাক্টরস কনসিডার করে আপনার 5 বছরের যে রেভিনিউ হওয়ার কথা প্রতি ইয়ারলি, এটার একটা টাইমলাইন আপনার তাদের সাথে শেয়ার করতে হবে। প্লাস ইউ হ্যাভ টু শেয়ার বিজনেস স্ট্র্যাটেজি। দ্যাট মিনস আপনার টার্গেট অডিয়েন্স কারা, তাদেরকে আপনি কিভাবে রিচ করবেন, এবং এখানে বাংলাদেশে কারা কারা এটার সিকিউরিটি দিবে। দ্যাট মিনস কোন ব্যাংক আপনাকে সিকিউরিটি দিতে রাজি হবে, অথবা আপনি এখানে ব্যাপারগুলো কিভাবে ম্যানেজ করবেন। আপনি কি ফিজিক্যাল দোকানে সেল করবেন, নাকি অনলাইন দোকানে সেল করবেন, দ্য হোল স্প্রেড, দ্য টোটাল প্ল্যান আর কি। এই জিনিসটা আপনাকে সুন্দরভাবে কিছু প্রেজেন্টেশনের মাধ্যমে বা কিছু ডকুমেন্টেশনের মাধ্যমে এই জিনিসটা শেয়ার করতে হবে। দেন ইউ ক্যান কল দেম আপ, এবং আপনি এটা সেন্ড করে ইউ হ্যাভ টু তাদেরকে কল করতে হবে যে লেটস সিট ফর এ ডিসকাশন, অথবা লেটস সিট ফর এ বিজনেস মিটিং অর সামথিং লাইক দ্যাট। সো এটাতে যদি তারা আপনার সাথে বসে, তখন আপনি এই জিনিসগুলো তখন ভাঙায় ভাঙায় এক্সপ্লেন করবেন। কারণ হচ্ছে দে আর স্টিল গানা অ্যাস্ক টু মেনি কোয়েশ্চেন, তারপরও কিন্তু অনেক কোয়েশ্চেন করবে। এবং ইন দ্য মিন টাইম
আপনি যেটা করবেন, এই যে যখন আপনি ডকুমেন্টগুলো পাঠিয়ে দিয়েছেন, এটার পরেই আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি ব্যাংকে গিয়ে কথা বলবেন। আপনি দেখবেন যে কোন ব্যাংকের সাথে আপনার কাজ করেছে। আমি এই ব্যাপারটা একদম ক্লিয়ারলি, আচ্ছা হ্যাঁ, না আমি বলতে পারবো অ্যাকচুয়ালি। আমরা করছিলাম হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের থ্রু, আমাদেরটা হয়েছিল এমটিএল এর থ্রু। ওকে, আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাথে আমাদের ইয়েটা ছিল, আমাদের মেইন অ্যাকাউন্টটা ছিল হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে। সো আপনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কথা বলে দেখতে পারেন, বা আপনার যদি পছন্দের অন্য কোনো ব্যাংক থাকে, ইউ ক্যান টক উইথ দেম যে তারা এলসিটা ওপেন কিভাবে করবে এবং আপনাকে কি কি বেনিফিট দিবে, অথবা আপনাকে কি কি সাবমিট করতে হবে এলসিটা খোলাইতে হলে। হ্যাঁ, ওই যে পুরো ইনফরমেশন এটা কালেক্ট করে আপনি আপনার সঙ্গে রাখবেন, কারণ যখনই বিজনেস মিটিং এ তারা আপনার সাথে বসবে, দে আর গোনা ডিসকাস অ্যাবাউট দিস, দে আর গোনা ওয়ান্ট টু নো অ্যাবাউট দে আর গোনা ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস থিং। ওকে, সো তখন আপনি যদি তাদেরকে সমস্ত ইয়েগুলো যদি আপনি ঠিকমতো ফুলফিল করতে পারেন, ইন দ্যাট কেস হয়তো বা ডিল হতে পারে, তখন তারা আপনাকে একটা কন্ট্রাক্ট অফার করবে। তখন আপনাকে তারা যদি পারচেজ অর্ডার, পিওটিও এগুলো যদি ইস্যু করে, তখন ওই পিওটিও দেখায়, ওগুলো দেখায়, তখন আপনি এলসিটা ওপেন করতে পারবেন। তখন আপনার লিগালি মালটা আসবে কাস্টমসের থ্রু। আদারওয়াইজ ওই যে ওই ভায়া মিডিয়া হয়ে একে ওকে টাকা দিয়ে লাগেজে করে বা অন্য কোনোভাবে কার্গো পাঠায়, এভাবে করতে হবে জিনিসটা। আর ইউএস থেকে আপনি যদি কার্টনের কথা বা যে কার্টন অথবা যে প্যাকেজের কথাও বলি, হ্যাঁ, যে পার্সেল সার্ভিস যেটাকে বলে, পার্সেলের মাধ্যমে যদি করতে হয়, অ্যাজ ফার এজ আই নো, যে ইউএস থেকে বাংলাদেশে আসা বা বাংলাদেশ থেকে ইউএসএ যাওয়ার যে পার্সেল সার্ভিস, ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ। সো দিস ইজ, ওটাতে আপনার অ্যাকচুয়ালি লাভের মার্জিন কিছুই থাকবে না। আই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ প্রোডাক্টস ইউ আর ডিলিং উইথ, বাট যে প্রোডাক্টসই হোক, কারণ এগুলো তো সব কেজিতে হিসাব করবে পার্সেলগুলোতে। সো দিস ইজ দ্য অনলি অপশন দ্যাটস লেফট ফর ইউ, যে আপনি যদি লিগালি সবকিছু ম্যানেজ করতে পারেন, তাহলে এলসি ওপেন করে আপনাকে জিনিসটা করতে হবে। আমরাও এলসি ওপেন করে করেছি। আমাদের মাল আসছিল হচ্ছে যে আমরা পুমা জার্মানি থেকে মাল আসে নাই, কারণ পুমা জার্মানি এখানে মাল পাঠাবে না, এটা আগেই বলে দিছে। সো পুমা জার্মানি আমাদেরকে পাঠাইছিল হচ্ছে পুমা ইন্ডিয়ার কাছে। সো দ্যাটস ওয়াই আমাদের পুমা ইন্ডিয়ার যে ওয়্যার হাউস, ওখান থেকে মালটা নেওয়া লাগছিল। Okay, I know it's a long process, it's a complicated process, but আপনি যদি স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো সমস্ত ইনফরমেশন যদি আপনি কালেক্ট করে ফেলতে পারেন, ইটস অল অ্যাবাউট কালেক্টিং ইনফরমেশন। আপনি সবকিছু কালেক্ট করে যদি দুইটা আপনার এবং আপনার আপনার আর এখানে তিনটা পক্ষ এখানে উইল বি অ্যাট প্লে। আপনি আর যে কোম্পানির সাথে আপনি বিজনেস করতে চাচ্ছেন, আর হচ্ছে যে ব্যাংকের মাধ্যমে আপনি কাজগুলো করবেন, এই তিনটা পক্ষের মধ্যে আপনি যদি ঠিকমতো কোঅর্ডিনেশন করতে পারেন, থিংস শুড বি থিংস শুড বি বেটার। আদারওয়াইজ দেখবেন যে কোনো না কোনো জায়গায় হতে কোনো না কোনো একটু হতে ঝামেলা হয়ে যেতে পারে। ওকে, আই হোপ দ্যাট অ্যান্সার্স ইউর কোয়েশ্চেন। Okay. Okay, no worries. Okay, no worries. আচ্ছা, so okay, so we're going for a short break. Break থেকে আসা মাত্রই we're going to talk about the sales training and everything. So এখন বাজে হচ্ছে 3:52, 3:52। আচ্ছা, আমরা let's start at 4:15, 4:15 we're going to start. All right, everyone cool with that? Okay, okay, okay. So we're going to start again at 4:15. Okay. Next session. So এখন আমরা কথা বলবো হচ্ছে ডিরেক্টলি সেলস টেকনিক্স নিয়ে। এটার রিলেটেড অ্যাকচুয়ালি আমরা আরেকটা সেশন নিয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি একটা সেশন নিয়েছিলাম, দ্যাট ওয়াজ এসেনশিয়াল সেলস টেকনিক্স, দ্যাট ওয়াজ ফর দ্য কোডস্টার্স বাংলাদেশ ফেসবুক পেজ। সো ওখানে একটা লাইভ সেশন নিয়েছিলাম 1 ঘন্টার। ওখানে সেলস নিয়ে আরও কিছু কথাবার্তা ছিল, যেগুলো এখানে হয়তো বা সবগুলা ওই ব্যাপারগুলো ফোকাস করা নাই, কারণ ওখানে যে কন্টেন্টগুলো নিয়ে কথা বলছিলাম, দোজ ওয়ার অ্যাকচুয়ালি স্ট্রিক্টলি শুধুমাত্র এক্সক্লুসিভলি developed for the Facebook session. সো আপনারা চাইলে কোরাসল বাংলাদেশের ফেসবুক পেজে অথবা আমার পেজে, ওটার লিঙ্ক, আমার পেজেও এটা লিঙ্ক দেওয়া আছে। আমার পেজে বলতে আমার ফেসবুক পেজ, অফিসিয়াল ফেসবুক পেজ যেটা লিঙ্কেন হাসান নামে, ওখানে ওটার লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা চেক আউট করে দেখতে পারেন। আর লাস্ট আরেকটা সেশন নিয়েছিলাম, দ্যাট ওয়াজ ট্রিকি রেসপন্সেস ফর ফ্রিল্যান্সার্স, অথবা কমিউনিকেশন হ্যাকস ফর ফ্রিল্যান্সার্স। এটা মনে হয় গত এই যে লাস্ট সানডে দ্যাট ইজ 26 তারিখে, 26 তারিখে নিয়েছিলাম। ওটাও আপনারা চাইলে চেক আউট করে দেখতে পারেন। ওখানে আপনাদের জন্য অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সারদের জন্য ইউজফুল অনেক ইনফরমেশন আছে। So, without further ado, let's start with this.
সো এখন সেলস সেল জিনিসটা সেল করতে গেলে ফার্স্ট যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে বায়ার অ্যান্ড সেলারের মতো একটা ব্যাপার চলে আসে যে একজন ক্রেতা একজন বিক্রেতা. সো ইউ আর basically trying to sell something and the buyer is trying to buy something. সো এটার পরে এখন যখন এরকম কথাবার্তা চলে আসে তখন এই ক্রেতা বিক্রেতার মতো যে আচরণ সেই জিনিসগুলো তখন প্রকট হয়. এটা আপনার মাঝেও প্রকট হয়, এটা ক্রেতার মাঝেও প্রকট হয়. But the objective is to sell something without sounding like a seller. আপনি সেল করবেন ঠিকই, বাট ইউ শুড নট সাউন্ড টু মাচ লাইক আ সেলার. সো আপনাকে যাতে এরকম ডেসপারেট একজন সেলার মনে না হয়, দ্যাট শুড বি ইউর অবজেক্টিভ. সো এখন এই জিনিসটা কিভাবে অ্যাচিভ করা যায়, এই জিনিসটা কিভাবে এবং কতভাবে অ্যাচিভ করা যায়, দ্যাটস দ্য মেইন দ্যাটস দ্য পয়েন্ট অফ দ্য হোল ডিসকাশন. So there are first আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে there are some things that you should not say to your client. অনেক সময় ভুলভাল অনেক কিছু আমরা বলে ফেলি, অনেক কিছু বাড়াচড়ায় বলে ফেলি, আবার অনেক সময় হয়তো বলার পরে হয়তো আফসোস হয়, আবার অনেক সময় আমরা খেয়ালও করি না যে আমরা হয়তো ভুল একটা জিনিস বলে ফেলছি, ছোট্ট একটা কারণে হয়তো আমাদের সেলটা ছুটে গেছে. So to avoid that, সেই লিস্ট অফ ওয়ার্ডস আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেগুলো অ্যাকচুয়ালি আমাদের একটু অ্যাভয়েড করা উচিত. আই এম নট সেইং যেগুলো একেবারে ইউজ করতে পারবেন না, ইউজ করলে কেউ এসে বকবে না বা কেউ এসে কোনো শাস্তি দিবে না, বাট দ্য থিং ইজ এটাতে আপনার সাথে ক্লায়েন্টের যে বিজনেস রিলেশনশিপটা সেটা এস্টাবলিশ করতে হয়তো একটু সমস্যা হয়ে যেতে পারে. আর একেবারে ইউজ করা যাবে না সেই ব্যাপারে যদি বলতে চাই তাহলে সেটা হচ্ছে যে একদম যদি দেয়ালে পিঠ থেকে যায়, if you cannot find any other suitable word, আপনার মাথায় আর কোনো ওয়ার্ড আসতেছে না, inevitable এটা ইউজ করাটা, so সেই ক্ষেত্রে you can use it. So let's see what are the words that you are not supposed to use. First হচ্ছে honesty. আহ, যখন আমরা সবাই জানি যে যখনই অনেস্টির কথা আসে যে আমি খুব অনেস্ট একজন মানুষ, অথবা আমি যা করি আমি খুব অনেস্টি সহকারে করি, তার মানে হচ্ছে যে আমরা তখন বুঝেই নিই যে ওই জায়গায় নিশ্চয়ই কোনো না কোনো ঘাপলা আছে. ওকে, তো আদারওয়াইজ অনেস্টির কথা কেন আসবে? যেখানে অনেস্টির কথা বলা হয় সেখানে ইউজুয়ালি ঘাপলা থাকে, এবং অনেস্টি সোজা কথা দিস শুড বি ইন এভরিওয়ান বাই ডিফল্ট. তো সেক্ষেত্রে এটা যদি কারো বুকে যদি বলে যে আমার অনেস্টি আছে বা আমি অনেস্টি সহকারে করব, সেটা অ্যাকচুয়ালি ডাজ নট ট্রান্সলেট টু ওয়েল ইন টার্মস অফ সেলস. সো অনেস্টিটা সবাই সাধারণত ধারণা করে নেয় যে এটা বাই ডিফল্ট এটা কারোর মধ্যে থাকবে, এবং আপনি যখনই কোনো কিছু করবেন ইউর গোনা ডু ইট উইথ অনেস্টি, দ্য ম্যাক্সিমাম লেভেল অফ অনেস্টি. সো সেই ক্ষেত্রে যখন আপনি বলছেন যে আমি এটা অনেস্টলি করবো, ইটস নট আ ফিচার, ইটস নট আ বেনিফিট দ্যাট ইউর অফারিং ইউর ক্লায়েন্ট. সো এই জন্য অনেস্টি কথাটা আলাদা করে বলাটা দ্যাট অ্যাকচুয়ালি seems amateurish. So avoid this word honesty. Sorry about that. Mm, yeah, recording is going on. Fantastic. All right. So the second word that you need to be avoiding is contract. কন্ট্রাক্ট কথাটা ইউজ করা যাবে না. কেন ইউজ করা যাবে না? কারণ হচ্ছে বেসিক্যালি কন্ট্রাক্ট মানে হচ্ছে এখানে অ্যাটলিস্ট তিনটা পক্ষ থাকতে হবে. এক নম্বর পক্ষ হচ্ছেন আপনি, দুই নম্বর পক্ষ হচ্ছে আপনার যার সাথে আপনি ডিল করছেন আপনার বায়ার বা আপনার অপর পক্ষ, তিন নম্বর পক্ষ হচ্ছে দ্য লয়ার. সো অ্যাটলিস্ট তিনটা পক্ষ থাকা লাগে. ওকে, আবার অনেক সময় যদি আপনি লয়ারের অনুপস্থিতিতে এটা ফর্মালাইজ না করে নিজে যদি ফর্মালাইজ করতে চান সেটা আলাদা ব্যাপার, বাট ইউজুয়ালি দিস ইজ অ্যাকচুয়ালি ডান ইন দ্য প্রেজেন্স অফ এ লয়ার. সো যখন সবগুলো পক্ষ একমত হচ্ছে কোনো একটা ব্যাপারে, কে মুক্তার জিয়া কেত্তা হেলা হবে, আচ্ছা, সো যখন আপনারা আহ, যখন আপনারা মোটামুটি একমত হচ্ছেন এই সমস্ত বিষয়গুলোতে, ম্যাক্সিমাইজ না তাহলে এটা ঠিক হবে. ওকে, সো যখন আপনারা এই ব্যাপারগুলোতে একমত হয়ে গিয়েছেন এবং আপনারা সহমত হয়েছেন, টার্মস এন্ড কন্ডিশনসগুলি ফাইনালাইজ করা হয়ে গিয়েছে, এবং দেন আপনারা কন্ট্রাক্ট পেপারে সাইন করছেন, এবং কন্ট্রাক্ট পেপারটা উইল ইনক্লুড অল দ্য টার্মস এন্ড কন্ডিশনস দ্যাট ইউ হ্যাভ অ্যাগ্রিড আপন. সো তখন এটাকে বলা হয় কন্ট্রাক্ট. বাট মার্কেট প্লেসে কি এরকম হয়? আমি জানি না আপনাদের মার্কেট প্লেস সম্পর্কে কতটুকু আইডিয়া হয়েছে এই পর্যন্ত, বাট ইন শর্ট যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে
মার্কেট প্লেসে কোনো ধরনের এরকম পেন অ্যান্ড পেপারে কোনো ধরনের দলিলের মাধ্যমে বা কোনো কন্ট্রাক্ট সাইনিং অ্যাকচুয়ালি হয় না। তো ওখানে যেটা হয় সেটা হচ্ছে যে একটা সফট এগ্রিমেন্ট হয়, ভার্বাল এগ্রিমেন্ট হয়, লেখালেখির মাধ্যমে এগ্রিমেন্ট হয়, চ্যাট বক্সে বা মেসেঞ্জারে, অথবা অর্ডার ক্রিয়েশনের মাধ্যমে হয়। বাট দ্যাট ইজ দোজ অল অফ দোজ আর অ্যাকচুয়ালি সফট এগ্রিমেন্ট। সো যেহেতু এখানে কোনো রকম দলিলে কোনো সিল ছাপ্পড় বা কোনো রকম সই টই করার বা টিপসই দেওয়ার কোনো রকম ব্যাপার স্যাপার আসতেছে না। সো দিস ইজ নট এ কন্ট্রাক্ট। সো এই জন্য আপনি এই জিনিসটা ক্লায়েন্টকে বলতে পারেন না যে অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট, অথবা লেটস স্টার্ট দ্য কন্ট্রাক্ট, অথবা লেটস ফাইনালাইজ দ্য কন্ট্রাক্ট। এই জন্য মার্কেট প্লেসে, অনলাইন মার্কেট প্লেসের ক্লায়েন্টদেরকে কন্ট্রাক্টের ব্যাপারটা বলা যাবে না, কারণ হচ্ছে যে ইউ আর অ্যাকচুয়ালি নট বাউন্ড বাই এনি কন্ট্রাক্ট অ্যান্ড ইউর ক্লায়েন্ট ইজ অলসো নট বাউন্ড বাই এনি কাইন্ড অফ কন্ট্রাক্ট। বাট হ্যাঁ, এখানে কিছু আনঅফিসিয়াল কিছু ইনঅফিসিয়াল অথবা কিছু বাই ডিফল্ট কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস তো আপনাদের সবাইকে মেনটেন করতে হবে, আদারওয়াইজ আপনারা কেউই হয়তো বা মার্কেট প্লেসে এক্সিস্ট করতে পারবেন না, নট নিদার ইউ অর নট দ্য বায়ার হিমসেলফ। সো তার চেয়ে ইউ ক্যান কল ইট অ্যান এগ্রিমেন্ট, অ্যাকর্ডিং টু আর এগ্রিমেন্ট। আপনি হয়তো কোনো একটা কারণে ধরেন একটা কাজ আপনি নিয়েছেন, এখন ক্লায়েন্ট বলতেছে এটা এভাবে না, এটা এভাবে করতে হবে, বা এটা আবার আবার করে দাও, রিভাইজ করে দাও। তো আপনি তখন ক্লায়েন্টকে মনে করাই দিতে যাচ্ছেন যে অ্যাকর্ডিং টু আর কন্ট্রাক্ট আমার এখানে তো রিভিশনের কথা ছিল না। সো ওইভাবে না বলে আপনি ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড এগ্রিমেন্ট, অ্যাকর্ডিং টু আর এগ্রিমেন্ট, কারণ এখানে কন্ট্রাক্টের ব্যাপারটা আসছে না। সো ভুলেও কন্ট্রাক্ট শব্দটা ইউজ করবেন না। আচ্ছা, দেন হচ্ছে বাই। বায়ারের কাজ করা হচ্ছে বাই করা, দ্যাট মিনস কেনা। সেলারের কাজ হচ্ছে সেল করা। এখন বাই কথাটা তারপরও ইউজ করা যাবে না, কারণ হচ্ছে যখনই আপনি বাই কথাটা ইউজ করতেছেন তখনই কিন্তু যে বায়ার অ্যান্ড সেলারের ব্যাপারটা, ক্রেতা বিক্রেতার রিলেশনটা চলে আসবে। এটা আপনি চান না, কারণ ইউ উডন্ট ওয়ান্ট টু হ্যাভ দিস। কারণ হচ্ছে আম, আপনাকে চিন্তা করতে হবে, এটা অ্যাকচুয়ালি যে লাস্ট সানডেতে যে সেশনটা নিয়েছিলাম ওখানে এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম আরো ডিটেলসে, বাট এখানে ইন শর্ট একটু বলে দিই। সেটা হচ্ছে ইউ হ্যাভ টু কনসিডার ইউর ক্লায়েন্ট অ্যাজ ইউর টিমমেট। ইয়োর ক্লায়েন্ট ইজ ইয়োর টিমমেট। শুনতে একটু আজব লাগতে পারে, বাট এটাই সত্যি। কারণ হচ্ছে আপনার কিছু জিনিস দরকার, আপনার ক্লায়েন্টেরও কিছু জিনিস দরকার। আপনার ক্লায়েন্টের কি দরকার? আপনার ক্লায়েন্টের দরকার হচ্ছে হি নিডস দ্য প্রোডাক্ট। ইট ক্যান বি a logo, it can be a banner design, it can be a brochure design, it can be a business card design, it can be a digital marketing solution, it can be an off-page or on-page SEO, it can be a landing page, it can be a website, it can be an e-commerce solution, whatever it is. So there are tons of different types of products that the buyers would need from you. আর আপনার কি দরকার? আপনার দরকার হচ্ছে ডলার, ইউরো, ফ্র্যাঙ্ক, পাউন্ড, টাকা, পয়সা, পেহে, রুপিয়া, আশরাফি, হ্যাঁ, এগুলি দরকার আপনার। সো মুদ্রা যেটাকে বলে, আপনার দরকার হচ্ছে মুদ্রা। সো আপনার দরকার রেমিটেন্স। সো ব্যাপার হচ্ছে যে but যখন বায়ারের সেলের ব্যাপারটা চলে আসতেছে তখন যেটা হয়, তখন আর এই জিনিসটা থাকে না। সো ইফ ইউ কনসিডার ইয়োর ক্লায়েন্ট অ্যাজ ইয়োর টিমমেট, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে ব্যাপার ডায়নামিক্সটাও ওরকম। কারণ ইয়োর ক্লায়েন্ট নিডস সামথিং অ্যান্ড ইউ অলসো নিড সামথিং। সো ইউ আর প্রোভাইডিং দ্য ক্লায়েন্ট what the client needs and the client is providing you what you need. So basically you are fulfilling each other's needs. সো সেই ক্ষেত্রে এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্রেতা বিক্রেতা হবে না যে আমি বেচতেছি, আমার বেচতেই হবে এবং ক্লায়েন্টের এটা নিতেই হবে, তার নেসেসিটি এরকম কিছু না। সে চাইলে আরো অন্য কারো কাছে নিতে পারে এবং আপনিও চাইলে অন্য কারো কাছে বেচতে পারেন। ইউ আর ফ্রি টু ডু দ্যাট। সো এই জন্য বায়ার সেলারের মতো রিলেশনশিপটা এখানে না আনাটাই সমীচীন হবে। সো what I would suggest is think of your client as your teammate, এবং অ্যাভয়েড ইউজিং দ্য ওয়ার্ড বাই। তো আপনি হয়তো বলতে পারেন এখন এটা অ্যাভয়েড কিভাবে করব? আমরা তো এরকম বলতেই হবে আমাদেরকে যে প্লিজ বাই, ইফ ইউ ওয়ান্ট টু বাই দিস লোগো ফ্রম মি, অথবা ইফ ইউ ওয়ান্ট টু বাই দিস ব্রোশোর ফ্রম মি, অথবা ইফ ইউ ওয়ান্ট টু বাই দিস ফেসবুক ব্যানার ফ্রম মি, অথবা ইফ ইউ ওয়ান্ট টু বাই মাই ডিজাইন। হ্যাঁ, এটার অল্টারনেটিভ এখন কি বলা যায়? অবশ্যই বলা যায়। সেক্ষেত্রে ইউ রিমাইন্ড দ্য ক্লায়েন্ট অফ দ্য ওনারশিপ। আপনি ক্লায়েন্টকে ওনারশিপটা মনে করায় দেবেন। ফর এক্সাম্পল, আপনি বলতে পারেন যে ইউ ক্যান বি দ্য ওনার অফ দিস ডিজাইন। এটার অল্টারনেটিভ হতে পারে এরকম, ইউ ক্যান বি দ্য ওনার অফ দ্য ডিজাইন, অথবা আরো সুন্দর করে বলা যায় যে টু ওন দিস ইউ নিড টু স্পেন্ড এত, টু ওন দিস ইউ নিড টু ইনভেস্ট এত ডলার। ওকে, ফর এক্সাম্পল আপনি একটা লোগো সেল করতে চাচ্ছেন, হয়তো আপনি একটা লোগো সেল করতে চাচ্ছেন, তো লোগোটা হচ্ছে $30-এর। তো আপনি বলতে পারেন যে টু ওন দিস লোগো ইউ নিড টু ইনভেস্ট $30 ফর দিস।
সিম্পল ইজ দ্যাট। অথবা আপনি এটাও বলতে পারেন যে ইউ ক্যান হ্যাভ দিস লোগো, আরো সিম্পল ওয়েতে যদি আমি যাই, ইউ ক্যান হ্যাভ দিস লোগো ফর $30। ওকে, অথবা আরো সুন্দর করে বলা যায় দিস লোগো ক্যান বি yours ফর $30। শেষ। তো দেখেন বাইয়ের বদলে কতগুলো 3-4টা ডিফারেন্ট অলরেডি কিন্তু উপায় বলে দিলাম। ওকে, সরি অ্যাবাউট দ্যাট। All right. So the thing is, your buyer isn't just throwing out money out of the window. They're exchanging in order to own your product. So remind them of the ownership. এবং এটাতে ক্লায়েন্ট আরো একটু যে প্রোডাক্টটা আপনার কাছ থেকে নিচ্ছে এটাতে আরো একটু বিলঙ্গিংনেস ফিল করবে, এটাতে আর একটু ওনারশিপ ফিল করবে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে এরপর হচ্ছে প্রবলেম। হ্যাঁ, প্রবলেম এই শব্দটা ইউজ করাটা উচিত না, প্রবলেম। সো প্রবলেমে যেটা হচ্ছে যে প্রবলেম, দ্য ওয়ার্ড প্রবলেম ইটসেলফ ইজ আ প্রবলেম। কারণ হচ্ছে যে যখনই আপনি ক্লায়েন্টকে বলতেছেন যে একটা প্রবলেম হয়েছে, ধরেন সিনারিওটা আপনি এরকমভাবে চিন্তা করেন যে ক্লায়েন্টের কাছ থেকে একটা কাজ আপনি নিয়েছেন, এখন 6 দিন আপনাকে সময় দেওয়া হয়েছিল প্রোডাক্টগুলো ডেলিভার করার জন্য, এখন আপনি 6 দিনের মধ্যে ডেলিভার করতে পারছেন না। তো আপনার আরো এক্সট্রা 2 দিন লাগবে ইন অর্ডার টু ডেলিভার দিস থিংস, অথবা ইন অর্ডার টু ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট। সো সেই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে এখন বলতে চাচ্ছেন যে লুক, আই এম ফেসিং সাম সর্ট অফ প্রবলেম, অথবা আই এম হ্যাভিং এ প্রবলেম রাইট নাও, আই ক্যান নট ফিনিশ দিস উইদিন 6 days। এভাবে বললে যেটা হবে, ক্লায়েন্ট একটু রেগে যাবে, ক্লায়েন্ট একটু বিরক্ত হবে। ক্লায়েন্ট বলবে যে তুমি তো বলছিলা যে এটা, এখন তুমি প্রবলেম কথা বলতেছো, তুমি তো বলছিলা যে 6 দিনের মধ্যে শেষ করে দিবা। তখন আপনি কি অ্যান্সার দিবেন? তখন কনভারসেশনটা আস্তে আস্তে তিতা হতে থাকবে, বিটার হতে থাকবে। It's not going to be a very sweet conversation anymore. সো ইনস্টেড হোয়াট ইউ ক্যান ডু ইজ, এবং আরেকটা জিনিস, প্রবলেম স্টেটমেন্ট করার একটা তরিকা আছে। প্রবলেম স্টেটমেন্ট করার একটা তরিকা হচ্ছে, বা যে কোনো ইস্যু বা কোনো প্রবলেম বা কোনো কমপ্লেন এগুলো জানানোর একটা তরিকা হচ্ছে যে স্যান্ডউইচ মেথড। এটাকে স্যান্ডউইচ মেথড বলা হয়। দ্যাট মিনস আপনি ক্লায়েন্টকে একটা স্যান্ডউইচ দিবেন, তার মানে এই না যে আপনি দুইটা পাউরুটির মধ্যে মেয়োনেজ মাখায় ডিম সবজি টবজি দিয়ে আপনি স্যান্ডউইচ বানায় দিবেন। নো, নট লাইক দ্যাট। এটার মানে হচ্ছে যে আপনি একটা গুড নিউজ দেবেন, একটা ব্যাড নিউজ দেবেন, দেন আবার একটা গুড নিউজ দেবেন, মানে দুইটা গুড নিউজের মাঝখানে ব্যাড নিউজটা আপনি স্যান্ডউইচ করে দিবেন। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ব্যাড নিউজ দিতেই খবর হয়ে যাচ্ছে, গুড নিউজ কোত্থেকে দিব? গুড নিউজ বানায় দেওয়া লাগবে না, গুড নিউজ আপনাকে গুড নিউজ হলেই যে দিতে হবে এমন কোনো কথা নেই, গুড নিউজ আপনি বানায় দিবেন। ওকে, ফর এক্সাম্পল আপনি এই যেই সিনারিওটা তখন বললাম, এই সিনারিওতে আপনি কিভাবে জিনিসটা দিতে পারেন সেভাবে আপনি বলতে পারেন যে আপনি ক্লায়েন্টকে লিখতে পারেন যে হ্যালো, আই এম রাইটিং টু ইউ টু রিপোর্ট অ্যাবাউট দ্য কারেন্ট স্ট্যাটাস, অথবা I'm writing to let you know about the current status. So I have the good news is I have completed 85% of the task. আমি অ্যাসাইনমেন্টের 85% করে ফেলছি। I'm sure and the design looks to be even better than what I expected. তো আপনি কথাটা বললেন যে আমি তোমাকে স্ট্যাটাসটা জানানোর জন্য লিখছি, এবং আমি অলরেডি 85% কাজ শেষ করে ফেলছি। আপনি এখানে 85% লিখতে পারেন, 75% লিখতে পারেন, 90% লিখতে পারেন, ডাজেন্ট ম্যাটার, এটা লিখলেই হলো। বাট হ্যাঁ, 50%-এর কম না লেখাটাই বেটার, তাহলে আবার খারাপ দেখাবে। বুঝে মানে বোঝা উচিত আর কি ব্যাপারটা, যে আপনার এভাবে আপনাকে জিনিসটা এভাবে বোঝাতে হবে যে আপনি প্রায় শেষ করে আনছেন কাজটা। ওকে, সো এখন আপনি বললেন যে আমার প্রায় অনেকখানি কাজ শেষ হয়ে গেছে, এবং ডিজাইনটা যেরকমটা আমি ভাবছিলাম তার চেয়েও বেটার হচ্ছে। ওকে, এটা একটা ফেক একটা গুড নিউজ আপনি দিলেন। দেন আপনি বললেন যে হাউএভার আই এম ফেসড উইথ আ ক্যাভিয়াট, অথবা আই এম ফেসড উইথ আ however I might need an extra couple of days to complete the design. So আপনি বললেন যে however আমি আমার due to some unforeseen circumstances I need 2 more extra days to finish the design. তো আমি আগে থেকে বুঝি না এরকম কিছু সমস্যা এসে পড়ছে, তো এই কারণে আমার আরো 2টা দিন এক্সট্রা লাগতে পারে। সো আম আম এবং সঙ্গে এটা হলো ব্যাড নিউজ দেওয়া হয়ে গেল। দেন আপনি আবার আরেকটা গুড নিউজ দিবেন, সেটা আপনি লিখলেন যে আই এম শেয়ারিং দ্য প্রগ্রেস শটস উইথ ইউ, অথবা আই এম শেয়ারিং দ্য স্ক্রিনশট অফ দ্য প্রগ্রেস উইথ ইউ, প্লিজ চেক অ্যান্ড আই এম ওয়েটিং ফর ইউর অ্যাডভাইস অন দিস। সো আপনি কি করলেন, আপনি 2টা গুড নিউজ দিলেন, মাঝখানে একটা ব্যাড নিউজ দিয়ে তার কোর্টে বলটা দিয়ে আপনি এখন বসে রইলেন, বা আপনি তখন আপনার কাজে লেগে পড়লেন তাড়াতাড়ি জিনিসটা শেষ করার জন্য। তো বেসিক্যালি ফার্স্ট আমি কি বললাম যে আমার কাজ প্রায় শেষ হয়ে আসছে, এবং ডিজাইনটা যা ভাবছিলাম তার চেয়েও সুন্দর হচ্ছে। এখন সমস্যা হচ্ছে আমার 2 দিন এক্সট্রা লাগবে, কারণ এমন কিছু সমস্যা এসে পড়ছে যেগুলো আনঅ্যাভয়েডেবল। আর 3 নম্বর হচ্ছে আমি
গুড নিউজ যেটা দিলাম সেটা হচ্ছে আমি যে প্রগ্রেস শটটা শেয়ার করছি, এই যে কাজটা এরকম হচ্ছে, তুমি দেখো কিরকম লাগে আর আমাকে জানাও যে 2 দিন আমি এক্সট্রা নিলে কোনো সমস্যা হচ্ছে কিনা। দ্যাটস ইট। সো দিস ইজ হাউ ইউ মেক এ প্রবলেম স্টেটমেন্ট, রাদার দেন অনেকে হয়তো স্ট্রেট আউট অফ দ্য ব্যাট হয়তো এইভাবে লিখে যে আই হ্যাভ আ প্রবলেম বা আই এম ফেসিং এ প্রবলেম, আই নিড 2 more extra days, প্লিজ গিভ মি 2 more extra days. সো ইউ সি এটার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। সো দিস ইজ নট গোনা সাউন্ড অ্যাজ ব্যাড অ্যাজ the first option that I mentioned, uh, give me 2 more days, being direct about it. So it's all about wordplay. It's all about it's all about using the right words in the right places. আচ্ছা, দেন 5 নম্বর হচ্ছে যে প্রসপেক্টস অনেকে যারা এখনো আপনার ক্লায়েন্ট হয়নি তাদেরকে হয়তো অনেকে বিজনেস প্রসপেক্ট বলতে পারেন বা লিড বলতে পারেন, বিজনেস লিড বলতে পারেন। সো কল ইউর বিজনেস লিডস অ্যাজ ফিউচার ক্লায়েন্টস। ফিউচার ক্লায়েন্টস বলাটাই বেটার, বিজনেস প্রসপেক্ট না বলে ফিউচার ক্লায়েন্টস, যে আপনি আমার হবু হবু ক্লায়েন্ট, আপনি আমার ক্লায়েন্ট হতে যাচ্ছেন, বা হয়তো আপনি আপনার নিজের সার্ভিসের ব্যাপারে হয়তো বলছেন যে আই প্রোভাইড মাই ফিউচার ক্লায়েন্টস উইথ দিস অ্যান্ড দ্যাট, অথবা আই প্রোভাইড মাই ফিউচার ক্লায়েন্টস উইথ দ্য ফ্রি সোর্স ফাইল, অথবা দ্য দ্য ফাইনাল এআই ফাইল, স্টাফ লাইক দ্যাট। সো কল ইউর future clients, that is good enough. বিজনেস প্রসপেক্টটা অনেকে অনেক সময় ভুল করে হয়তো ইউজ করে, যেটা দেখেছি আগে। সো এটা ইউজ না করে বেটার। আপনারা যদি ইউজ না করে থাকেন, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এতক্ষণ যে 5টা আলোচনা করলাম, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন বা কোনো কনফিউশন? কারো কোনো প্রশ্ন নাই? ওকে, ফ্যান্টাস্টিক। ওকে, নেক্সট হচ্ছে হোপ। হোপ মানে হচ্ছে আশা, ভরসা, নিরাশা, দুরাশা, আরো কত কিছু। যাই হোক, সো হোপ মানে হচ্ছে যে আপনি শিওর না, আনসার্টেন কোন একটা ব্যাপারে আপনি হয়তো শিওর না বা কনফার্ম না, তো আপনি নিশ্চিত করে বলতে পারছেন না যে আই হোপ আই উইল বি ডান ইন 2 days, অথবা আই হোপ আই ক্যান কমপ্লিট দিস উইদিন 2 days, বা আই হোপ দ্যাট দ্য টাস্ক উড বি কমপ্লিটেড ইন 5 days অর সামথিং লাইক দ্যাট। সো এই জন্য যেটা হচ্ছে যে হোপ ব্যাপারটা, যেহেতু আপনি এখন এইসব এখানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আনসার্টেনটি একটা বাজে একটা জিনিস। সো দ্য ক্লায়েন্টস উড নট ওয়ান্ট টু রিমেইন আনসার্টেন অ্যাবাউট এনি প্যারামিটার অফ দ্য অর্ডার। সো সেক্ষেত্রে আপনি এটা বলতে পারেন, এটা বললে আপনার জন্যই এটা ডেট্রিমেন্টাল, সেটা হচ্ছে যে আই হোপ আই উইল বি ডান ইন 2 days, বা আই হোপ টু কমপ্লিট দিস উইদিন 4 days। আপনি এটা শিওরলি বলেন যে আইল নিড 5 days টু কমপ্লিট ইট, বা আইল নিড 6 days টু কমপ্লিট দিস থিং। হোপ জিনিসটা বলবেন না, বি 100% behind what you're selling. ওকে, বা আপনি অনেক সময় এটা বলে যে আই হোপ আই উইল বি এবল টু কমপ্লিট দিস ফর ইউ, বা আই হোপ আই উইল বি এবল টু ডেলিভার ইউ দ্য প্রপার প্রোডাক্ট বা সামথিং লাইক দ্যাট, বা আই হোপ আই উইল বি এবল টু গিভ ইউ দ্য বেস্ট কোয়ালিটি। হোপ বললে তাইলে আর আপনি বেস্ট কোয়ালিটি কিভাবে দিলেন, তাই না? সো বি কনফিডেন্ট অ্যাবাউট ইট। আচ্ছা, নাম্বার 7, ডোন্ট। ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস, এগুলা কিন্তু অ্যাকচুয়ালি অর্ডারিং টোন। সো এখন দিস ইজ আ টোন দ্যাট ইউ ক্যান নেভার ইউজ উইথ ইউর ক্লায়েন্ট, বিকজ দিস ইজ স্ট্রিক্টলি নট প্রফেশনাল। So if you need to use anything again, anything negative with the client, অথবা if you need to use a negatory statement or something like that, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে I don't recommend this, অথবা could you please do this instead of that, হ্যাঁ? ডোন্ট বলার চেয়ে, যেমন ধরেন আপনি একটা কাজ নিচ্ছেন, এখন ক্লায়েন্ট আপনাকে কিছু স্যাম্পল পাঠানোর কথা। ওকে, এখন আপনি ইউজ করেন অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে স্যাম্পল দেখানোর জন্য যে ফাইলটা পাঠাচ্ছে সেটা হচ্ছে সিডিআর ফাইল। এখন এটা হচ্ছে কোরেল ড্র। এখন কোরেল ড্র সফটওয়্যার আপনার নাই, এখন আপনার পক্ষে এই কোরেল ড্র ইনস্টল করা, এগুলি নিয়ে কাজ করা আপনার পক্ষে অসম্ভব। আপনাকে এআই ফাইল দিলে বা ইভেন পিডিএফ দিলে আপনি কাজটা চালিয়ে নিতে পারবেন। সো আপনি ক্লায়েন্টকে বললেন যে ডোন্ট সেন্ড দ্য ফাইল ইন সিডিআর ফরম্যাট, প্লিজ সেন্ড দ্য ফাইল ইন এআই ফরম্যাট। এটা কিন্তু খুব হার্শ শোনায় এবং এটা অভদ্রতা। আপনি এটা বলতে পারেন যে I would prefer the AI file over the CDR file. So could you please provide me the AI file instead? Bas, কাহিনী শেষ। So be polite about it whenever you're asking for something. So never use do or don't, এরকম কিছু টোন, এরকম কোনো টোন ক্লায়েন্টের সাথে ইউজ না করাটাই বেটার। ওকে,
Number 8 is obviously. Obviously. সো অবভিয়াসলি শব্দটা হয়তো অনেকের মুদ্রা দোষের কারণে চলে আসে, অনেকের হয়তো বলতে বলতে অভ্যাস হয়ে গেছে বা সামথিং লাইক দ্যাট। সো প্রত্যেকেরই কিছু না কিছু মুদ্রা দোষ থাকে। আই এম শিওর আমারও আছে। আমার আমার যখন ক্লাস শেষ হয় বা আমার যখন ক্লাস চলতে থাকে, আপনাদের কাছেই হয়তো কিছু খচখচ করে বা আপনারাও হয়তো এটা নিয়ে মজা নেন যে হ্যাঁ ভাইয়া এই কথাটা হয়তো বারবার বলে, ভাইয়া এই কথাটা হয়তো বারবার বলে বা বারবার রিপিট করতেছে। সো প্রত্যেকেরই কিছু না কিছু মুদ্রা দোষ আছে। আই নো দ্যাট। আমি জানি আমার কোনটা কোনো মুদ্রা দোষ আছে। I'm sure যে আমার সাথে আপনারা আজকে তো I think this is the fourth class অথবা I don't know, yeah maybe the fourth class. So sure যে এই চারটা ক্লাসে আপনারাও কিছু পয়েন্ট আউট করতে পারছেন যে আমার কোনটা কোন ওয়ার্ড গুলা বা কোন ফ্রেজ গুলা আমি হয়তো বারবার ইউজ করি। সো এটা প্রত্যেকেরই আছে। দিস ইজ হাউ ইভেন দ্য নেটিভ স্পিকার্স এবং যারা ভালো বক্তা তাদেরও কিছু না কিছু মুদ্রা দোষ থাকে। সো obviously that is one of the major mudra dosh. That is one of the major things that people say very often. So সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা এটা একটু অনেক সময় কন্ডেসেন্ডিং হতে পারে। এটা অনেক সময় হয়তো বা একটু হার্শ লাগতে পারে বা ডিমিনিং মনে হতে পারে এই কথাটা। যেমন লেটস টক অ্যাবাউট আ সিনারিও দেন। ধরেন ক্লায়েন্ট আপনার usually most of the times the client would not be very much knowledgeable about graphic designing or AI files অথবা Illustrator or Photoshop and stuff like that. সো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে ক্লায়েন্ট হয়তো আপনাকে একটা প্রশ্ন করতে পারে যে ডু ইউ থিঙ্ক ইউ ক্যান ডু ইট উইথ ইনডিজাইন অথবা আই থিঙ্ক দিস ক্যান বি ডান উইথ ইনডিজাইন। হয়তো আপনাকে একটা পাবলিকেশনের কাজ দিচ্ছে, তো আপনাকে বললো যে এটা ইনডিজাইন দিয়ে করার জন্য। বললো যে আই থিঙ্ক ইট ক্যান বি ডান উইথ ইনডিজাইন অথবা ডু ইউ থিঙ্ক দ্য বিজনেস কার্ড ডাইমেনশন উড বি এত 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 বাই এত। সো আপনি বললেন অবভিয়াসলি। আপনি বললেন অবভিয়াসলি। সো এখন অবভিয়াসলি বললে সেটা হচ্ছে যে ক্লায়েন্ট তখন এটাকে একটু ইনসাল্ট হিসাবে নিবে, তার কাছে এটা ইনসাল্টিং মনে হবে। এটা মোর অর লেস। সো নেভার ইউজ দ্য ওয়ার্ড। আমাদের কাছে এটা মনে হয় এই ওয়ার্ডটা হার্মলেস মনে হতে পারে, বাট ওদের কাছে এটার একটা মাহাত্ম আছে। সো এবং এটার যথেষ্ট একটা স্ট্রং মিনিং আছে। সো আই উড সে ডু নট ইউজ দ্য ওয়ার্ড অবভিয়াসলি। তাকে বুঝায় বলেন। এটার মানে হচ্ছে যে সাম পিপল মে টেক ইট অ্যাজ এ কন্ডেসেন্ডিং ওয়ার্ড অ্যাজ ইন দে আর নট স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড। সো এই জন্য এরকম কন্ডেসেন্ডিং টোন তাদেরকে না দেওয়াটাই বেটার। আচ্ছা, 9 নাম্বার হচ্ছে খোরা। খোরা বা সোজা বাংলা আমি যেটাকে বলি কোটা। কোটা আন্দোলন, কোটা ফ্যাক্টরি, আরো কত কিছু। খোরা। সো এটাকে নেটিভ স্পিকাররা দে উড অ্যাকচুয়ালি প্রোনাউন্স ইট লাইক খোরা। এরকম না খোটা না যে উঠতে বসতে খোটা দেয়, সেই খোটা না। সো যেটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইটস আ ভেরি স্মুথ ফ্লোয়িং, ইট হ্যাজ আ ভেরি স্মুথ ফ্লো, ইট ইজ আ ভেরি ফ্লুইড ল্যাঙ্গুয়েজ। এবং যেটা হচ্ছে যে অনেক সময় যেটা দেখা যায় যে বাংলাদেশি অনেক স্পিকার বা ইন্ডিয়ান অনেক স্পিকার অনেক সময় অ্যাকসেন্ট আনতে গিয়ে, বিদেশি অ্যাকসেন্ট আনতে গিয়ে, ব্রিটিশ বা আমেরিকান যে কোনো অ্যাকসেন্ট আনতে গিয়ে ওয়ার্ডগুলোতে আননেসেসারি কয়েকটা জায়গায় পি, টি, ডি, কে, এই পি টি ডি কে এই কয়েকটা ইয়েতে, এই কয়েকটা লেটারে আননেসেসারি চাপ দেয়, আননেসেসারি স্ট্রেস দেয়। যেমন খোথা, খোথা, হ্যাঁ ঠা, টিটা হয়ে যায় খোরা, যেখানে টা বা ডা সেটা হয়ে যায় ঠা, খোথা। মনে করে যে এটা খুব, যেমন I read this thing like this, yeah, it implies, but the wannabe people, or the people who want to show off, they would probably read it like this. It implies that you are trying to close the deal, to hit your numbers and don't actually care about solving for their challenge. Okay, so implies, beta imply না, এটা implying it's very light, very easy on the lips. তারপর trying, যেমন আমি বললাম যে trying, that's the accurate pronunciation, that's the accurate American pronunciation, that is trying. It implies that you're trying to close the deal to hit your numbers and don't actually care about solving for the challenge. Okay, so see, আমি কোনো জায়গায় কোনো চাপ দিয়েছি, আমি কোনো জায়গায় কোনো চাপ দেইনি, but the thing is, you'd be seeing a lot of people unnecessary stress দেয়. And the funny thing is, when I listen to these type of wannabe speakers, it actually makes me laugh. It makes me laugh very much. কারণ হচ্ছে যে it sounds really funny because they are nowhere near
they're nowhere near to the real pronunciation. এবং usually যেটা যে আপনারা সাইফুরসে যদি কেউ কোচিং করে থাকেন, you'd see সাইফুরসে যারা স্পোকেনের টিচার আছেন, যারা স্পোকেন ইংলিশ পড়ান, সাইফুরস না শুধু, আরো অনেক কোচিং বাট সাইফুরস যেটা এখন মাথায় আসলো এই জন্য বললাম। ওখানে কিছু অ্যাক্লেইমড, ইউনিভার্সালি অ্যাক্লেইমড কিছু স্পিকার আছেন, তারা মনে করেন তারা অন্য লেভেলে আছে, ইন্টারন্যাশনাল লেভেলে তারা আছেন। So I see them doing this thing very often. So, but they think, এবং a lot of people think that they are masters of pronunciation, and they also teach pronunciation as well. They also teach phonetics and stuff like that. So this actually become it actually seems really funny, and it's absolutely hilarious, so to speak. আচ্ছা, এনিওয়ে, সো যেটা হচ্ছে কোটা শব্দটা আপনারা ইউজ করতে পারবেন না, কারণ হচ্ছে এখানে কোনো কোটা নেই, মার্কেট প্লেসে কোনো কোটা নেই। এখন সিচুয়েশনটা এরকম হতে পারে যে আপনার হাতে হয়তো অ্যাট এ টাইম আপনি 5টার বেশি আপনি কাজ নিবেন না, বা 5টার বেশি কাজ আপনি অ্যাট এ টাইম করতে পারেন না। তো এখন আপনার ধরেন হাতে 5টা কাজ অলরেডি জমে গেছে। এখন ষষ্ঠ একজন এসে আপনাকে নক করলো যে আমাকে একটা বিজনেস কার্ড ডিজাইন করে দাও। তো আপনি তাকে বললেন যে আমার কোটা ফিল আপ হয়ে, মাই কোটা হ্যাজ বিন ফিলড আপ, সো আই ক্যান নট হেল্প ইউ অ্যাট দ্য মোমেন্ট। এটা বলবেন না, কারণ সেখানে কোনো কোটার ব্যাপার নাই। এখন আপনি কাজ নেবেন না, সেটা আপনার, দ্যাটস ইউর পার্সোনাল চয়েস, দ্যাট ইজ ফাইন, ইউ আর অ্যালাউড টু ডু দ্যাট। বাট কোটার কথাটা এখানে বলেন না, কারণ এখানে কোটা বিষয়ে কিছু নাই। আপনি এটা বলতে পারেন যে আই এম কারেন্টলি ওভারহ্যান্ডেড উইথ আ লট অফ থিংস, অথবা আই এম কারেন্টলি, সরি, ওভারহ্যান্ডেড না, আন্ডারহ্যান্ডেড, আই এম কারেন্টলি আন্ডারহ্যান্ডেড, সরি না, অন আন্ডারহ্যান্ডেড না, ওভারহ্যান্ডেড হবে, আই এম কারেন্টলি ওভারহ্যান্ডেড উইথ আ লট অফ থিংস, মানে হচ্ছে আপনার এখন হাতে সময় নেই বা আপনার হাতে কাজ বেশি। অথবা আই এম কারেন্টলি ওভারওয়েলমড উইথ দ্য অ্যামাউন্ট অফ টাস্কস দ্যাট আই হ্যাভ অ্যাট হ্যান্ড। অথবা আরো সিম্পল করে দিয়ে আপনি এটাও বলতে পারেন যে আই হ্যাভ টু মেনি থিংস অন মাই প্লেট রাইট নাও, so it is really unfortunate that I wouldn't be able to help you at this moment. বাস শেষ, কাহিনী শেষ। সুন্দরভাবে gently put them down, হ্যাঁ, put them down gently. But quota বলার চেয়ে there are lots of other suitable phrases that you can use. So do not use the word quota. এবং কোটা নিয়ে বাংলাদেশে এমনি বহুত কাহিনী হয়ে গেছে, কোটা না বলাই ভালো। আচ্ছা, এনিওয়েজ, দেন 10 নম্বর, সেটা হচ্ছে নাম্বার 10 ইজ মেবি। হ্যাঁ জি বলেন। ইয়া, আচ্ছা, ও মাই ব্যাড, আমি ওই যে মাঝখানে কাকে যেন স্ক্রিন শেয়ার করতে দিয়েছিলাম না, এরপরে আই টোটালি ফরগট অ্যাবাউট দিস থিং। আচ্ছা, এনিওয়েজ, অসুবিধা নেই, আমি তো ওয়ার্ডগুলোর কথা বলছি, আর এটা তো আমি দিয়েই দিব। রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট, আই ডিডন্ট নোটিস যে স্ক্রিনশট। থ্যাংক ইউ, এটা আরো একটু আগে মনে করাইলে ভালো হতো, তাহলে এতক্ষণ। অসুবিধা নেই, আমি জাস্ট ওয়ার্ড এখানে দেখেন যেগুলো স্ক্রিনে, আমি জাস্ট শুরু থেকে একবার দেখিয়ে নিই। হুম 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 ও না 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 না, আমি একদমই খেয়াল ছিল না যে আমার স্ক্রিন শেয়ারিং অফ করা হচ্ছিল এখন তখন। ওকে, অসুবিধা নেই। এখানে যেটা হচ্ছে যে হোয়াট উই হ্যাভ বেসিক্যালি ডিসকাস সো ফার, এটা তো আপনারা অলরেডি হয়তো ক্লিয়ার বুঝতে পেরেছেন। বাট তারপর এখানে জাস্ট হচ্ছে লিস্ট অফ ওয়ার্ডস, এখানে জাস্ট ওয়ার্ডগুলো দেখেন যে 1 2 3 4 5 দিয়ে এরকম ওয়ার্ডগুলো। তো আমরা এখন 10 নম্বরে যেখানে আছি, মেবিতে আমরা আছি। ওকে, সো এই প্রেজেন্টেশনটা আমি দিয়ে দিব পরে, সমস্যা নেই। আর অসুবিধা নেই, এটা ক্লাস রেকর্ডিং এ থাকবে, কারণ অ্যাটলিস্ট আমি তো প্রেজেন্টেশনটা দেখে দেখে পড়াচ্ছিলাম, বা এখান থেকে দেখে দেখে আমি ডিসকাস করছিলাম। সো ক্লাস রেকর্ডিং আবার থাকবে, যখন আপনারা ক্লাস রেকর্ডিংটা দেখবেন তখন ইট উইল সিম মোর ন্যাচারাল আর কি। ওকে, কম্পেয়ার টু দিস। অলরাইট, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং এনিওয়েজ। অলরাইট, সো 10 নম্বর, নাম্বার 10, সেটা হচ্ছে মেবি। সো মেবিতে হোপের কথা আমরা বলেছিলাম যে হোপ কথাটা ইউজ করতে পারবেন না, হোপ কথাটা বলতে পারবেন না, সো সেই কারণে মেবিও বলতে পারবেন না। কারণ হোপ আর মেবি অলমোস্ট সিমিলার মিনিং, যে হয়তো বা, হ্যাঁ, আশা করি বা হয়তো বা। সো এগেন এখানে দেখেন এটা লেখা আছে যে again you need to be confident in your sales pitch, so using words like maybe don't help your cause. So যখন আপনি মেবি বলছেন যে maybe this will work, অথবা maybe this will be the best logo for you, অথবা I think this is the best quality maybe, বা maybe I'll be able to do the assignment for you, তার মানে কি আপনি actually highly uncertain, you are not confident about your own capabilities or your own skills. সো মেবি ইউজ করার কোনো দরকার নেই। হোপ, মেবি এবং আরো একটা ওয়ার্ড আছে সিমিলার, ওটা আমরা একটু পরেই আসবে। হোপ আর মেবি ইউজ করবে না। বি কংক্রিট অ্যাবাউট ইট, বি ডেফিনেট অ্যাবাউট ইট, লাইক, yeah, I will get this done for you, but I would definitely be able to get this done for you.
অথবা I'll be delivering the products to you within 5 days, বা I'll be delivering the designs to you within 5 days, শেষ। এখানে কোনো ডেফিনেটলি, এখানে সরি, এখানে কোনো মেবি, হোপ এগুলোর কোনো দরকার নাই। ওকে। অনেকে যেটা হয় যে যেটা বিগিনার্স মিস্টেক যেটা হয় সেটা হচ্ছে অনেকে একটু হিউমিলিটি শো করতে গিয়ে বা অনেকে একটু হাম্বলনেস দেখাতে গিয়ে হয়তো ওই যে মেবি হোপ এই ওয়ার্ডগুলো ইউজ করে, বাট এটা এখানে হিউমিলিটি, এতখানি হিউমিলিটির আবার দরকার নেই। দিস ইজ টু মাচ। ওকে, নাম্বার 11 ইজ চিপ, সস্তা। ওকে, চিপ মানে হচ্ছে সস্তা, সো এটাও বলা যাবে না। হয়তো বা এরকম হতে পারে যে আইল গিভ ইউ চিপ ডিজাইন। হ্যাঁ, অনেক সময় ক্লায়েন্ট হয়তো জব ডেসক্রিপশনে লিখে দিছে যে আই এম লুকিং ফর আ বাজেট ফ্রেন্ডলি অপশন, অথবা আই এম লুকিং ফর অ্যান ইকোনমিক সলিউশন, অথবা আই এম লুকিং ফর আ চিপ সলিউশন। বাট ক্লায়েন্ট যদি চিপ কথাটা বলেও তারপর আপনি চিপ কথাটা বলতে পারবেন না, না বলাটাই উচিত। কারণ হচ্ছে যখন ইউর কলিং সামথিং চিপ, ধরেন আপনি ক্লায়েন্টকে বললেন যে আইল গিভ ইউ আ চিপ লোগো, বা আইল গিভ ইউ আ চিপ বিজনেস কার্ড ডিজাইন, তার মানে হচ্ছে কি আপনি খুবই সস্তা মানের একটা জিনিস দিচ্ছেন। এখন আপনার জিনিসটা তো সস্তা মানের আপনি যদি হয়েও থাকে, আপনি এটা কেন বলবেন? ইউ আর নট অ্যালাউড টু সে দ্যাট, এটা বললে আপনার জন্যই ক্ষতি। আপনি যেটা বলবেন সেটা হচ্ছে ইটস ইকোনমিক অথবা ইটস বাজেট ফ্রেন্ডলি। So I'm going to give you a design that's not gonna burn a hole through your pocket and it's gonna be budget friendly, সোজা কথা। অথবা আপনি শুধু এত কিছু না বলে আপনি বলবেন যে I'm going to give you a design that is gonna be budget friendly, অথবা I'm going to give you a design that's gonna be economic, শেষ, কাহিনী খতম। বুঝেছো ব্যাপারটা? So avoid using the word cheap even if you think it's cheap, যেটা বলা আছে এখানে। আচ্ছা, নাম্বার 12 ইজ কাস্ট বা কস্ট, যেটাকে আমরা বলি কস্ট কত, কস্ট, হোয়াট ইজ দ্য কস্ট, কস্ট কত আর কি, কাস্ট। So this could make them feel like there are other options. Use total investment instead. So this will cost you. ধরেন আপনি ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা তুমি এই ব্রোশারটা আমাকে দাও, এটা তুমি কত, হাউ মাচ উড ইউ চার্জ ফর ইট, অথবা হাউ মাচ উড ইউ টেক ফর ইট। আপনি বললেন যে this will cost you $15 বা this will cost you $35। ওকে, সো ক্লায়েন্ট তখন বুঝতে পারবে যে দেয়ার মাইট বি আদার অপশনস, অথবা আমি হয়তো অন্য কারোর সাথে একটু কথাবার্তা বলি। আচ্ছা, আমি আরেকটু, যেমন অনেক সময় যেটা হয় না যে কোনো দোকানে গিয়ে আমরা যখন একটা জিনিসের দাম জিজ্ঞেস করি, ওটা যদি প্রাইস বেশি থাকে, আমরা বলি আচ্ছা ঠিক আছে আপনি এটা রাখেন, আমি একটু আর একটু ঘুরে দেখে আসি। তো দোকানদার তখন মোটামুটি বুঝা নেয়, যে হয়তো বলে যে হ্যাঁ না না পাইলে আচ্ছা ঠিক আছে, না পাইলে আর সুবিধা মতো না পাইলে আইসেন, অসুবিধা নেই। সে এটা গুছায় টুছায় রাখা দেয়, মুখটা বেজার করা। তো দোকানদারও তখন বুঝে নেয় যে এই ক্রেতা, এই বেটা আর সারা মনে হয় না, দ্যার ইজ a 90% chance that this guy is not coming back. Okay, so you are giving your client the same opportunity by using the word cost. কস্টের কথা বললে তখন ক্লায়েন্টের মাথায় উপরে যাচ্ছে এটার দাম এটা, তার মানে আরো দামের নিশ্চয়ই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি আরো একটু দুই একটা ফ্রিল্যান্সারের সাথে কথা বলে দেখি, একটু দেখে আসি। তো ক্লায়েন্টও আপনাকে বলবে আচ্ছা ঠিক আছে, আল টক টু ইউ লেটার। এটা হয়তো ডিরেক্টলি বলবে না যে I'll talk to a couple of freelancers and then I'm gonna get back to you, এটা বলবে না, বলবে যে I'll talk to you later। সো তার মানে হচ্ছে যে ব্যাটা গেছে, এই সেল আপনার হাত থেকে ফসকে গেছে। সো এটা অ্যাভয়েড করতে গিয়ে, এটা অ্যাভয়েড করতে হলে কস্ট ওয়ার্ডটা ইউজ যদি আপনি করতে না ইউজ যদি আপনি না করতে চান, সেই ক্ষেত্রে হোয়াট ইউ ক্যান ইউজ ইজ টোটাল ইনভেস্টমেন্ট, টোটাল ইনভেস্টমেন্ট। সো এই ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন যে your investment your investment for this design would be $30। ধরেন আপনি একটা ব্রোশর ডিজাইন দিচ্ছেন অথবা একটা প্যাম্ফলেট ডিজাইন করে দিচ্ছেন, আপনি বললেন যে ইয়োর ইনভেস্টমেন্ট, তাতে করে হচ্ছে ক্লায়েন্টকে আপনি কানেক্ট করে দিলেন, ইয়োর ইনভেস্টমেন্ট ফর দিস ডিজাইন উড বি $30 অথবা $35। See, that already sounds so much more sophisticated than just cost. Okay, all right. আচ্ছা, এখন নাম্বার 13 ইজ পারহ্যাপস। আমরা তখন বলছিলাম না যে হোপ আর মেবি এই দুইটা ইউজ করা যাবে না। হোপ আর মেবি যে কারণে ইউজ করা যাবে না, পারহ্যাপস ওই কারণে ইউজ করা যাবে না, কারণ হোপ, মেবি আর পারহ্যাপস এই তিনটা ওয়ার্ডের মিনিং একদম কাছাকাছি, খুবই কাছাকাছি। ওকে, সো যেটা হচ্ছে যে পারহ্যাপস এর ক্ষেত্রে যে আম, আপনি যদি বলেন যে পারহ্যাপস I'll be able to help you, বা I'll be able to do that perhaps। হ্যাঁ, তো এরকম ডোন্ট, এটা হচ্ছে দ্যাটস কাইন্ড অফ লাইক যে ইউ উইশ ইউ কুড হ্যাভ ডান ইট, অথবা ইউ উইশ ইউ উড বি এবল টু ডু ইট। সো এরকম উইশি ওয়াশি জিনিসপত্র এখানে দরকার নাই। সো অ্যাভয়েড, সোজা কথা হচ্ছে যে ইউজ এনিথিং বাট অ্যাভয়েড ওয়ার্ডস লাইক হোপ, মেবি অ্যান্ড পারহ্যাপস। ওকে, অলরাইট। দেন হচ্ছে
গ্যারান্টি। সো গ্যারান্টি বা গ্যারান্টি যেটা হচ্ছে গ্যারান্টি, আমরা যেটা বলি গ্যারান্টি, হ্যাঁ, গ্যারান্টি ওয়ারেন্টি, হ্যাঁ, গ্যারান্টি আর ওয়ারেন্টি। তো গ্যারান্টি ডাজ নট রিয়েলি মিন এনিথিং। কারণ হচ্ছে আপনি যদি এখানে ভার্চুয়ালি মার্কেট প্লেসে একটা গ্যারান্টি দেনও, এটা তো অ্যাকচুয়ালি কোনো, এটা তো কোনোভাবে এটাকে ফুলফিল করার বা এটাকে মিট করার কোনো অ্যাকচুয়ালি কোনো ওয়ে নাই। হ্যাঁ, এখন আপনি ক্লায়েন্টকে ইউজুয়ালি মার্কেট প্লেস আপনার যে প্রোডাক্টগুলো নিয়ে ডিল করবে বা যে জিনিসগুলো নিয়ে আপনারা ডিল করবেন, এগুলোর কি গ্যারান্টি দেওয়া যায়, তাই না? বা হ্যাঁ, অনেক সময় অনেকে এই গ্যারান্টিটা দেয় যে আই গ্যারান্টি ইউ উইল লাভ দিস প্রোডাক্ট, আই গ্যারান্টি ইউ লাভ দিস ডিজাইন, আই গ্যারান্টি আই উইল ডু ইট উইদিন 5 days। এরকম গ্যারান্টিও করতে যাবেন না, কারণ হচ্ছে ইন কেস, কারণ এখানে সবকিছু কিন্তু আপেক্ষিক। In case, if the client does not like your design, or in case if you are not able to deliver the products within 5 days, সেক্ষেত্রে কি হবে? তখন ক্লায়েন্ট আপনার ওই যে আপনি গ্যারান্টি দিয়েছিলেন সেটার সুন্দর মতো একটা স্ক্রিনশট নিয়ে আপনাকে পাঠাবে, বলবে যে এই যে তুমি যে গ্যারান্টি দিয়েছিলা, হোয়াট হ্যাপেন টু ইউর গ্যারান্টি। তখন ইউল জাস্ট হ্যাভ টু ইট ইউর ওন ওয়ার্ডস, আপনার নিজের কথা নিজেকেই গিলতে হবে। ওকে, সো সেক্ষেত্রে ডোন্ট ইউজ দ্য ওয়ার্ড গ্যারান্টি। অনেক সময় ওয়ারেন্টি ইউজ করে, বাট ওয়ারেন্টিটা এটা ফিজিক্যাল সেলসের ক্ষেত্রে প্রযোজ্য, আপনাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। গ্যারান্টি দিতে যায় না, আপনি এটা বলতে পারেন যে আল ডেফিনেটলি গেট দিস ডান, বা আল আল শিওরলি গেট দিস ডান উইদিন 5 days। বাট গ্যারান্টি শব্দটা ইউজ না করাটাই বেটার, বিকজ দ্যাটস এ ভেরি স্ট্রং ওয়ার্ড এবং ওটা লিগাল ম্যাটার্সের দিকে চলে যায় তখন। ওকে, আর দেন নাম্বার 15 হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্টের ব্যাপারেও অ্যাকচুয়ালি গত রবিবার যে সেশনটা নিয়েছিলাম ইয়েতে, কোডাস ট্রাস্টের, কোডাস ট্রাস্ট বাংলাদেশের ফেসবুক পেজে, অফিসিয়াল ফেসবুক পেজে, তো সেখানে যেটা হয়েছিল, যে ওখানে ডিসকাউন্টের ব্যাপারটা নিয়ে বেশ আলোচনা, আরো বিশদ আলোচনা করেছিলাম। তো এখানে ছোট করে একটা জিনিস বলে দিই, এবং এটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি ফার্দার আরও একটা সেশন আছে এই সেলস রিলেটেড ব্যাপার নিয়ে, বা কমিউনিকেশন রিলেটেড, কমিউনিকেশন হ্যাকস রিলেটেড ব্যাপার নিয়ে। ওখানে আমরা অ্যাকচুয়ালি মানে আরও একটু ডিটেলস আলোচনা করবো যে ডিসকাউন্টটা কীভাবে, ডিসকাউন্টটা কী জিনিস আপনাদের জন্য, এবং এটা কীভাবে আপনাদের অফার করা উচিত। হাউ ইজ দিস ক্যানা বেনিফিট ইউ, অথবা হাউ ইজ দিস ক্যানা সার্ভ ইউ ওয়েল। তো ডিসকাউন্টের ব্যাপারে একটা জিনিস আমি আপনাদের এখন বলবো, সেটা হচ্ছে ডিসকাউন্ট শুড বি আ সেলার্স লাস্ট অপশন, ইট শুড বি ইউর ফাইনাল ওয়েপন। এটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে যদি আপনি ইউজ করেন, যে কেউ কোনো ক্লায়েন্টের সাথে কথা হলেই প্রথমে আমি ডিসকাউন্ট দিয়ে দিব, দ্যাটস নট দ্য ওয়ে টু ডু ইট। এটা করলে আপনার লস হবে, আপনি ভুল করবেন। কারণ হচ্ছে ক্লায়েন্টকে যখন আপনি প্রথমেই বলবেন যে আচ্ছা, ইফ ইউ গিভ মি দিস অর্ডার আই উইল গিভ ইউ 15% ডিসকাউন্ট অথবা 20% ডিসকাউন্ট, ক্লায়েন্ট মনে করবে এটা ক্লায়েন্টের অধিকার, রাইট মনে করবে নিজের। ওকে, এবং অনেক ফ্রিল্যান্সার কি দেখা যায় যেরকম ডিসকাউন্ট দিয়ে অর্ডার ধরতে চেষ্টা করে, দিস ইজ অ্যাকচুয়ালি ব্যাড প্র্যাকটিস। এক হচ্ছে এভাবে মার্কেট প্লেস খারাপ হয়ে যায়, আর দুই নম্বর, আর আর দুই নাম্বার হচ্ছে যে এটা করে আপনার কিন্তু অ্যাকচুয়ালি লস হয়, যেখানে আপনি 15 বা 20% প্রাইস আরও পেতেন, সেটা আপনার কিন্তু হাতছাড়া হয়ে যায়। এবং ক্লায়েন্টও কিন্তু আপনাকে খুব আহামরি এটার জন্য বিশেষ কোনো ফেভার আপনাকে করবে না, বা বিশেষ কোনো সম্মানও আপনাকে দিবে না। কারণ যখন আপনি যেহেতু এটা রাইট ওয়ে, আপনি না চাইতেই তাকে দিয়ে দিচ্ছেন বা চাওয়া মাত্রই দিয়ে দিচ্ছেন, তার মানে হচ্ছে হি থিংস যে দিস ইজ ইজ রাইট। বাট এখন সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে তাহলে ডিসকাউন্ট যদি দিতে হয় তাহলে কিভাবে দিব, এটার ফাইনাল ওয়েপন হিসেবে কিভাবে ইউজ করা যায়। আপনাদের একটা সিনারিও আমি বলি, একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি 3 ধরনের লোগো তৈরি করতে পারেন। দ্য বেসিক লোগো কস্ট $15, দ্য এক্সক্লুসিভ লোগো কস্টস অ্যাবাউট $30, and you can design a premium logo that actually costs $50, $50 আর কি। সো এখন ক্লায়েন্ট যখন আপনার কাছে বলবে যে আমার একটা লোগো দরকার আমার নতুন বিজনেসের জন্য বা আমার নতুন ওয়েবসাইটের জন্য, তখন আপনি কোন লোগোটা প্রথমে পিচ করবেন? আপনি অবশ্যই প্রথমেই প্রিমিয়াম লোগোটা পিচ করবেন, বেসিকটা না, বিগিনার লেভেলেরটা না, বা একদম সবচেয়ে বেসিক যেটা সেটা না। আপনি প্রিমিয়ামটা আগে পিচ করবেন। এবং সেলসের ক্ষেত্রে পরিভাষায় আরেকটা জিনিসও বলা হয়, সেটা হচ্ছে অলওয়েজ স্টার্ট উইথ ইউর প্রিমিয়াম প্রোডাক্ট। when you are making a sales pitch, আপনি যখন কাউকে একটা জিনিস বিক্রি করার চেষ্টা করছেন, অলওয়েজ স্টার্ট উইথ দ্য প্রিমিয়াম প্রোডাক্ট। প্রথমে বড়টা পিচ করেন, দেন তারপর এক ধাপ নামেন, তারপর এক ধাপ নামেন, আস্তে আস্তে সবার শেষে আপনি বেসিকটাতে আসবেন। হুম, তো সেক্ষেত্রে ইউ আর অবভিয়াসলি গানা পিচ ইউর প্রিমিয়াম প্রোডাক্ট। প্রথমে প্রিমিয়াম লোগোটা পিচ করবেন, আপনি তাকে বোঝাবেন এভাবে যে লুক, দিস ইজ দ্য ট্রেন্ডিয়েস্ট ডিজাইন, and all the big clients that I have worked for in the past couple of weeks, they have all gone for this kind of style, and all the big corporations are going for this style these days as well.
তো তার মানে হচ্ছে কি একটা লোগোর কয়েকটা অ্যাসপেক্ট হচ্ছে যে ইট হ্যাজ টু বি ট্রেন্ডি, ইট হ্যাজ টু বি প্রফেশনাল লুকিং, এবং বড় বড় কোম্পানিগুলো এখন এই বড় বড় কোম্পানিগুলো এখন এই ধরনের লোগো ইউজ করতেছে, এই ধরনের লোগো তারা নিচ্ছে। হ্যাঁ, তো তাতে করে তার মনে একটা তখন একটা একটা ডিম্যান্ড জন্মাবে, বা তখন তার মাথায় একটা জিনিস ঢুকবে যে যেহেতু নামকরা কোম্পানিগুলো এটা ইউজ করতেছে, তো আমারও এই ডিজাইনটা তাহলে ইউজ করা উচিত, because this is a new business. I want to make a statement so that people look at my business, or people look at my logo, and they think that this is a professional business or this is a legitimate business. So এইভাবে আপনি তার কিন্তু তার সাইকোলজি নিয়ে আপনি কিন্তু খেলা করতে পারেন। তো এটা খেলা করার পরে আপনি তাকে দেখালেন যে দিস ইজ দ্য প্রিমিয়াম লোগো। তো এখন ক্লায়েন্টের ধরেন প্রিমিয়াম লোগোটা দেখে পছন্দ হয়ে গেল। তো এখন প্রিমিয়াম দেখে লোগো দেখে পছন্দ হলো, প্রাইস জিজ্ঞেস করলো, আপনি বলেন যে দিস ইজ ইয়োর ইনভেস্টমেন্ট ফর দিস লোগো উড বি $50. ইয়োর ইনভেস্টমেন্ট ইজ গোয়িং টু বি $50। বাস। এখন ক্লায়েন্ট বললো যে দেখো আমার বাজেট তো এত নেই, আমার বাজেট হচ্ছে অনলি $40, কারণ এক হচ্ছে আমার অন্যান্য জিনিস পারচেজ করার পরে আমার এখন $40 বাঁচছে, আমি তোমাকে কোনোভাবে এটা $50 দিতে পারছো না। হাউএভার আই লাইক দ্য ডিজাইন, হাউএভার আই লাইক দ্য $50, আই লাইক দ্যাট প্রিমিয়াম ডিজাইন। তো এই সিচুয়েশনে যখন ক্লায়েন্টের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, তখন আপনি এই সময় ইউ ক্যান অফার দ্য ডিসকাউন্ট। কারণ এখন যেহেতু ক্লায়েন্টের পছন্দ হয়ে গেছে বাট ক্লায়েন্টের বাজেট নাই, তার মানে হচ্ছে ক্লায়েন্টের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। এই সময় যদি আপনি ডিসকাউন্টটা দেন, দিস উইল সিম লাইক এ ফেভার। মনে হবে যে আপনি ক্লায়েন্টকে একটা উপকার করছেন, ইউ আর ডুইং হিম আ ফেভার, আপনি তাকে একটা সম্মান দেখাচ্ছেন, এবং ক্লায়েন্ট ইজ অলসো গোনা রেসিপ্রোকেট অ্যাজ ওয়েল। ক্লায়েন্টও তা আপনাকে সেই জিনিসটা রেসিপ্রোকেট করবে তখন। তো সম্মান দিলে সম্মান পাওয়া যায়, সিম্পল অ্যাজ দ্যাট। সো এই জন্য যেটা হচ্ছে যে আপনি তখন যেটা করতে পারেন, আপনি তখন তাকে একটা কথা বলতে পারেন যে ওকে, আই আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন, আই রেসপেক্ট দ্যাট, সো what I can do for you, but what I'm going to do for you is just for you, just for this once, I will let you have this logo for $45. তো আপনি তাকে কি বললেন বেসিক্যালি কথাটা, যে আচ্ছা ঠিক আছে আমি তোমার সিচুয়েশনটা বুঝতে পারছি, সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট ফর দিস ওয়ান্স, জাস্ট এইবারের জন্য, জাস্ট ফর ইউ, শুধুমাত্র তোমার জন্য, আই উইল লেট ইউ হ্যাভ দিস লোগো, আমি তোমাকে এই লোগোটা পেতে দিব, বা আমি লোগোটা তোমাকে দিব জাস্ট ফর $45। সো আপনি ক্লায়েন্টের বাজেট আপনি জানেন $40, বাট আপনি এক ধাপেই $40 নামবেন না, তাহলে ক্লায়েন্ট কিন্তু বুঝে ফেলবে যে আপনি আপনি ইচ্ছা করে প্রাইসটা অ্যাডজাস্ট করে বলতেছেন জাস্ট বেচার জন্য। হয়তো বা লোগোটার আসল দাম $40, আপনি বাড়ায় 50 বলছিলেন, এখন আপনি 40-এ নামছেন, তো এটা তাকে বুঝতে দিবেন না। আপনি তাকে জাস্ট $5 একটা ছাড় দিবেন, তাকে বলবেন যে $45। তারপরেও যদি না হয় তখন আপনি $40-এ আসেন, এবং ইউজুয়ালি দেখবেন যে এর মধ্যে কাজ হয়ে যাওয়ার কথা। তো সি হাউ আই প্লেস দ্য ডিসকাউন্ট ওভার দেয়ার। সো এটা হচ্ছে ফাইনাল অপশন। দেখবেন যেখানে আপনার মাত্র 15 বা 30, ম্যাক্সিমাম $30 সেল হতো, সেই জায়গায় এখন আপনি $40 কামায় ফেলতে পারবেন। সো দ্যাট ইজ হাউ ইউ শুড অ্যাপ্লাই দ্য ডিসকাউন্ট, এবং দ্যাট ইজ হাউ ইউ শুড গিভ দ্য ডিসকাউন্ট। সো আমি আবার বলতেছি লাইনটা, সেটা হচ্ছে আপনি বলতে পারেন যে what I'm going to do is just for this once, just for you, I'm going to let you have this logo হতে পারে, অন্য কোনো ডিজাইন হতে পারে, ওটার নামটা ওখানে বসে দিবেন, for $40 বা $45। বুম, কাজ হয়ে যাবে। And trust me, these things work. These are all proven and tested methods. Okay, number 16 is cheaper. সো চিপের কথা বলছিলাম যে চিপ বলা যাবে না, সো চিপারের কথাও বলা যাবে না। যে আপনি হয়তো বলতে পারেন যে ক্লায়েন্ট হয়তো বললো যে তুমি এত দাম কেন চাইতেছো, অন্যরা তো আরো সস্তায় করে। সো আপনি বললেন যে ওকে, আই উইল ডু ইট অ্যাট এ চিপার রেট। এটা আপনি করতে পারেন, এটা আপনি বললেন না, সেটা আপনি বললেন যে আই উইল গিভ ইউ আ মোর ইকোনমিক সলিউশন, অথবা আই উইল গিভ ইউ আ মোর বাজেট ফ্রেন্ডলি সলিউশন, এরকম ধরনের জিনিসটা ইউজ করেন। দেন হচ্ছে কম্প্যারেটর। সো কম্প্যারেটর হচ্ছে যে আপনার কম্পিটিটর কারা আছে, বা আপনার সমসাময়িক অন্যান্য প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী কারা আছে তাদের ব্যাপারে কথা না বলাটাই বেটার। এবং ক্লায়েন্ট অন্য কার সাথে কথা বলতেছে কিনা, বা অন্য কাউকে ইন্টারভিউ করতেছে কিনা আপনার এই টাস্ক নিয়ে বা এই অ্যাসাইনমেন্ট নিয়ে, এই জিনিসটা না তোলাটাই বেটার। আচ্ছা, জাস্ট 1 মিনিট, এখানে আজান দিচ্ছে, আমি জাস্ট আজানটা শেষ হলে আমি আবার স্টার্ট করছি। আমি জাস্ট একটা মিনিট না, জাস্ট আজানটা যতটুকু হচ্ছে তত সময় আমি একটু পজ দিচ্ছি, জাস্ট আই এম পজিং ফর এ ফিউ মোমেন্টস।
ওকে, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কম্প্যারেটর। সো আপনার প্রতিদ্বন্দ্বী কারা আছে, প্রতিদ্বন্দ্বীদের ব্যাপারে জিজ্ঞেস না করাটাই বেটার। এবং অনেক সময় অনেকে বলতে পারে যে আর ইউ টকিং টু সামওয়ান এলস, অথবা হ্যাভ ইউ গিভেন দ্য অর্ডার টু সামওয়ান এলস বা সামথিং লাইক দ্যাট। এরকম এরকম কিছু না বলাটাই বেটার, কারণ হচ্ছে যে সোজা কথা যে worry about your own relationship with the client. You don't need to concern yourself with others. এবং আরেকটা জিনিস আমি আপনাদের একটু দেখাতে চাচ্ছি ফ্রম দ্য মার্কেট প্লেস, দ্যাট ইজ আপনারা অ্যাকচুয়ালি নিজেরাই দেখতে পারবেন যে আপনার কম্পিটিটর কয়জন আছে। আই হোপ ইউ ক্যান সি দ্য স্ক্রিন। ওকে, যেমন ওকে, সো আমি যদি এটা লিখে সার্চ দিই, আমি যদি আপওয়ার্কে যাই, আমি আপনাদের আপওয়ার্কে একটা জিনিস শুধু দেখাতে চাচ্ছি। সো গ্রাফিক ডিজাইনারদের জন্য যে কাজগুলো রয়েছে এখন আপওয়ার্কে, দেখি একটু দেখা যায় কিনা। এই যে লোগো ডিজাইন ফর নিউ অ্যাপ, এটা আমি একটু ওপেন করি। তো একটা অর্ডারের বিভিন্ন জিনিস তো থাকেই, যে এইখানে ডেসক্রিপশন দেওয়া আছে, কি কি ডেসক্রিপশন বা কি কি ক্লায়েন্ট চাচ্ছে সেগুলো লেখা আছে, বাট আপনাদের একটু নিচের দিকে আসতে হবে, একটু একটা জিনিস দেখতে হবে। আচ্ছা না, এটার মধ্যে কিছু নাই, এটা দেখে লাভ হবে না। আমি আর একটু ইন্টারেস্টিং কিছু চাচ্ছি। লোগো ডিজাইন, দেখি এটার কি অবস্থা। না, এটাও তো কিছু নাই। কি ব্যাপার, এগুলো সব এরকম কেন? মানে যেখানে কিছু নাম্বারস আছে সেটাতে আমি একটু বলতেছি, এখানে সবগুলোতেই সেম ব্যাপার, সবগুলোতেই সেম প্যারামিটার আছে, বাট একটু সবগুলোতে একটু নাম্বারস থাকলে তখন জিনিসটা এক্সপ্লেইন করতে আরো বেটার হয়। এই যে ফ্যান্টাস্টিক। অলরাইট, সো এখানে দেখেন গ্রাফিক ডিজাইনার নিডেড টু হেল্প ডিজাইন ক্লোদিং প্রোডাক্টস। তো এখানে কিছু জামা কাপড়ের ডিজাইন তৈরি করতে হবে। তো যে হাই, আই এম লুকিং ফর ফ্রিল্যান্স ডিজাইনার টু হেল্প উইথ ডিজাইনিং দ্য প্রোডাক্টস আই প্ল্যান অন পুটিং আউট। আই এম লুকিং ফর এ শর্ট টার্ম ফ্রিল্যান্সার দ্যাট ক্যান হেল্প ফর দ্য রেস্ট অফ 2020। সো এই বছরের শেষ সময় পর্যন্ত, এখন তো জুলাই, তো বাকি 6 মাস, তো মোটামুটি ইটস অ্যান অনগোয়িং প্রজেক্ট। $400 প্রাইস, তো আই উড সে যে দিস ইজ এ গুড ডিল। ওকে, তো আপনারা যেটা করবেন, প্রত্যেকটা জব জব ডেসক্রিপশন ওপেন করলে নিচে এই সেকশনটাতে আপনার একটু আসবেন, যে অ্যাক্টিভিটি অন দ্য জব। প্রত্যেকটা জবের নিচেই কিন্তু এটা আছে। তো আপনারা এখানে দেখতে পারবেন কিছু ডেটা, যেটা থেকে আপনারাই বুঝতে পারবেন যে আপনাদের কয়জন কম্পিটিটর আছে, বা কোন জিনিসটাতে আপনার কনসার্ন হওয়া উচিত, কোন জিনিসটাতে কনসার্ন হওয়া উচিত না। এবং আদৌ এই সেকশনটা দেখে আপনারা ডিসাইড করতে পারবেন যে whether you can apply to this job or not। আপনার এটাতে অ্যাপ্লাই করে কি লাভ হবে কি হবে না, সেটা থেকে আপনার এখান থেকেই ডিসাইড করতে পারবেন। যেমন অ্যাক্টিভিটির মধ্যে যাব, এখানে কি আছে দেখি, প্রপোজালস 5 to 10, মানে হচ্ছে এই কাজটার জন্য অলরেডি 5 থেকে 10 জন অ্যাপ্লাই করছে। ওকে, সো দ্য নাম্বার ইজ বিটুইন 5 to 10। এখানে স্পেসিফিক নাম্বারটা দেয় না, এটা হতে পারে 7, এটা হতে পারে 6, হতে পারে 8, হতে পারে 9, হতে পারে 10, হ্যাঁ, আবার হতে পারে 5ও। ওকে, সো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই 5 থেকে 10টা এখানে অ্যাপ্লিকেশন পড়ছে, আপনার মতো 5 থেকে 10 জন ফ্রিল্যান্সার এখানে অ্যাপ্লাই করছেন, দ্যাট ইজ ফাইন, দিস ইজ স্টিল ওকে। লাস্ট ভিউড বাই ক্লায়েন্ট, মানে ক্লায়েন্ট এটা শেষবারের মতো 6 ঘন্টা আগে চেক করে গেছে। তো এটা থেকে আপনি এটার ফ্রিকোয়েন্সিটাও বুঝতে পারবেন যে ক্লায়েন্ট কতক্ষণ পর পর অ্যাকচুয়ালি আসতেছে, বা ক্লায়েন্ট কতটুকু অ্যাক্টিভ আপওয়ার্কে। সো ক্লায়েন্ট 6 ঘন্টা আগে দেখে গেছে, তো হয়তো ঘুমাইতে গেছে, ঘুম থেকে ওটা হয়তো আবার চেক করবে। সো দিস ইজ অলসো দ্য নাম্বার ইজ লো। তো এটা যদি এমন হইতো যে 48 ঘন্টা আগে বা 2 দিন আগে বা 3 দিন আগে ক্লায়েন্ট দেখে গেছে, তার মানে হচ্ছে দ্যাট ইজ একটু অ্যালার্মিং, কারণ হচ্ছে যে একটু অ্যালার্মিং, কারণ হচ্ছে যে তার মানে হচ্ছে ক্লায়েন্ট দিয়ে হয়তো গায়েব হয়ে গেছে, বা এবং এই ক্লায়েন্টের কাছ থেকে হয়তো আপনি রেসপন্স নাও পাইতে পারেন অ্যাপ্লাই করার পরে। অলরাইট, সো এটা গেল। নাও এই পার্টটা আরো ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ইন্টারভিউইং 3, মানে হচ্ছে এই যে 5 থেকে 10 জন অ্যাপ্লাই করছে, হ্যাঁ, এই যে 5 থেকে 10 জন অ্যাপ্লাই করছে, এর মধ্যে 3 জনকে ইন্টারভিউ করতেছে, মানে হচ্ছে 3 জনের সাথে ক্লায়েন্ট কিন্তু এই কাজটা নিয়ে কথা বলতেছে, মানে সোজা কথা নেগোসিয়েশন করতেছে, দর কষাকষি করতেছে, মুলামুলি করতেছে, এদের সাথে 3 জনের সাথে কথা হচ্ছে।
সো তিনজন আই উড সে ইটস স্টিল ওকে, আপনি স্টিল দেয়ার ইজ আ চান্স। ওকে, আপনি স্টিল এটাতে অ্যাপ্লাই করতে পারেন, দ্যাট ইজ ফাইন। এটা যদি পাঁচ বা তার বেশি হইতো তাহলে সমস্যা। আচ্ছা, ইনভাইট সেন্ট ৫। এখন এইটা হচ্ছে আরেকটা সমস্যার জিনিস। এটা আপনার মাথা ব্যথার বিষয়। সেটা হচ্ছে ক্লায়েন্টে হয়তো এখানে ৫ থেকে ১০ জন তো অ্যাপ্লাই করছে। আবার ক্লায়েন্ট তার পছন্দের ৫ জন ফ্রিল্যান্সারকে ইনভিটেশন পাঠাইছে। ক্লায়েন্টও কিন্তু আপনি যেরকম ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠাতে পারেন কাজের জন্য, ক্লায়েন্টও কিন্তু একজন ফ্রিল্যান্সারকে নক করতে পারে। তার যদি কোনো ফ্রিল্যান্সারের প্রোফাইল বা কাজের স্যাম্পল দেখে পছন্দ হয়, সে কিন্তু তাকে নক করতে পারে। হ্যাঁ, তো এরকম ক্লায়েন্ট নিজে থেকে এরকম ৫ জনকে নক করেছে। দিস ইজ আ ম্যাটার অফ কনসার্ন। এবং এখানে আবার আছে আনএনসার্ড ইনভাইট। সো ক্লায়েন্ট এই যে ৫ জনকে ইনভিটেশন পাঠাইছে, তার মধ্যে থেকে ৩ জন অ্যান্সার করে নাই। তার মানে তার মধ্যে থেকে ২ জন কিন্তু ক্লায়েন্টের সাথে কথা বলছে। তো এই যে ইন্টারভিউইং ৩ জন, এর মধ্যে হয়তো বা ওই ২ জন থাকতে পারে, নাও থাকতে পারে। তো তার মানে এখানে কিন্তু মোটামুটি এখন সবকিছু কনসিডার করলে দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট কিন্তু মোটামুটি লোক প্রায় পেয়ে গেছে। তো এখন যদিও এখানে দেখা যাচ্ছে যে প্রপোজাল খুব একটা বেশি পড়ে নাই, কিন্তু সমস্যা করে দিছে এইটা, ক্লায়েন্ট যে ৫ জনকে পাঠাইছে তার মধ্যে থেকে আনঅ্যান্সার্ড ইনভাইট মানে ৩ জন হচ্ছে অ্যান্সার করে নাই। তার মানে হচ্ছে ২ জন অ্যান্সার করছে। এটার এখানে এই নাম্বারটা এখানে লেখে না, বাট তার মানে হচ্ছে এখানে আপনার বিয়োগ করে দেখতে হয়, ৫ থেকে ৩ বাদ দিলে ২ থাকে। সো তার মানে হচ্ছে ২ জন অ্যান্সার করছে। সো এই ৩ জন, এবং ৩ জনের সাথে অলরেডি ক্লায়েন্ট কথা বলছে, তো এই ৩ জনের মধ্যে ২ জন থাকতেও পারে, নাও থাকতে পারে। সো অল টুগেদার ক্লায়েন্ট মোটামুটি এই কাজটার ব্যাপারে ৪-৫ জনের সাথে কথা বলে ফেলছে অলরেডি আপনি অ্যাপ্লাই করার আগেই। সো দ্যাট ইজ এ ম্যাটার অফ কনসার্ন। তো আপনার তখন বুঝতে হবে যে এটা কি আপনি তারপরে অ্যাপ্লাই করবেন কি না। ডু ইউ হ্যাভ সামথিং নিউ টু ব্রিং টু দ্য টেবল? আপনি কি নতুন কিছু তাকে বা এক্সট্রাঅর্ডিনারি কিছু তাকে অফার করতে পারবেন কিনা? আদারওয়াইজ আই উড সে যে ইউ ক্যান স্কিপ দিস। ওকে, সো এইভাবে দেখেন আপনি কিন্তু অটোমেটিক্যালি আপনার কয়জন কম্পিটিটর বা আপনার কয়জন কম্পিটিশন সেটা কিন্তু আপনি জেনে ফেলতে পারতেছেন। ইজ দ্যাট ক্লিয়ার? আপনার কি বুঝতে পারলেন এখন যে জিনিসটা দেখাইলাম? ওকে, ওকে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, তো কম্পিউটারের ব্যাপার গেল। তো কম্পিউটারের কথাটা না তোলাই বেটার, কম্পিউটার কথাটা না বলাই বেটার। আচ্ছা, দেন হচ্ছে প্রাইস। প্রাইস, তো প্রাইসের যেমন কস্টের কথাটা যেরকম বলেছিলাম, কস্ট আর প্রাইস একই মিনিং। তো ওখানে আমরা বলেছিলাম ইনভেস্টমেন্ট কথাটা ইউজ করতে, যে ইউর ইনভেস্টমেন্ট ফর দিস লোগো বা ইউর ইনভেস্টমেন্ট ফর দিস ডিজাইন, ইট শুড বি ইউর ইনভেস্টমেন্ট ফর দ্য ডিজাইন শুড বি $15 বা $20 বা সামথিং লাইক দ্যাট। ওরকম জিনিস ইউজ করেন, যেখানে লিখে দেওয়া আছে যে প্রাইস মে মেক দেম থিঙ্ক that they can shop around, again your use investment instead. So প্রাইস কথাটা ইউজ করবেন না। দেন হচ্ছে ফরবিডেন। ফরবিডেন কথাটাও ইউজ করতে পারবেন না, ইটস এ টেরিবলি নেগেটিভ ওয়ার্ড। এরকম কিছু কেসেস আমরা শুনতে পেয়েছি যেখানে যেটা করেছে যে কাজ বাগিয়ে নেওয়ার জন্য কাজ বাগিয়ে নেওয়ার জন্য সিম্প্যাথি জেনারেট করার চেষ্টা করে ক্লায়েন্টদের মনে। তো একজন ফিমেল ফ্রিল্যান্সার এরকম এই কাজ করতেছিলেন, উনি ক্লায়েন্টদের বলতেছিলেন যে বাংলাদেশে ফিমেলদের কোনো স্বাধীনতা নাই, বাংলাদেশের মহিলাদের কোনো স্বাধীনতা দেওয়া হয় না, মেয়েদেরকে কোনো স্বাধীনতা দেওয়া হয় না, এবং তাদেরকে ঘরের বাইরে গিয়ে কাজ করা এটা ফরবিডেন, ইটস ট্যাবু, এবং এটা সোশ্যালি নট অ্যাকসেপ্টেবল। এবং এই কারণে সে যদি এই কাজটা পায় তাহলে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারবে। এই জন্য শি ইজ ডেসপারেট ফর এ জব, এই জন্য তাকে যেন ক্লায়েন্ট কাজটা দেয়, এরকম কিছু ইয়ে করতেছিলেন। সো এটা খুবই বাজে একটা প্র্যাকটিস। নেভার ডু সামথিং লাইক দিস, নেভার ডু সামথিং লাইক দ্যাট। কি জন্য? ডু ইউ থিঙ্ক যে বাংলাদেশে মেয়েদের এরকম কোনো প্রতিবন্ধকতা আছে? বাংলাদেশে তো প্রত্যেকটা সেক্টরে ফিমেলস আর ইনভলভ, এবং দে আর লিডিং সাম সেক্টরস এজ ওয়েল, এবং তারা খুবই ভালো ভালো পজিশনে আছেন কর্পোরেট ওয়ার্ল্ডেও, সো টু স্পিক। So there's nothing forbidden for women in this country. Yeah, there are rules and regulations, there are religious conservations, and there are social conservations. বাট তারপরেও তো এটা মানবেন কি মানবেন না সেটা তো আপনার ব্যাপার, তাই না? তো এখানে কোনো কিছু তো বাই ল ফরবিডেন করা নাই বা এনফোর্সও করা হচ্ছে না। বাংলাদেশ ইজ এ ফ্রি কান্ট্রি, এবং বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এভরি সিঙ্গল রুল can be bent, and every single rule can be broken if necessary. Among people, it can be done by people who has the means to do it. So
সো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে ফরবিডেন বা ট্যাবু এরকম কিছু ইউজ করে আপনি নিজে আরেকজনের কাছ থেকে সিম্প্যাথি কিনে একটা অর্ডার যদি আপনি নেন, এটা আপনি নিজেকে ছোট করলেন, নিজের দেশকেও ছোট করলেন। এবং যেটা হচ্ছে এতে যেটা হয়, এতে করে মার্কেট প্লেসে একটা পার্টিকুলার দেশের ফ্রিল্যান্সারদের ব্যাপারে একটা বাজে, কারণ ট্রাস্ট মি, একটা বাজে ইমপ্রেশন তৈরি হয়। এবং ট্রাস্ট মি, অন্যান্য ফ্রিল্যান্সারদের মধ্যে যেরকম কথাবার্তা হয়, বায়ারদের মধ্যে কিন্তু কথাবার্তা হয়, এবং এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু খুব দ্রুত স্প্রেড করে। হ্যাঁ, এগুলো এইসব কন্ট্রোভার্সি, এসব কন্ট্রোভার্সিয়াল ব্যাপার স্যাপারগুলো খুব দ্রুত ছড়ায়। যেমন ইন্ডিয়ান এবং পাকিস্তানি ফ্রিল্যান্সারদের ওয়ার্ল্ড ওয়াইড এমনি একটা বদনাম আছে। সো কাইন্ড অফ লাইক দ্যাট। সো বাংলাদেশেরও ফ্রিল্যান্সারদের নামে এরকম বদনাম হয়ে যাবে। সো এটা করার কোনো মানে হয় না। এভাবে হয়তো আপনি এভাবে হয়তো একজন দুজনের কাছে আপনি অর্ডার পেতে পারেন, বাট ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য ইন মোস্ট অফ দ্য প্লেসেস পিপল উড বি অ্যানয়েড যে আপনি এখানে ইউ আর বেগিং, আপনি এখানে ভিক্ষা করতেছেন, বা আপনি এখানে ডেসপারেটলি অর্ডার লক করার চেষ্টা করতেছেন। তো ডোন্ট ডু এনিথিং লাইক দ্যাট। আচ্ছা, দেন হচ্ছে অবজেকশনস। অবজেকশন মানে হচ্ছে আপনারা বলতে পারেন যে আই হ্যাভ অ্যান অবজেকশন টু দিস, বা আই হ্যাভ অ্যান অবজেকশন অ্যাবাউট দ্য টাইম লাইন অথবা ডেডলাইন। এইটা না বলে ইউজ দ্য ফ্রেজ এরিয়াস অফ কনসার্ন। মাই এরিয়া অফ কনসার্ন ইজ দ্য টাইম লাইন। হ্যাঁ, বা আই উড প্রবলি নিড 2 more extra days, এরকম 2 more days বা সামথিং লাইক দ্যাট, এরকম কথা বলতে পারেন। বাট অবজেকশনস কথাটা না ইউজ করে বেটার। এটা তো ইটস নট এ কোর্ট হাউস, এটা তো ইয়ে না, কোর্ট না যেখানে আপনি একটু পরপর অবজেকশন মিলর্ড দিবেন। ওকে, দেন নাম্বার 21 ইজ সাইন অর সিগনেচার। এখানে সাইন বা সিগনেচার করতে বলবেন না, সাইন বা সিগনেচার এখানে কথা আসতেছে না। ইউ ক্যান আস্ক ফর দেয়ার অ্যাপ্রুভাল, দ্যাটস হোয়াট ইউ ক্যান ডু। এবং ফরেনার ইউজুয়ালি তাদের কোনো সাইন বা সিগনেচার এগুলোর ব্যাপারে তারা কিন্তু খুব সেন্সিটিভ হয়। সেখানে যেহেতু কোনো পেপারে সাইন করার কোনো ব্যাপার আসতেছে না, সো অ্যাভয়েড সেইং দ্যাট। আর দেন হচ্ছে কমিশন। তো মার্কেট প্লেসের একটা কমিশন থাকে, আপনারা যখন আর্ন করবেন মার্কেট প্লেসে কিন্তু একটা কমিশন কেটে রাখবে। প্লাস আপনারা যখন ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করবেন বা পেওনিয়ার অ্যাকাউন্ট ইউজ করবেন, তখনও কিন্তু একটা কমিশন কেটে রাখবে। সো আপনি ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে তুমি প্রাইস হয়তো বেশি চাচ্ছ বা প্রাইস একটু কমাও, আপনি তখন বললেন যে দেয়ার উইল বি এ কমিশন ফর দ্য প্ল্যাটফর্ম, দেয়ার উইল বি এ কমিশন টেকেন অ্যাওয়ে বাই ফাইবার অর আপওয়ার্ক অথবা পেওনিয়ার। এই কথাগুলো না বলাটাই বেটার। আপনি কমিশন ধরেই একবার হিসাব করে বলবেন, বাট কমিশনের ব্যাপারটা আলাদা করে বলবেন না। দেন হচ্ছে পিচ। নাম্বার 23 ইজ পিচ। when you're saying যে listen to my pitch বা listen to my sales pitch, তার মানে you are becoming very apparent যে you are trying to sell. সো এটা আপনি প্রেজেন্টেশন বলতে পারেন। ধরেন আপনি ক্লায়েন্টকে একটা জিনিস বোঝাচ্ছেন, সেটাকে পিচ না বলে আপনি প্রেজেন্টেশন বলতে পারেন, যে অথবা ডেমনস্ট্রেশনও বলতে পারেন, রাদার দেন সেইং ইট কলিং ইট আ পিচ। কারণ পিচটা একদম স্ট্রিক্টলি সেলসের একটা পরিভাষা, এটা আপনি এখানে ইউজ না করাটাই উত্তম। নাম্বার 24 ইজ কাস্টমার। এইটা কাস্টমার শব্দটা খুবই কমন, অলরেডি আমাদের প্রায় এটা অলরেডি মুখে মুখে চলে আসে। তো কাস্টমার বা বায়ার এই শব্দটা আমি অ্যাকচুয়ালি এই শব্দ দুইটা একটা আমি পছন্দ করি না। আই প্রেফার দ্য ওয়ার্ড ক্লায়েন্ট। কারণ হচ্ছে যে দ্যাট সাউন্ডস সফিস্টিকেটেড। আপনি বলতে পারেন যে পিপল উই সার্ভ, দ্য পিপল দ্যাট আই হ্যাভ সার্ভ, অথবা কল দেম ক্লায়েন্টস, বাট ডোন্ট কল দেম কাস্টমার্স অর বায়ার্স। হ্যাঁ, ইউ আর মাই বায়ার, ইউ আর মাই ক্লায়েন্ট, এগুলো বলতে চায় না। আচ্ছা, নাম্বার 25 and the last one is advice. Not everyone is looking for advice. সবাই অ্যাডভাইসটা পছন্দ করে না, নিতেও চায় না। সো উপদেশ নিতে অনেকেই পছন্দ করে না, এবং নট এভরিওয়ান ইজ ওপেন টু সাজেশনস অ্যান্ড অ্যাডভাইস। তো সেক্ষেত্রে আপনি হয়তো কোনো কিছু যদি ক্লায়েন্টকে বলতেন যে মাই অ্যাডভাইস উড বি ইউজিং দ্য রয়্যাল ব্লু কালার, অথবা মাই অ্যাডভাইস উড বি ফর ইউজিং অমুক প্যাটার্ন বা অমুক ফাইল ফরম্যাট, যেটাই হোক, সেক্ষেত্রে অ্যাডভাইস শব্দটা না বলে আপনি বলতে পারেন যে আই হ্যাভ হ্যাড এ সিমিলার এক্সপিরিয়েন্স ইন দ্য পাস্ট অ্যান্ড আই হ্যাড ইউজড অমুক কালার। সেটা আপনি বলতে পারেন যে ফ্রম মাই এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স বা ফ্রম মাই এক্সপিরিয়েন্স হোয়াট আই ক্যান টেল ইউ ইজ এই কালারটা ভালো হবে, কাইন্ড অফ লাইক দ্যাট। সো রাদার দ্যান ইউজিং দ্য ওয়ার্ড অ্যাডভাইস অর সাজেশনস। অলরাইট, সো এই ছিল 25টা ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো আপনার ইউজ করার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। এখন এই 25টা ওয়ার্ডের ব্যাপারে কি কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন বা কারো কোনো কোয়েশ্চেন? হুম। অবভিয়াসলি নেগেটিভ হচ্ছে যে অবভিয়াসলি শব্দটা যখন আপনি কাউকে বলেন, এটা আপনার কাউন্টার পার্ট বা আপনার অপর পার্সনটা মনে করবে যে আপনি তাকে ডিমিন করতেছেন বা তাকে ছোট করে দেখতেছেন। আপনি হয়তো জিজ্ঞেস করলেন যে
নো, 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 নো। হ্যাঁ, বুঝাচ্ছি, বুঝাচ্ছি। যেটা হচ্ছে যে বাংলায় যদি কনভারসেশনটা এরকম হয়, ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করলো যে, "আচ্ছা, এই কাজটা কি তাহলে ইলাস্ট্রেটর দিয়ে করবে?" আপনি বললেন, "অবভিয়াসলি।" তো মানে কি যে আপনি তার তার যে জ্ঞানের পরিসীমা সেটাকে আপনি ছোট করে দিই এইটা জানেন না, এটার ইমপ্লাইড মিনিংটা হয় এরকম। আমরা হয়তো জিনিসটাকে এই জন্য তখন একটা কথা আমি বলছিলাম, আপনি হয়তো খেয়াল করেন নাই। একটা কথা আমি বলছিলাম যে আমাদের কাছে জিনিসটা হয়তো হার্মলেস মনে হয় কারণ আমরা হয়তো এটার ইমপ্লিকেশনসটা বুঝি না। আমরা জাস্ট এটাকে একটা ইংলিশ ওয়ার্ড হিসাবে একটা ফিলার ওয়ার্ড হিসাবে ইউজ করি, কিন্তু তাদের কাছে এটার একটা গূঢ় একটা ডিপ মিনিং আছে। তাদের কাছে ইট ইজ ভেরি ডিমিনিং, এবং তারা এই জিনিসটা সবসময় কিন্তু কাইন্ডলি নেয় না ব্যাপারটা। তাদেরকে যখন আপনি বললেন যে অবভিয়াসলি, তার মানে হচ্ছে তুমি জানো না, এটা এটা তো সিম্পল একটা জিনিস, এটা জানা, এটা সবাই জানে, এরকম একটা ব্যাপার দাঁড়ায়, সেই জন্য অবভিয়াসলি ইউজ না করাটাই বেটার। ওকে। হ্যালো, আই হোপ দ্যাট অ্যান্সার্স ইউর কোয়েশ্চেন। এটাই জিজ্ঞেস করতে চাচ্ছেন? ইয়া, ইয়া, ক্লিয়ার এখন? ওকে, ওকে। সো ব্যাপার হচ্ছে যে অনেক সময় অনেক কিছুই, অনেক কথাই আমরা অনেক সময় বলি যেটা আমাদের কাছে অ্যাপারেন্টলি হার্মলেস মনে হয়, বাট অ্যাকচুয়ালি ফরেনারদের কাছে এটা তো মিনিংটা ডিফারেন্ট, কারণ আমরা যেভাবে বুঝি ওদের বোঝাটা একটু ডিফারেন্ট। ওরকম যদি হইতো তাহলে আমরা সবাই তো এটাতে পণ্ডিত হয়ে যেতাম, বা আমাদের কারোরই কমিউনিকেশনে কোনো ঝামেলা হতো না। সো ওদের কিছু ওদের কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে, ওদের কিছু কম্প্রিহেনশন লেভেল আছে, এই জন্য এই জিনিসটা বলা। সো অবভিয়াসলি এটা আমরা ইউজ করি, দ্যাটস ফাইন, বাট ওদের সাথে ইউজটা একটু কমায় রাখাটাই বেটার। আচ্ছা, অলরাইট। সো এরপরে হচ্ছে 7টা রুল আমি আপনাদেরকে একটু বলবো। সরি, স্লাইডে চলে আসছে। আচ্ছা, 7টা নিয়ম আমি আপনাদের বলবো দ্যাট ইউ নিড টু ফলো, যেটা আপনাদের সেলিং এর সময় বা ওয়েন ইউ আর ট্রাইং টু লক অ্যান অর্ডার, যখন আপনি একটা অর্ডার কনফার্ম করতে যাচ্ছেন তখন এই নিয়মগুলো আপনাকে একটু মানতে হবে। ফার্স্ট হচ্ছে, ডোন্ট বি এ ইয়েস ম্যান। সবসময় জি হুজুর, হ্যাঁ হুজুর, জি স্যার, হ্যালো স্যার, অফকোর্স স্যার, এগুলা করতে যাবেন না। কারণ হচ্ছে যখন আপনি মার্কেট প্লেসে নতুন একজন সেলার হিসেবে জয়েন করবেন, আহ, আপনার ক্লায়েন্টরাও কিন্তু আপনাকে দেখে, আপনার প্রোফাইল দেখে বুঝতে পারবে যে ইউ আর এ নিউ সেলার, আপনি একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করেছেন। এবং এরকম অনেক ধরনের ক্লায়েন্ট আছে মার্কেট প্লেসে যারা এরকম নতুন ফ্রিল্যান্সার খুঁজে। নতুন ফ্রিল্যান্সার পেলে তাদেরকে দিয়ে তারা যেটা করে, তাদেরকে একটু চাপ দিয়ে একটু বেশি কাজ করায় নিতে চায়, একটু বেশি খাটায় নিতে চায়, সাধারণত দ্বিগুণ তিনগুণ খাটায় নেয়। এবং প্রাইসের ব্যাপারেও খুব কিপটামি করে। এবং তাদেরকে সাধারণত লোভ দেখায় যে আমি তোমাকে তোমার প্রথম অর্ডারটা আমিই দিচ্ছি, অথবা তাদের লোভ দেখায় যে আমি তোমাকে কিন্তু ভালো রিভিউ দিব, বা আমার কথা না মানলে আমি কিন্তু খারাপ রিভিউ দিয়ে দিব। এরকম কিছু টাইপের লোকজন দেখা যায়। তো এটা আপনারা যখন আপনার নতুন ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেসে জয়েন করবেন, তখন এরকম জিনিস হয়তো কাউকে কাউকে ফেস করা লাগতে পারে। দ্যাটস হোয়াট আই এম সেইং। সো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে ডোন্ট বি এ ইয়েস ম্যান অল দ্য টাইম। আপনার, ইউ নিড দ্য জব, ইউ নিড দ্য মানি, বাট ডাজন্ট মিন যে আপনি সবকিছু একদম জলাঞ্জলি দিয়ে বা সব রকমের কম্প্রোমাইজ করে আপনি কারোর জন্য একেবারে রাত দিন খেটে $5 একটা অফার কমপ্লিট করবেন। It shouldn't be like that. সো ক্লায়েন্ট যদি যথোপযুক্ত রেমুনারেশন আপনাকে না দেয়, এক আপনি যে পরিমাণ খাটনি করছেন তার যথার্থ মজুরিটা সে যদি না দিতে চায়, তাহলে সেটাকে জাস্ট না করে দিবেন, অর্ডার কনফার্ম করবেন না। ওকে। অর্ডার কনফার্ম না করা পর্যন্ত সে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারছে না, কারণ সে আপনাকে তখন কোনো রিভিউ দিতে পারবে না, কিছুই করতে পারবে না। ওকে, জাস্ট হাম্বি তাম্বি করতে পারবে। সো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে সাধারণত পটেনশিয়াল কাস্টমার কোনো রিকোয়েস্ট করলে আপনি ন্যাচারালি ইয়েস বলার আহ, একটা একটা প্যাটার্ন চলে আসে। বাট যেটা হচ্ছে যে সব সময় যেখানে আপনার মতামতের বিরুদ্ধে বা আপনার প্রিন্সিপালের বিরুদ্ধে গিয়ে সব সময় সব জায়গায় হ্যাঁ বলাটা উচিত না। আপহোল্ড ইউর মরাল, আপহোল্ড ইউর প্রিন্সিপালস, ডোন্ট বি এ ইয়েস ম্যান। ওকে, এটাতে আপনার ক্ষতি ছাড়া আর কিছুই হবে না। আচ্ছা, আর ডোন্ট অফার টু মাচ ইনফরমেশন। এখন যেহেতু আপনারা গ্রাফিক ডিজাইনটা শিখছেন, গ্রাফিক ডিজাইনিং এর অনেক টেকনিক্যাল টার্মস আপনাদের অলরেডি জানা। আপনারা অলরেডি রাস্টার, ভেক্টর, এআই ফাইল, সিডিআর ফাইল, অ্যাডোব ইলাস্ট্রেটর, ফটোশপ, ইমেজ মাস্কিং, মাস্ক, দেন হচ্ছে পেন টুল, ক্লিপিং প্যাথ, এইসব অনেক ধরনের এসব অনেক ধরনের টেকনিক্যাল টার্মস আপনারা শিখে ফেলেছেন। লেয়ারিং, আরো হ্যান ত্যান হাবিজাবি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভাল, হ্যাঁ, এরকম অনেক কিছু আপনারা হয়তো অনেক কিছু ল্যাসো টুল, হ্যান ত্যান হাবিজাবি, অনেক কিছু আপনারা হয়তো শিখে ফেলেছেন।
সো এখন ক্লায়েন্ট যখন আপনাকে একটা কাজ দেয় বা আপনাকে জিজ্ঞেস করে যে ডু ইউ থিঙ্ক ইউ ক্যান ডু ইট বা আর ইউ শিওর ইউ ক্যান ডু ইউড বি এবল টু ডু দ্যাট, তো আপনি তখন ফটাফট বলে ফেললেন হ্যাঁ পারবো না মানে অফকোর্স আই ক্যান ডু ইট। আমি এটা প্রথমে এই ফাইলটা নিব, এই ফাইলটা নিয়ে আমি ইলাস্ট্রেটর ওপেন করবো, ইলাস্ট্রেটর ওপেন করে আমি পেন টুল নিব, পেন টুল নিয়ে এটা ভাবে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এই লেয়ারটা সিলেক্ট করব, এই লেয়ারে সিলেক্ট করে আমি এই বাকি জিনিস আমি ফেলে দিব। সোজা আপনি একদম পটপট করে পুরা টেকনিক্যাল পুরা ডিটেল আপনি শেয়ার করে দিলেন। তো এতে সমস্যা হচ্ছে কি, এবং এটা হওয়ার চান্স অনেক থাকে, কারণ হচ্ছে যখন আমরা টেকনিক্যাল কোনো একটা কাজ শিখি এটা আমরা কারোর সাথে শেয়ার করার জন্য একটু উদ্গ্রীব থাকি, একটু আগ্রহী থাকি বেশি। ওকে, so I know this is a fantastic thing. I know this is a very this is something that that you need to be proud of, or you should be happy about. But the thing is, control your happiness and control your eagerness as well. সো আপনি যদি একদম স্টেপ বাই স্টেপ সব কিছু ফলো করে দেন তাহলে তো ক্লায়েন্ট নিজেই করে নিবে। আবার অনেক সময় এরকমও হয় আপনার ক্লায়েন্ট নিজেও কিন্তু গ্রাফিক ডিজাইনার হতে পারেন। ওকে, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য অনেকে কিন্তু মার্কেট প্লেসে ঘুরে। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট শেয়ারিং অল দোজ ইন্ট্রিকেট ডিটেলস। সো একদম টেকনিক্যাল খুঁটিনাটি ডিটেলে যাবেন না, আপনি হয়তো ব্রড মোটা দাগে কিছু কথা বলে দিতে পারেন, মোটা দাগে কিছু কথা বা কিছু আউটলাইন দিতে পারেন যে আই উইল ইউজ দ্য ফটোশপ টুল টু ডু দ্যাট, হ্যাঁ, অথবা আই উইল ইউজ দ্য ইলাস্ট্রেটর টুল টু ডু দ্যাট। হ্যাঁ, এরকম কিছু আপনি হয়তো জাস্ট মোটা হয় বলে, বাট একদম স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দিবেন না। কারণ হচ্ছে এরকম স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দিলে দুইটা কাজ হতে পারে, এক হতো ক্লায়েন্ট বেশি শেয়ার না হলে নিজেই করে নেবে, অথবা যেটা করবে ক্লায়েন্ট ওভারওয়েলমড হয়ে যাবে অথবা কনফিউজড হয়ে যাবে এত টেকনিক্যাল ডিটেলস। কারণ এত জিনিস ক্লায়েন্ট যদি কারেন্টে যদি মাথার উপর দিয়ে যায় তাহলে ক্লায়েন্ট বুঝবে যে আপনি তাকে কনফিউজ করার চেষ্টা করতেছেন। সো হি ইজ গানা গো অ্যাওয়ে ফ্রম দ্যাট প্লেস। সো হি ইজ গানা মুভ অন ফ্রম ইউ। সেই জন্য ক্লায়েন্টকে খুব বেশি ইয়ে করার দরকার নেই, জাস্ট কনভিন্স করার জন্য যতটুকু বলা দরকার ততটুকু বললেই হবে, খুব বেশি টেকনিক্যাল জার্গন ইউজ না করাটাই বেটার। এবং অনেক সময় অনেকে এটাও করে যে নিজেকে একটু বেশি স্মার্ট বা সফিস্টিকেটেড দেখানোর জন্য ইচ্ছা করে বেশি বেশি টেকনিক্যাল টার্ম ইউজ করে, এটাতেও ক্লায়েন্ট কিন্তু অফেন্ডেড হতে পারে। ওকে, দেন হচ্ছে ওভারসেলিং। ডোন্ট ওভারসেল। কখনো বলবেন যে আই হ্যাভ দ্য বেস্ট, আই ক্যান গিভ ইউ দ্য বেস্ট ডিজাইন বা মাই ডিজাইনস আর দ্য বেস্ট, ইউ উইল নেভার ফাইন্ড আ ডিজাইন অ্যাজ গুড অ্যাজ মাইন এনিওয়্যার এলস। হ্যাঁ, এরকম এরকম আমাদের সোলাইমান সুখন স্যারের মতো ঢোল পিটাতে গেলে সমস্যা। সো সেটা হচ্ছে যে আপনি এটা বলতে পারেন যে আল 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 গিভ ইউ দ্য বেস্ট পসিবল ডিজাইন উইদিন ইউর বাজেট। দ্য বেস্ট পসিবল ডিজাইন উইদিন ইউর বাজেট, আপনি যতটুকু পে করবেন তার মধ্যে সাধ্যের মধ্যে সেরাটা। হ্যাঁ, স্বপ্নের মতো সাধ্যের মধ্যে সেরাটা দিবেন। সো যেমন এখানে দেখেন একটা কথা লেখা আছে যে ইউ হ্যাভ টু থিঙ্ক অফ সেলস লাইক ডেটিং। সো ইফ ইউ রিক অফ ডেসপারেশন নো ওয়ান উইল বি অ্যাট্রাক্টেড টু ইউ। ফর এক্সাম্পল, যারা যারা ডেটিং করেছেন বা যারা ডেটিং এ গিয়েছেন, যদি দেখেন যে ফার্স্ট ডেটেই কেউ সামওয়ান বিকামস ভেরি সিরিয়াস যে এনগেজমেন্ট কবে করব, বিয়ে শাদী কবে করব, বাচ্চা কাচ্চা করে নিব, এরকম কথাবার্তা যদি কেউ ফার্স্ট ডেটে গিয়ে আলোচনা শুরু করে তাহলে কি দ্যাট দ্যাট বা এরকম কথা যে হঠাৎ করে ধরেন ধরেন ফার্স্ট টাইম কারোর সাথে ডেটে গিয়েছেন, সে হয়তো বললো যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমি তো একদম শেষ হয়ে যাব, আমি তোমাকে ছাড়া আমি কিছু চিন্তা করতে পারছি না। তো দ্যাট মিনস you are reeking of desperation. So sales is kind of like that. If you reek of desperation, if the client can sense that you are being desperate to sell, it's not gonna do. You're not gonna do very well. এবং client আপনার সাথে আর কথাবার্তা বলবে না। So এরকমই যেমন ফার্স্ট ডেটে যদি আপনি এরকম কথাবার্তা শুনেন, you are probably not gonna meet that guy ever. বা আমি জানি না আপনাদের কেউ কেউ হয়তো তার সাথে আবার দেখা করতেও পারেন। এক একজনের এক এক রকম চয়, অনেকে হয়তো এরকম হঠাৎ করে সিরিয়াস হয়ে যায় এরকম মানুষ হয়তো পছন্দ করতে পারেন, বাট মোস্ট অফ দ্য কেসেস in general people don't like to date people who get incredibly serious on the first date. So it is kind of like dating, so to speak, in that sense. সো এরকম ডেসপারেট হওয়ার কিছু নাই যে আপনি এটা নিতেই হবে, স্যার এটা নেন, আপনি এটা দেখেন একবার, আপনি এরকম একটু স্যার ইউ শুড ট্রাই ইট, অ্যাটলিস্ট টেক ওয়ান ডিজাইন ফর মি, ইন্ডিয়ানরা যেরকম ভাবে পুশ করে আর কি, এরকম করার দরকার নেই। হ্যাঁ, বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আচ্ছা, আর যেটা হচ্ছে যখন আপনি সেল করার চেষ্টা করছেন তখন যেটা হচ্ছে যে অনেক সময় অনেক ধরনের আলোচনা আসতে পারে, আবার অনেক সময় একটা সুন্দর বিজনেস রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য অনেক সময় কিছু খাতিরের আলাপ করা লাগে। হ্যাঁ, তো এখানে যেটা হচ্ছে যে এখন আপনি খাতির ততক্ষণ পর্যন্তই একটু করার চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত অর্ডারটা কনফার্ম না হয়। অর্ডার কনফার্ম হয়ে গেলে তারপর এত খাতির করার দরকার নেই, তারপর তাড়াতাড়ি আপনি আপনার কাজে লেগে পড়ুন। সো অনেক সময় যেটা হয় যে এই খাতির করতে গিয়ে আজেরা প্যাচাল হতে থাকে, বাট অ্যাকচুয়ালি কাজের কাজ কিছুই হয় না। হ্যাঁ, সো ব্যাপার হচ্ছে যে সেলস মিটিংস শুড বি শর্ট
একটা ক্লাস পার ক্লায়েন্ট বা পার কাস্টমার আপনার 15 থেকে 20 মিনিটের বেশি সময় স্পেন্ড করা উচিত না একজন কাস্টমার পিছনে, ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট। আপনি যদি 10 মিনিটের মধ্যে লক করতে পারেন, ফ্যান্টাস্টিক, ইউ হ্যাভ অ্যাবসলুটলি ফ্যান্টাস্টিক সেলস স্কিলস। আর যদি আপনি না পারেন, যদি আধা ঘন্টার উপরে লাগে, তার মানে হচ্ছে যে ইউ নিড টু ওয়ার্ক অন ইউর সেলসম্যান স্কিলস আ লিটল বিট মোর। সো দ্যাটস দ্য ফাইন লাইন। সো on an average, you should spend like 15 to 20 minutes per client. That is quite enough, so to speak. So, এবং র্যান্ডম টপিক, আপনারা ওয়েদার, পলিটিক্স, ক্রিকেট, বলিউড, হলিউড, হ্যাঁ, টিভি সিরিজ, এগুলো নিয়ে কথা না বাড়ানোটাই বেটার। এগুলো শুধু শুধু সময় নষ্ট হবে। ওখানে প্রফেশনাল কথাবার্তা বলাটাই বেটার। কারণ হচ্ছে ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু বি সার্টেন অ্যাবাউট ইউর গোল। আপনার গোলটা কি? কারণ ক্লায়েন্টের সাথে কথা বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে কাজটা বুঝে নিয়ে কাজটা শুরু করা, কাজটা শেষ করে পেমেন্ট নিয়ে নেওয়া, শেষ। তো নেভার লুজ সাইট অফ ইউর গোল। এসব খাতিরের পেঁচালের মধ্যে পড়ে বা এসব গোফ খেজুরের আলোচনার মধ্যে পড়ে যায় না। ওকে, আর এটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য, সেটা হচ্ছে নেভার ডিলে ইয়োর সেলস। আপনারা কখনো কোনো স্কিল আনফিনিশড অবস্থায় ওটা নিয়ে ফেলে রাখবেন না। ধরেন ইউজুয়ালি যেটা হয় যে ফাইবারে ম্যাক্সিমাম আপনি 7টা গিগ ওপেন করতে পারেন। সো ধরেন আপনি, এবং প্রত্যেকটা স্কিলের আন্ডারে একটা গিগ খুলতে হয়। ধরেন আপনি বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন, এটা আপনার 1 নম্বর গিগ। আপনার 2 নম্বর গিগ হচ্ছে ব্রোশর ডিজাইন। আপনার 3 নম্বর গিগ হচ্ছে ফ্লায়ার ডিজাইন। হ্যাঁ, আপনার 4 নম্বর গিগ হচ্ছে রাস্টার টু ভেক্টর। আপনার 5 নম্বর গিগ হচ্ছে প্রেজেন্টেশন ফাইলস। হ্যাঁ, আপনার 6 নম্বর গিগ হচ্ছে ইনডিজাইন প্রজেক্টস। সো এরকম একটা একটা করে আপনি হয়তো 6টা বা 7টা, আপনি 7টা গিগ খুললেন। রেকমেন্ড যেটা করা হয় যে মিনিমাম 5টা গিগ খোলা উচিত, আর 7টা খুলতে পারলে খুবই ভালো, অ্যাবসলুটলি ফ্যান্টাস্টিক। এখন ধরেন আপনি ইন আহ, ধরেন আমি ধরে নিলাম যে আপনি কি বলে ওটাকে, লোগো ডিজাইনটা হয়তো আপনি খুব ভালো একটা পারেন না, বা লোগোর কথা বাদ দিলাম, আপনি ধরেন হয়তো বা ফ্লায়ার ডিজাইনটা খুব একটা ভালোভাবে আপনি এখনো রপ্ত করতে পারেননি। আপনি অলমোস্ট 60%-এর মতো আপনার শেখা হয়েছে, আরো 40% শেখা বাকি আছে। তো আপনি এখন চিন্তা করলেন যে আমার যখন এটা পুরা, আমি এটা যখন একদম পাকাপোক্ত হব, যখন একদম ভালোভাবে 100% শিখে ফেলবো, তখন আমি গিগ ওপেন করব। ওকে, তার আগে না। তো আপনি 6টা গিগ নিয়ে বা 5টা গিগ নিয়ে আপনি বসে রইলেন, বা আপনি চাইলে কিন্তু আরো একটা দুইটা গিগ ওপেন করতে পারেন ওই স্কিলগুলো দিয়ে। তো মাই রেকমেন্ডেশন উড বি, এবং হোয়াট ইজ রেকমেন্ডেড বাই দ্য এক্সপার্টস ইজ, যে আপনার যেই স্কিলটা মোটামুটি আপনি 50-60% আপনি জানেন, সেটা দিয়ে আপনি গিগ ওপেন করে ফেলেন, কাজ নিয়ে নেন। ওটা দিয়ে যদি আপনি কাজ ধরতে পারেন, কাজ ধরে ফেলেন। কি জন্য? কারণ আপনি যদি এই আশায় থাকেন যেটা যখন পাকাপোক্ত হব, যখন একদম এক্সপার্ট হব তখন খুলবো, ওই শেখা আপনার আর হবে না। ইউ আর অলওয়েজ গানা বি প্রোক্রাস্টিনেটিং। ওকে, সো সেই ক্ষেত্রে হোয়াট হ্যাপেন্স ইজ, আপনি যদি ওটা দিয়ে কাজ নিয়ে নেন, ওই যে আপনার 30-40% শেখা বাকি আছে, ওটা ওই কাজের চাপে আপনার শেখা হয়ে যাবে, এবং দ্যাট ইজ গানা বি অ্যান ইনক্রেডিবল লার্নিং। ওই শেখাটা আপনি কখনো ভুলবেন না, ওটা আপনার সবসময় মনে থেকে যাবে। সো ওই চাপটা যখন আমাদের উপরে আসবে, এবং আমাদের তো এটা পুরানো অভ্যাস। আমরা যখন পরীক্ষা চলে আসে, পরীক্ষার আগের রাতে আমরা পড়ি, আমাদের যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন আমরা পারফর্ম করি বেটার, কাইন্ড অফ লাইক দ্যাট। সো আমাদের উপর চাপটা যখন পড়বে তখন শেখা হয়ে যাবে। সো এই জন্য এটা নিয়ে ডিলে করবেন না, গিগ খুলে ফেলবেন। আচ্ছা, দিস ইজ দ্য লাস্ট টিপ ফর ইউ, দ্যাট ইজ ডোন্ট টক পাস্ট দ্য সেল। একবার যখন সেল কনফার্ম হয়ে গেছে, কাস্টমার আপনাকে কাজ দিয়ে দিয়েছে, তখন আপনি এটার পরে আর ওখানে টাইম স্পেন্ড করবেন না, শুধু শুধু ওয়াক্ত জায়া করবেন না। কারণ হচ্ছে আহ, যত বেশি সময় আপনি আবার তার সাথে অন্য প্যাচাল পারতেছেন বা অন্য কোনো ব্যাপারে আলোচনা করতেছেন, তার মানে হচ্ছে ইউ আর গিভিং হিম দ্য চান্স টু গিভ ইট আ সেকেন্ড থট। এর মানে হচ্ছে আপনি তাকে সুযোগ দিচ্ছেন এটা নিয়ে আবার দ্বিতীয়বার চিন্তা করার। এবং ট্রাস্ট মি, ক্লায়েন্ট যদি একবার দ্বিতীয়বার চিন্তা করার সুযোগ পায়, it is never gonna be good for you. Things are not gonna turn out so well for you. Okay, so ক্লায়েন্টকে সেকেন্ড থট দেওয়ার চান্স দেওয়া যাবে না, প্লাস শুধু শুধু আপনি যদি সেল কনফার্ম হওয়ার পরে তার সাথে যতটুকু কথা বলে টাইম স্পেন্ড করবেন, ততটুকুই আপনার জন্য অপচয়। সেই সময় আপনি কিন্তু কাজটা শুরু করে ফেলতে পারেন। ওকে, কারণ আপনার জন্য টাইম ইজ মানি। সো এই জন্য সেল কনফার্ম হওয়ার পরে একবার যখন ক্লায়েন্ট বলবে আচ্ছা ঠিক আছে, আমি অর্ডার ক্রিয়েট করে দিচ্ছি, ইউ ক্যান গেট স্টার্টেড উইথ দ্য অ্যাসাইনমেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল, এটা কখনো আপনি এরপরে আর কখনো শুধু শুধু কথা বাড়বেন না। শুধুমাত্র বলবেন যে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আই হ্যাভ আন্ডারস্টুড হোয়াট নিডস টু বি ডান, আই উইল ট্রাই টু কমপ্লিট দ্য প্রজেক্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইট ওয়াজ রিয়েলি নাইস টকিং টু ইউ, ক্যাচ ইউ লেটার, বাস শেষ।
আর কিছু দরকার নেই। প্ল্যানটা এখানেই শেষ করে দেওয়া দরকার। এবং এইসব র্যান্ডম টপিকস লাইক পলিটিক্স, রিলিজিয়ন, স্পোর্টস, এগুলো নিয়ে এখানে হাবিজাবি আলোচনা করার কোনো প্রয়োজন নেই। ওকে, সো এখানে আপনারা হয়তো দেখছেন যে আমি 7টা নিয়মের কথা বলছি, 7 রুল, বাট এখানে আছে 1, 2, 3, 4, 5, 6 6টা নিয়ম আছে। বাট আমি এখানে বলছি কটা, 7টার কথা। সো 7 নাম্বারটা হচ্ছে এই যে প্রথমে যে 25টা জিনিস আমরা ডিসকাস করছিলাম না, যে এই জিনিসগুলো বলা যাবে না, এই জিনিসগুলো বলবেন না, এই যে 25টা এই পুরা 25টা পয়েন্টই হচ্ছে আপনার রুল নাম্বার 1। আর এই যে বাকি 6টা আমরা এখানে আলোচনা করলাম। ওকে, আচ্ছা, এখন আপনাদের কারো কোনো কোয়েশ্চেন, কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন, কারো কোনো কনফিউশন, এনিথিং? ভাইয়া আমার একটা হুম, কোশ্চেন আছে। জি শিওর, গো হেড। সেটা হচ্ছে অনেক সময় যদি এমন হয় যে ক্লায়েন্টরা কি বলতেছে সেই জিনিসটা আমরা বুঝলাম না হুম ফুললি, হুম 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 সেই সময় সেই ক্ষেত্রে কিভাবে ইয়া ডেফিনেটলি, যদি হ্যাঁ, প্রপার স্টাইলটা ঠিক করবো? হ্যাঁ ডেফিনেটলি, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে অনেক সময় আপনি যদি একদম দেয়ালে পিঠ থেকে যায়, তখন আপনি ডিরেক্টলি জিজ্ঞেস করবেন যে হোয়াট ডু ইউ মিন বাই দিস, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট, বা ক্যান ইউ এক্সপ্লেইন দিস আ লিটল বিট, হ্যাঁ। আর যদি আপনি একদম মানে ওই জিনিসটা ক্লায়েন্টকে বুঝতে দিতে না চান, যে আপনি বুঝতে পারেন না, কারণ অনেক সময় যেটা হচ্ছে যে ক্লায়েন্ট যদি একবার বুঝতে পারে যে না আপনার বোঝার ক্ষমতাটা কম, বা কমিউনিকেশন লেভেলটা খুব একটা বেশি ভালো না, বা আপনি সামহাও তার সাথে খুব ক্লিয়ারলি কমিউনিকেট করতে পারছেন না, সেটা আপনার জন্য কিন্তু ডিসঅ্যাডভান্টেজেস হতে পারে, অথবা ক্লায়েন্ট হয়তো আপনার সাথে কথা বলা বন্ধ করেও দিতে পারে। তো সেক্ষেত্রে আপনি তাকে হয়তো আশপাশ দিয়ে প্রশ্নটা করতে পারেন যে উড দিস বি সিমিলার, ধরেন আপনি কোনো একটা জিনিস আন্দাজ করতে পারছেন, উড দিস বি সিমিলার টু হোয়াট ইউ আর আস্কিং, অথবা আপনি হয়তো একটা স্ক্রিনশট পাঠিয়ে দিলেন, একটা ছবি পাঠিয়ে দিলেন, কোনো একটা টিমেজ বা ওইটা রিলেটেড কোনো ইমেজ বা কোনো ভিজুয়ালাইজেশন পাঠিয়ে দিলেন তাকে, জিজ্ঞেস করলেন যে আর ইউ টকিং অ্যাবাউট সামথিং লাইক দিস। সেক্ষেত্রে আপনি আরো ক্ল্যারিফাই, অথবা আপনি এটাও বলতে পারেন যে ক্যান ইউ পুট ইট ইন অ্যানাদার ওয়ে, আপনি কি এটা একটু অন্যভাবে বলতে পারেন। এটা অ্যাকচুয়ালি আপনি এই ক্লাসে এটা অ্যাকচুয়ালি আমরা এর আগের যে ব্রেকের আগে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম, প্রবিং কোয়েশ্চেন্স, ওখানে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করেছিলাম, আপনি ওই সেশনটাতে ছিলেন না। এনিওয়েজ, ওখানে একটা কোয়েশ্চেন ছিল যে ক্যান ইউ পুট ইট ইন অ্যানাদার ওয়ে, তুমি কি এটা আরেকটু অন্যভাবে এক্সপ্লেন করতে পারো কিনা, ক্যান ইউ পুট দিস ইন অ্যানাদার ওয়ে, হ্যাঁ। সেটা বললে তখন ক্লায়েন্ট বুঝবে, আচ্ছা ঠিক আছে, আমি একটু অন্যভাবে ঘুরায় তাকে বুঝাই, তখন দেখবেন ক্লায়েন্ট হয়তো অন্য একটা অ্যাঙ্গেল দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করবে, সেটা হয়তো ইউ উড বি এবল টু আন্ডারস্ট্যান্ড। ওকে, ওকে, নো ওয়ারিজ। আচ্ছা, এনি আদার কোয়েশ্চেন্স? হুম, জি বলেন। লিসেনিং? আচ্ছা, এতক্ষণ কি লিসেনিং এর ক্লাস নিলাম? আচ্ছা আচ্ছা, না না না, ইটস ওকে, আই এম জাস্ট জোকিং, বাট হ্যাঁ, ওভারঅল লিসেনিং ইমপ্রুভ করার জন্য হ্যাঁ, অনেকে বলে যে বিবিসি, সিএনএন এগুলো শোনেন। এটাতে সুবিধা আছে, অসুবিধা আছে। সুবিধা এখন মানে অসুবিধাটা আগে বলি। অসুবিধাটা হচ্ছে এখানে শুধুমাত্র আপনি ব্রিটিশ অ্যাকসেন্টটা শুনতে পাবেন। সিএনএন, বিবিসি এইসব জায়গায় ইউজুয়ালি সাধারণত একদম শুদ্ধ আমেরিকান অথবা ব্রিটিশ অ্যাকসেন্টটা ইউজ করা হয়। কিন্তু এখন প্রবলেম হচ্ছে আহ, বাংলাদেশে যেমন প্রত্যেকটা অঞ্চলে আলাদা আলাদা অ্যাকসেন্ট আছে, বিদেশেও প্রত্যেকটা দেশে প্রত্যেকটা অঞ্চলে আলাদা আলাদা অ্যাকসেন্ট আছে, এবং ইনফ্যাক্ট আমেরিকার যে 52টা স্টেট আছে, 52টা স্টেটের 52 রকম অ্যাকসেন্ট আছে। ওকে, এবং কিছু কিছু জায়গার অ্যাকসেন্ট দেখা যায় একটা জায়গা থেকে আরেকটা জায়গা বা কনভেনশনাল ইংলিশের চেয়ে অনেক ডিফারেন্ট হয়। আবার এগেন দেন আপনি যদি আপনি যদি আমি যদি ইউকের কথাই ধরি, ইউনাইটেড কিংডমের কথাই ধরি, ব্রিটেনে এক ধরনের অ্যাকসেন্ট, দ্যাটস আ ওয়েল রাউন্ডেড অ্যাকসেন্ট। দেন দেয়ার ইজ দ্য ককনিজ অ্যাকসেন্ট, দেন মিডল সেক্সের আরেক ধরনের অ্যাকসেন্ট, সাসেক্সের আরেক ধরনের অ্যাকসেন্ট, এসেক্সের আরেক ধরনের অ্যাকসেন্ট, নর্দার্ন আয়ারল্যান্ডের আরেক ধরনের অ্যাকসেন্ট, স্কটল্যান্ডের আরেক ধরনের অ্যাকসেন্ট, আবার ওয়েলসের আরেক ধরনের অ্যাকসেন্ট। ওকে, সো যেটা হচ্ছে যে আই উড সাজেস্ট যে ইউটিউব, সিএনএন বিবিসির চেয়ে আপনার বেশি কাজে আসবে ইউটিউব। এবং সেই ক্ষেত্রে আমি আপনাকে আরেকটা অ্যাডভাইস দিতে পারি, সেটা হচ্ছে যে ধরেন আপনার কোনো একটা পার্টিকুলার বিষয়ে আপনার হয়তো ইন্টারেস্ট আছে, এটা হতে পারে কুকিং, হতে পারে সুইং, হতে পারে বেকিং, হতে পারে ড্রয়িং, বা হতে পারে 5 মিনিট ক্রাফটস, অথবা ফটোগ্রাফি হতে পারে, মুভিজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সোজা কথা, আপনার যে ব্যাপারটাতে ইন্টারেস্ট আছে সেই রিলেটেড যে ইংলিশ চ্যানেলগুলো আছে, বিদেশি যে ইউটিউব চ্যানেলগুলো আছে,
ওগুলোতে সাবস্ক্রাইব করেন রাদার দেন সাবস্ক্রাইবিং টু দ্য বাংলাদেশি চ্যানেলস। আমরা প্রথমে সাধারণত আমরা সহববশত যেই কাজটা করি এবং যে কারণে বাংলাদেশের ফালতু ফালতু ইউটিউব চ্যানেলগুলো এত বুস্ট হয়, সেটা হচ্ছে আমরা সাধারণত প্রথমেই সহজ সহজ সলিউশনটা খুঁজি। আমরা বাংলাদেশি চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করি। আমাদের হয়তো কোনো একটা রেসিপি দরকার, আমাদের কোনো হয়তো একটা রেসিপি দরকার, আমরা বাংলাদেশি কুকিং চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করি। বা বাংলাদেশি কুকিং চ্যানেল থেকে তো আপনি হয়তো রেসিপি দেখবেন, বাট অ্যাকচুয়ালি ইংলিশের ব্যাপারে তো আর কিছু শিখতে পারছেন না। সো আই উড সাজেস্ট যে আপনি যদি কুকিং এর ব্যাপারে যদি আপনার ইন্টারেস্ট থাকে, আপনি হয়তো নাইজেলা লসন অথবা গর্ডন রামজি অথবা জেমি অলিভার এদের অথবা বেস্ট এভার ফুড রিভিউ অথবা ইভেন ইয়ে আম, কি বলে আরো কয়েকটা চ্যানেল আছে, আমার এখন এই মুহূর্তে নাম মনে পড়ছে না, এরকম কিছু চ্যানেলে আপনি হয়তো সাবস্ক্রাইব করে নিতে পারেন। সো ওগুলাতে যখন এক হচ্ছে এই জিনিসগুলো আপনি সহজে দেখতে পারবেন, ওই জিনিসগুলো আপনার জন্য সহজ পাচ্য হবে, কারণ হচ্ছে এই ব্যাপারগুলোতে আপনার অলরেডি ইন্টারেস্ট আছে। তো এক হচ্ছে আপনি নতুন নতুন জিনিস শিখতে পারবেন, প্লাস সঙ্গে সঙ্গে আপনি ডিফারেন্ট টাইপের অ্যাকসেন্টগুলো আপনি তখন শুনতে পারবেন। আর এখন ইউটিউবের মোস্ট অফ দ্য মানে ম্যাক্সিমাম চ্যানেলগুলোতেই সাবটাইটেল থাকে। নিচে ওই যে সিসি বাটনটা থাকে, ওটা ক্লিক করলে সাবটাইটেল আসে। সো ওখান থেকে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি তারা কি বলছে। সো রাদার দেন ওয়াচিং সিএনএন বিস, এগুলো একদমই একদমই স্টিমুলেটিং না, এগুলা দেখতেও আপনার বোরিং লাগবে, বেশিক্ষণ দেখতে ভালো লাগবে না। তো সে বেটার হচ্ছে যে গো অন ইউটিউব। ওখানে আপনার পছন্দের টপিক অনুযায়ী, পছন্দের যে আপনার টপিক আছে, আপনার যে পছন্দের নিশ আছে, সেটা বের করে সেই রিলেটেড সবচেয়ে ভালো ভালো যে বিদেশি চ্যানেলগুলো আছে, বিদেশি যে ইউটিউব চ্যানেলগুলো আছে, সেগুলো সাবস্ক্রাইব করে তাদের ভিডিওগুলো আপনি রেগুলার দেখেন। দ্যাট উইল গিভ ইউ আ মোর ভার্সেটাইল রেঞ্জ অফ লিসেনিং। ওকে, ওকে, নো ওয়ারিজ। হুম বুঝতে পারি, কিন্তু ওই যে ওইটার যে পয়েন্ট ছিল যে এক এক দেশের এক একটা ভাষা হুম সম্পূর্ণ হুম বুঝতে হুম পারবো না, এই হুম জন্য আর কি। হুম এই জন্য আই উইল সে যে ইউটিউব ইজ দ্য বেস্ট টুল, ইউটিউব ইজ দ্য বেস্ট টুল একদম এটার জন্য, নো ডাউট অ্যাবাউট। এবং আমার আল্লাহর মতে মানে আমি ইউটিউব থেকে অনেক কিছু শিখছি সোফার অনেক কিছু শিখছি। ইউটিউব হ্যাজ সো মেনি থিংস টু অফার। ইট হ্যাজ ইউ ক্যান লার্ন প্লেন্টি অফ থিংস ফ্রম ইউটিউব, সো টু স্পিক। আচ্ছা, এটা গেল। সো আজকে যা যা আলোচনা করলাম এটার রিলেটেড কার কোনো কোয়েশ্চেন আছে কিনা আর? ওকে, সো কারো কোনো কোয়েশ্চেন না থাকলে what I'm gonna do is let me record your attendance। আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমি আপনাদেরকে ছেড়ে দিচ্ছি।